রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 50তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। বরাবরের মতোই আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে রেহান, সুমন এবং সাউন্ডে রয়েছে লোবান। আমরা আজকে ডরের 50টি পর্ব পার করে 51তম পর্বের দিকে সামনের দিকে হাঁটতে যাচ্ছি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। এই 50তম পর্ব পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, এই 50টি পর্বে আমরা বাংলাদেশের 50টি হন্টেড প্লেস সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি। 50টি পর্বে অন্তত 100-এর উপরে অধিভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের পর্বটি একটু বিশেষ, কারণ এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা গত সপ্তাহে গিয়েছিলাম সিলেটে, এবং সিলেটের বৃহত্তর সিলেটের কোন একটি জায়গায় ডরের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে। আমরা 3 জন বন্ধুকে আমাদের সাথে পেয়েছিলাম, ইমন, সাদ্দাম এবং শাও, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আজকে আপনারা শুনবেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই সুমন এবং রেহানের জার্নির কিছুটা সাউন্ড বাইট শুনব এবং তারপর আমরা মূল অনুষ্ঠানে ঢুকে যাব। শুরু হচ্ছে ডরের 50তম পর্ব। ডর মানে ভয়। দোস্ত, 50 নম্বর পর্ব। 50 নম্বর পর্ব পরে হবে। তুই আগে একটা কথা বল, তুই কি ট্রেনে যেতে চাস নাকি বাসে যেতে চাস? আমি বাসে যেতে চাই, ট্রেনে যেতে বেশি সময় লাগে। আমিও বাসে যেতে চাই, যদিও ট্রেনে যাওয়ার একটা আবার আরাম আছে, ফিল আছে, সময়টা একটু বেশি, অনেক অনেক বেশি লাগে, 3-4 ঘন্টা বেশি লাগে। তাহলে চল, মানে বাসেই উঠি। শ্রীযুক্ত মঙ্গলে। হ্যাঁ, যেখানে অনেকেরই মঙ্গল হয় কিন্তু আবার অমঙ্গলও হয়। আচ্ছা, যাই হোক, আমরা চল কথাবার্তা না বলে আজকে বাস উঠে যাই। শ্রীমঙ্গলে নেমে, জায়গাটা কিন্তু সুন্দর আছে। আচ্ছা দোস্ত, এখন আমাদের কতক্ষণ লাগতে পারে যেতে? ওখানে বেশি সময় লাগবে না, হয়তো 3-4 ঘন্টা লাগতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, চল বাস থেকে নামা, তারপর দেখা যাবে কিভাবে যাব। ঢাকা থেকে আমরা বাসে করে রওনা দেই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। দোস্ত, এই তাহলে শ্রীমঙ্গল, কিন্তু রাত্রে বেলা তো সৌন্দর্য বোঝার সময়টা আসলে। বন্ধু, এখানে কয়েকটা সৌন্দর্য আছে। এক হচ্ছে, মনে কর যে প্রকৃতির সৌন্দর্য তো আছে, আরেকটা বিষয় আছে, এখানে কিন্তু বাংলাদেশের খুব বিখ্যাত একটা নামি দামি একটা হোটেল আছে। আচ্ছা, ওকে, আই থিঙ্ক অনেকেই বুঝতে পারছে, তো আমরা সেটার পাবলিসিটিতে না যাই। রাইট। তবে শ্রীমঙ্গল শহরটা যদিও ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু সুন্দর। রাইট, আমার মনে হয় এখান থেকে যাওয়ার পথে মনে হয় আমাদের হোটেলটা ক্রস করতে হবে না? ক্রস করতে হবে, হোটেলটা পার হয়েই আমাদের। কিন্তু দোস্ত, আমরা কি হাইটা যাবো? না দোস্ত, আমরা সিএনজিতে করে যাব। গুড ডিসিশন। তবে তোমাকে একটু হাঁটতে হবে, বেশি না। এই যে দেখতে পাচ্ছ, ঠিক সামনে ডানে গেলেই আমরা সিএনজি স্টেশনটা পাবো। ওখান থেকে একটা সিএনজি নিব ডিরেক্ট আমাদের সেই গহীন জঙ্গলে। 5 মিনিট হাঁটার পর আমরা একটি সিএনজি নিয়ে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে, লাউয়াছড়ায়। এই হচ্ছে সেই জঙ্গল, বুঝতে পারছো? তো যথেষ্ট, মানে ভাবছিলাম যে না, এটা হচ্ছে বাংলাদেশের মানে যে কয়েকটা সংরক্ষিত বনাঞ্চল আছে তার মধ্যে অন্যতম একটা বনাঞ্চল। এখানে মনে কর যে কেউ কিন্তু শিকার টিকার করতে পারে না, নিষিদ্ধ একদম। এটা সংরক্ষণের জন্য, মানে যেটাকে বলা হয় অভয়ারণ্য, অভয়ারণ্য হিসেবে রাখা হয়েছে। মানুষের জন্য, মানুষের জন্য দিনের বেলা এটা হয়তো বা অভয়ের জায়গা, কিন্তু রাতের বেলা কেউ কিছুই বলতে পারে। বলে দিবি সবাইকে কেন এখানে আসলাম? বলে দিব, আস্তে আস্তে অপেক্ষা করতে হবে। 50তম পর্ব বলে কথা, এই জন্য 50তম পর্বে আমরা সবাই। এই, তুই দাঁড়াইছিস কেন? হাঁটতে বল। হ্যাঁ হ্যাঁ, চল। কারণ ওই জঙ্গলের ভেতরে ঢুকতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এইখানে, মানে সবাই ভাবতে পারে যে কেউ যায় না, তাহলে আপনারা কেন গেছেন, কিভাবে, আপনাদের সিকিউরিটি কি? এইখানে হচ্ছে আমরা যে এটা সরকারি বনাঞ্চল এবং সরকারি কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা রক্ষণাবেক্ষণে আছে, তো তাদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টা
কোনোভাবে মোটামুটি একটা অ্যালাউয়েন্স আমরা নিয়েছি এবং কোন রকম কোনো আইনানুগ প্রবলেম আমাদের নেই। তারপরেও আমাদেরকে বলা হয়েছে প্রচন্ড সাবধানে থাকার জন্য। রাইট, এবং আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গার এর বেশি ভেতরে যেতে না করা হয়েছে। এই জঙ্গলটা এমনি খুব ঘন জঙ্গল। এই গভীর রাতে যারা আসছে, কখনো যদি দিনের বেলাও যদি আসেন, মানে একদম শুনশান নীরবতা থাকে সেই জায়গায়। আজকে তো অন্যরকম। যাই হোক, জানি না আজকের গল্পগুলো কতটুকু ভয়ঙ্কর হবে, আর সেই ভয়ঙ্কর গল্পের সাথে ডর মানে ভয় আরো বাড়তে থাকবে। তো সবাই আশা করি খুব ভালোভাবে পৌঁছায় গেছে। এবার এই জঙ্গলের মধ্যে চলেন আমরা শুরু করি। কার কি অমঙ্গলের ঘটনা আছে এই শ্রীমঙ্গলে বসে লাউয়া ছড়ায়। তবে আমি শুনেছি যে ডট টিমের কাছে অনেকেই নাকি একটু ভয়ের কথা বলেছেন। আমরা একটু আবারও আপনাদেরকে আশ্বস্ত করছি যে এখানে আমাদের সেই সিকিউরিটির ব্যবস্থাটা করা হয়েছে, তো আপনারা নিশ্চিন্তে আপাতত কিছুক্ষণ থাকতে পারেন। রাইট। আর আপনাদের যদি মনে হয় যে যে ডট টিম আপনাদের সাথে এসেছে তারা আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কোনো রকম কোনো প্রবলেম, একটা বড় প্রবলেম কি জানিস, এইখানে শুধু মানে আমরা যেই ঘটনাটার জন্য আসছি শুধু এইটাই না, এইখানে মানে চোর ডাকাতিরও একটা বড় রকমের একটা ভয় আছে। সো তাই হঠাৎ করে কেউ যেন এক্সপেরিমেন্ট করতে রাত্রেবেলা চলে আসবেন না যে আপনি ভূত ভয় পান না। ভুলেও না, ভূতের চেয়ে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর রে ভাই। সো চলেন আমরা এই জঙ্গলের মধ্যে চতুর্দিকে কি ধরনের ডাক তো শুনতে পাচ্ছি। আর আজকের এপিসোড আমাদের যেসব অতিথিরা আছে তারা না চাইলেও তারা স্পেশাল, বিকজ আজকে অর্ধশত পর্ব ডরের। রাইট, আর সবচেয়ে আপনারা আমাদের কাছে স্পেশাল। আপনারা ছিলেন, এই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আপনাদের কাছ থেকেই তথ্য পেয়ে। আপনারাই আমাদেরকে জানাচ্ছেন কোথায় কি রয়েছে। এক্স্যাক্টলি। তো যাই হোক, চলেন আমরা 50তম পর্ব শুরু করি। তবে এতটুকু বলে রাখি শুরুতেই, আজকে 50তম পর্বে এমন কিছু ঘটনা আপনারা শুনতে পাবেন যেটা ঘটনাগুলো আপনারা চাইলেও সহজে ভুলতে পারবেন না। ভোলার মতো না, কারণ কিছু ঘটনা আছে শেষ হয় না। এই ঘটনাগুলোর মধ্যে আপনি এমন কিছু ঘটনা পাবেন যা এখনো চলছে এবং চলতে থাকবে বলেই যারা বলছে তাদের বিশ্বাস। ওকে, তাহলে শুরুতে আমরা কাকে দিয়ে শুরু করতে পারি? আচ্ছা, তাহলে আমরা শুরুতে উনাকে দিয়ে শুরু করি, যেহেতু কাছাকাছি আছে। ইমন ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। তার নাকি কিছু ঘটনা তার সাথে ঘটেছে এবং আমরা যতটুকু ডট টিমের কাছে শুনেছি মনে হলো যথেষ্ট ভয়ঙ্কর। ইমন ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি এখন কোথায় থাকেন ভাইয়া? আমি এখন আছি ধানমন্ডির থেকে। আর আপনার সাথে ঘটনাগুলো কি ধানমন্ডিতেই ঘটেছে না অন্য কোথাও? হ্যাঁ, ধানমন্ডিতেও ঘটেছে এবং অন্য দেশের কোথাও বাড়িতে, ঘটেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি আমাদের সাথে কোন ঘটনাটা আগে শেয়ার করতে চান? আগে শেয়ার করতে চাই যে আমার দেশের বাড়িতে ঘটনাটা ঘটেছিল ওইটা। আচ্ছা, তার আগে একটু জেনে নিই ইমন ভাই, আপনি এখন কি করছেন? আমি এখন রেস্টুরেন্ট চালাচ্ছি, পাশাপাশি ড্রাইভ করি। আচ্ছা আচ্ছা, ড্রাইভিং করছেন এবং রেস্টুরেন্ট চালাচ্ছেন। ঠিক আছে, তাহলে ইমন ভাই আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। আপনার সাথে কি ঘটেছিল এবং কবে? এটা 2013-তে। আমি যখন গাজীপুরে থাকতাম তখন সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতাম। আমি থাকতাম এসে 6 তলায়, উপরতলায় ছাদ। তখন শুনতাম যে কেউ দাপাচ্ছে, কেউ গোসল করতেছে, কেউ হাসতেছে, কেউ কান্না করতেছে, এমনটাই। তখন আমি ছাদে গেলাম, ছাদে যেয়ে দেখলাম কিছুই নেই। এই শব্দগুলো কোথা থেকে আসতেছে, তখন আমি নিচে সিকিউরিটি আছে, সিকিউরিটির কাছে চলে গেলাম। আচ্ছা, সে সিকিউরিটির নাম ছিল শাহজাহান। আমি বললাম, শাহজাহান ভাই, উপরে এরকম দাপাদাপি কান্নার শব্দ পাই, কেউ গোসল করতেছে, দৌড়চ্ছে, মানে এরকম একটা কিছু অনুভব করতেছি। আপনি কি এ ব্যাপারে কিছু বলতে পারবেন? সে আমাকে বলল, 4-5 বছর আগে তোমাদের আসার আগে এখানে সোয়েটার ফ্যাক্টরি আরেক মালিকের ছিল, 2টো সিকিউরিটি গার্ড থাকতো। তখন একজন যখন ছুটিতে যায় আর একজনকে আসে মানে পাওয়াই যায় না। সিকিউরিটি গার্ডদের একজনকে? হ্যাঁ, সিকিউরিটি গার্ডদের মধ্যে একজন সম্পূর্ণ নিখোঁজ হয়ে গেছে। তখন আমার মনে তখন আরো ভয় এসে গেল যে কি হলো। তখন আমার বড় ভাইরে বললাম যে ভাই এরকম এই ব্যাপার, সমস্যা, আমি তো এখানে থাকতে পারতেছি না। তখন বললো যে থাকার কোনো সমস্যা নেই, এটা হচ্ছে মনের ভুল। তখন দেখি যে আবার ওই সমস্যাটা দেখা দিচ্ছে, ওই শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি বলতেছিলেন যে আপনি কারো মানে কান্নার শব্দ শুনতে? হ্যাঁ। সেই কান্নার কি মানে মহিলা কণ্ঠের কান্না না পুরুষ কণ্ঠের কান্না? কান্নার আওয়াজটা তখন মহিলার, আর যখন হাসি দেয় তখন মানে পুরুষের কণ্ঠ, অনেক মানে গর্জন, ভয়ঙ্কর একটাই গর্জন।
আর কি। আপনারা রুমে মোট কয়জন থাকতেন? আমি আর আমার একজন ফ্রেন্ড, মানে মোট দুজন মহসিন, থাকতেন, দুইজন। এবং দুজনেই আপনারা এই শব্দগুলো হ্যাঁ শুনতে পেতেন। দুইজন। এবং আপনারা যখন নিচে সিকিউরিটি গার্ডকে বলেছেন তবে দেখা গেছে যে তারাও শুনতে পেত, এবং আগে যে দুজন সিকিউরিটি গার্ড ছিল তার মধ্যে থেকে একজন নিখোঁজ। তো আপনারা ছাদে গেলেন, ওই ছাদে এসব শব্দ টব্দ হয়, ওই ছাদে কোনো রকম বন্ধ টন্ধ করে রাখা হয় না, তালা টালা দিয়ে? হ্যাঁ, তালা গ্রিল আছে, গ্রিলটা তালা দিয়ে রাখা হয়। আচ্ছা, তো আপনি হচ্ছে গ্রিলের ফাঁকে দিয়ে দেখেছেন যে কিছু নেই? কিছু নেই। তখন তার কয়দিন পরে আমি আর মহসিন শুয়েছি, তখন একটা কালো একটা বিড়াল, বেশ মোটা সোটা, অনেক বড়, চোখগুলো অনেক বড় বড়, মানে বিড়াল। আমি মহসিনকে বলছি বিড়াল আসলো কোত্থেকে, তোর কাছে দেখ কোত্থেকে আসলো। তখন আমি বিড়ালটারে তাড়া করি, তাড়া করার পরে মানে এই দরজার পাশে একটু ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে চলে গেল। কিন্তু অত বড় একটা বিড়াল দরজার ফাঁক দিয়ে যাওয়া সম্ভব না। মানে দরজার ফাঁকাটা অনেক বেশি ছোট ছিল? ছোট ছোট, একটা বিড়ালের যে সাইজ তার থেকে মনে করেন 2 গুণ বেশি বড়। সাধারণ বিড়াল হচ্ছে এত বেশি বড়? এত বেশি বড়। এবং সেটা খুব ছোট একটা ফাঁকা দিয়ে বের হয়ে চলে বের হয়ে চলে গেল, বের হয়ে উপরে ছাদের দিকে চলে গেল। ছাদের দিকে? তখন মানে আমি গ্লাস দিয়ে দেখতেছি যে চলে গেল, মানে আচ্ছা। উপরে একটু গ্লাস লাগানো আছে, তো আমি বলছি যে উপরে চলে গেল। তখন আমি মহসিনকে বললাম, মহসিন এই বিড়াল তো বেরিয়ে গেল। বলছে যে কোন দিক দিয়ে? আমি বললাম যে এই যে দরজার ফাঁক দিয়ে। কাছে চল তো উপরে। তখন দুইজনই একসাথে গেলাম, যে দেখলাম যে ছাদ একবার ফাঁকা, কিছু নাই। দুইজনই নার্ভাস হয়ে গেলাম যে কি। পরে আমি ভাইয়ের পরের দিন বললাম যে আমি বাড়ি যাবো, আমার শরীরটা ভালো লাগতেছে না। বলতেছে যে কোনো একজন তো থাকতে হবে। মহসিনও বলতেছে না আমিও থাকতে পারবো না, আমি ওই জিরানি চলে যাই, এখানে সমস্যা আছে। তালা টালা দিয়ে ভাইয়ের কাছে চাবি দিয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে আর কি দুপুর 1:30টার দিকে নবীনগর থেকে বাসে উঠলাম। মানে ঘাটে যাওয়ার আগে, মানে মানিকগঞ্জ পার হওয়ার পরে জ্যাম, অনেক বড় জ্যাম। তখন ঘাটে যাইতে যাইতে 5টা 6টা বেজে গেল। ঘাটে পৌঁছাতেই 5টা 6টা বেজে? 6টা বেজে গেল। গন্তব্যটা কোথায় ছিল? যশোর। যশোর। আপনি কখন পৌঁছান যশোর? যশোর পৌঁছাই 10টা 10:30টার দিকে। আচ্ছা, তারপরে ওইখান থেকে 4-5 কিলোমিটার দূর আমাদের বাড়ি। ওইখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছেছি তখন 12টা কি 1টা বেজে গেছে। আচ্ছা, ঘড়ি ছিল না তো, আর কি অনুমান করছি যে 12:30 1টা এরকম বাজে। মোবাইল ছিল না আপনার সাথে? হ্যাঁ, মোবাইল ছিল, মোবাইল অফ হয়ে গেছিল। আচ্ছা। তখন বাড়ি গেছি, যখন যাইতে যেতে মানে বাজারটা ক্রস করলেই বড় একটা মাঠ, ফাঁকা জায়গা পড়ে। আচ্ছা। ওই ফাঁকা জায়গার ভিতরে যখন আসতেছি তখন দেখলাম যে একটা ঘোড়া আমার আগে আগে যাচ্ছে। এই যে ক্ষেত বলে আমাদের গ্রামাঞ্চলে, তরকারি চাষ করে, তো ওইখান থেকে উঠে আসতেছে। উঠে এসে মানে আমি দেখতেছি মাথা নেই, ঘোড়াটার মাথা নেই। রক্তাক্ত অবস্থায় ছিল নাকি? না, রক্ত কিছুই নেই, Just মাথা নেই। শুধু মাথা নেই, পিছের 2 ঠ্যাং নেই। তাহলে সে হাঁটছে কিভাবে? মানে সামনের 2 পা দিয়ে হাঁটছে, মানে শরীরটাকে সামনের 2 পা দিয়ে টেনে টেনে আসছে। তখন মানে আমি তো সূরাটা পড়তে লাগলাম যে কোনো আবার সমস্যা হয় নাকি। পরে আমার দাদি আর কি, আচ্ছা, দাদু বলতাম, দাদু মারা যাওয়ার আগে আমাদের 2টো সূরা শিখাই দিয়ে গেছিল। 2টো সূরা পড়ে গায়ে ফু দিলে শরীর বন্ধ হয়ে যাবে, জিনভূত কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা। তখন আমি আর কি শরীর বন্ধ দিলাম, আর কি সাহস নিয়ে আসলাম। আচ্ছা, যে যাই হেঁটে যাই, হয় মরবো নাই বাস, যে কোনো একটা হবে। তখন শরীর বন্ধ দিয়ে আস্তে আস্তে মানে সাহস করে হাঁটতেছি। মানে আমি হাঁটতেছি, আমি বলতে পারতেছি না যে আমি কোন দিক দিয়ে যাচ্ছি। মানে এত জোরে হাঁটার চেষ্টা করতেছি কিন্তু হাঁটতে পারতেছি না, খুব স্লো হয়ে যাচ্ছে হাঁটা, মানে পা চলতেছে না, এত অবস্থা। কিছু দূর আসলে দেখি মানে একটা কুকুর, অনেক বড় আর লেজও অনেক বড়। জিবাটা মাটির সাথে মানে হেঁটে হেঁটে যাচ্ছে, মাটির সাথে আর কি জিবাটা আর কি টানতে টানতে নিয়ে যাচ্ছে। জিহ্বাটা এত লম্বা, মানে কুকুরের জিভ বের হয়ে থাকে আমরা জানি, আমাদের যেমন ঘাম হয়, কুকুরের ঘাম হয় না, যা ঘাম হওয়ার ওই জিহ্বা থেকেই ঘাম বের হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম। কিন্তু তাই বলে মাটি পর্যন্ত জিহ্বাটা চলে গিয়েছে? হ্যাঁ, চলে গিয়েছে। মানে তখন আরো ভয় পাচ্ছি। কিন্তু তখন তো আপনি আপনার কথা অনুযায়ী শরীর বন্ধ করে রেখেছেন? বন্ধ করে রাখছি। দেখতেছি যে মানে আমার আগে আগে হেঁটে যাচ্ছে। যখন বাড়ির কাছে আসবো তখন দেখি যে একটা বড় একটা বিড়াল মানে রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে গেল। হ্যাঁ, চলে যাওয়ার পরে কোন রকম আসলাম, আম্মু আমার দিকে বলতেছে, বাড়ি এসে আম্মু ডাক দিছি, বলতেছে এত ঘামাইছি কেন? তখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আসলে কি সমস্যা কি? আমি বলছি সমস্যা না, অনেক পথ হেঁটে আসছি তো এই জন্য ক্লান্ত হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি, আমার 1 গ্লাস পানি দাও। পানি খাইছি, পানি খাওয়ার পরে কাছে যে একটা কাঁচা পেঁয়াজ খা। আচ্ছা, হ্যাঁ, খাইলে যদি ভয়টা পেয়ে থাকিস কেটে যাবেন। আমি বলছি না, কাঁচা পেঁয়াজ টেস্ট খাবো না, আমি মানে আসার সময় অনেক কিছু খাইছি, পেট ভরা। আপনি বাসায় কিছু বলেননি? না, কিছু বলিনি বাসায়। তখন হাত মুখ ধুয়ে শুইছি। শোয়ার পরে তখন 12:30 কি 1টা বাজবে, রাত
মানে যখন হালকা ঘুমের ঝিমটে আইছে ওই সময় দেখি ছোট ছোট বাচ্চা। কোথায় দেখতে পাচ্ছেন? আপনার ঘরের ভিতরেই? হ্যাঁ, মানে বারান্দায়। আমি তো মানে ঘরে রুমে শুইনি, বারান্দায় শুয়ে বারান্দায় পড়ছি। ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, আম্মু এত ঘটনা ঘটার পরে আপনি মানে ভয় লাগলো না আপনার বারান্দায় ঘুমাতে? না, ভয় লাগলো না। আর কি যশোরে আমি তো তেমন থাকি না, আমি বেশিরভাগই থাকি নানিবাড়ি খুলনাতে। আর না, যশোরের মানে এটা আমার জানা নেই। এই জন্য আচ্ছা, যাই হোক, কোনো এক কারণে আপনি বারান্দায় শুয়েছেন, আপনি ভয় পাননি, তারপরে কি হলো? হালকা যখন ঘুমের জিমটি আসলো তখন দেখি কি ছোট ছোট বাচ্চা আমাকে এসে মানে টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি মানে এত চিল্লাচ্ছি, আম্মুরে ডাকতেছি, আব্বুরে ডাকতেছি, তো কেউ শোনে না। আচ্ছা, আমাকে মানে টানতে টানতে উঠানে নিয়ে আসলো। মানে মানে বাচ্চাগুলো মানে পরনে কিছু নাই, বাচ্চাগুলো ল্যাংটা। তখন আমাকে সন্নি করে ফেলে, মানে উঠানে নামায় এসে আমাকে গাড়ি তোলায়। 10-12 জন বাচ্চা হবে। তখন ওইভাবে চিল্লাচ্ছে, তাদের সাথে মানে পারতেছি না শক্তিতে, অনেক মানে জোরাজোরি করতেছি, পারতেছি না। পরে চেঁচাচ্ছি, পরে আব্বু আর কি হালকা শুনতে পাই যে আমি গুমরাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তখন আব্বু উঠে দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে আর কি আব্বু যখন দৌড়ে আসে তখন আমাকে ফেলে দেয়, গাড়ির পর থেকে ফেলে দেয় আর কি, সাথে সাথে চলে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়। দেখা ফেলে যায় দেওয়ার পরে কি আপনার মানে আমি ঘুম বা sense- তন্দ্রা ভাঙে? না, আমি সেন্সলেস হয়ে যাই তখন, আমি কিছু জানি না, তখন ফেলে দেয়। ডর মানে ভয়। ডর। আমি সেন্সলেস হয়ে যাই তখন, আমি কিছু জানি না, তখন ফেলে দেয়। আচ্ছা, মানে ঘরের ভিতরে নিয়ে যায়, মাথাটাতে পানি দেয়, দেওয়ার পরে ফজর আজান দেওয়ার পরে মানে জ্ঞান ফিরছে আমার। ফেরার পরে আর কি সবাই বসে রয়েছে আমার পাশে। আমি বললাম আমি এই যা কেন, এই কথা বলে না, রেস্টে থাকো, পরে শুনতেছি। পরে আমি মানে আব্বুরে ডাক দিলাম, আব্বু এদিকে আসুন। তো বলতেছে কি বলো? আমি বলতেছে কি হয়েছিল? পরে কাছে যে এরকম তোমাকে উঠানে পাওয়া গেছিল। পরে আমি মনে করলাম হ্যাঁ, আমার এই ছোট ছোট বাচ্চা এসে নাকি আমার টেনে নিয়ে গেছিল। তারপরে কাছে রাস্তায় কি কিছু হয়েছিল আমার সময়, আমি বললাম এই ব্যাপার। তখন আপনি ঘটনাগুলো বললেন। তখন বলতেছে আচ্ছা, ওই বাচ্চাগুলো কি আপনি কোনোভাবে আপনার চেনা পরিচিত ছিল বা কোনো চেনা মুখ ছিল ওখানে? না চেনার মানে মাথা ছিল না, মানে বাচ্চাগুলোর মাথা ছিল? মাথা ছিল না, ওকে, আচ্ছা, কিন্তু গলায় মানে রক্ত লাগছিল আর কি। ওকে, আব্বুর কাছে শুনছি যে আব্বুরও একবার ধরছিল। আচ্ছা, প্রচন্ড গরমের সময় আব্বু আর কি উঠানে খাট বের করে শুয়েছিল, তখন আব্বুকে এরকম একবার নিয়ে যেতে। এরকম বাচ্চারাই? হ্যাঁ, বাচ্চারাই। তখন পরের দিন দুপুর বেলায় আমার যেখানে আমার এই বড় চাচা আর কি, আমার দাদি, আমার দাদার সেজা চাচা কবর দেয়, কবরের পাশে আর কি আমরা বসে রয়েছি। আচ্ছা, কবরস্থানের সাইডে আবার রাস্তা। তখন বসে রয়েছি, আব্বু, আমি, আমার মেজো চাচা, অনেক লোকজন আর কি বসা রাস্তার সাইডে। বসে বসে কথা টথা বলতেছি, মানে দুপুরে আজানের আধা ঘন্টা আগে। তখন অনেক বড় একটা শিরিষ গাছের ডাল, মানে ওই শিরিষ গাছের ডাল মানে এমনি আপসে মানে কটকট মটমট করতে করতে ভেঙে পড়লো আপনাদের সামনে? আমাদের সামনেই। আমরা ভয়তে এখান থেকে দৌড় দিলাম। আপনারা কয়জন ছিলেন ওখানে? 7-8 জন। আচ্ছা, অনেকজনই তো ছিল। অনেকজনই ছিলাম। আচ্ছা, আর ঘটনাটা কয়টার দিকে ঘটে? দুপুরে 12:30টার দিকে? হ্যাঁ, 12:30টার দিকে। আচ্ছা, তারপরে আর কি দৌড়ে চলে আসলাম। চলে আসার পর মানে যাদের গাছ, সে আবার চিল্লাচ্ছে, গালাগালি করতেছে, কে ডাল ভাঙতেছে, কে এই করতেছে। তাদের ধারণা হচ্ছে আপনারা হয়তো ভেঙেছে। তখন আমরা দৌড়তেছি, যাদের গাছ তারা আসছে। আসার পরে কাছে ডাল ভাঙলোকে। তখন আমরা সবাই বলতেছি এত বড় একটা ডাল আমাদের 10-12 জনের পক্ষে ভাঙা সম্ভব ওই উপর থেকে। হ্যাঁ, একেবারে মগ ডাল। তখন ভেঙে পড়ার পরে উনি বলতেছে যে এই জায়গায় একটা সমস্যা আছে। আমি তো মনে করছিলাম হয়তো কে না কে ডাল ভাঙতেছে। ওকে, রেহান, আরো কিছু ঘটনা তো মনে হয় ইমন ভাইয়ের কাছে আছে, তাই না ইমন ভাই? হ্যাঁ। এবার তাহলে কোন ঘটনাটা শোনাবেন আপনি? এবার ভাই শোনাবো হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া সুন্দরবনে আমি যখন টুরিস্ট লঞ্চে চাকরি করতাম। আপনি লঞ্চেও চাকরি করতেন? হ্যাঁ, লঞ্চে চাকরি করতাম। আচ্ছা, কি হিসাবে চাকরি করতেন? গ্রিজার। আচ্ছা, ইঞ্জিন চালাতাম। তো আপনাদের মানে লঞ্চের রুট কোনটা ছিল? লঞ্চের রুট ছিল আপনার হিরন পয়েন্ট, কটকা, দুবলচর, কচিখালি, আচ্ছা, মান্দারবাড়িয়া, আলোর কোল। আর আপনার সাথে যে ঘটনাটা ঘটে সেটা কোথায় ঘটে? মান্দারবাড়িয়া। হ্যাঁ, আমি নামটা ঠিক শুনিনি, মানে সুন্দরবনে যারা ঘুরতে যায় তারা এই জায়গার নামটা কি শুনেছিস? না, মান্দারবাড়িয়া নামটা আমি শুনেছি আগে, তবে ওইখানটাতে মনে হয় ভিড় একটু কমই থাকে, ওইখানে একটু কম মানুষই মনে হয়। হ্যাঁ, খুব কমই যাই, কারণ এটা আমরা ভিতরের দিকে। হ্যাঁ, হিরন পয়েন্টের উল্টা সাইডে। আচ্ছা। তখন আমরা সাতক্ষীরার ওসিএসপি, জজ, ব্যারিস্টার, মানে উচ্চপদস্থ কিছু কর্মকর্তাদেরকে নিয়ে গেছেন আপনারা। মান্দারবাড়িয়ায় যখন পৌঁছাইছি তখন সন্ধ্যা হবে একটু অন্ধকার হয়ে আসছে। সাথে সাথে অ্যাঙ্কার করে গেস্ট আর কি ট্রলারে করে চলে যায় মান্দারবাড়িয়া।
আর এখানে মনে করেন যে এমনি কেউ তো যায় না, নীরব জায়গা, আর জলদস্যু ভয় আছে, আর অনেক কিছু ভয় আছে ভেবে আমি যাইনি। তখন আমি গেস্ট নেমে যাওয়ার পরে আমি ছাদে গেছি, ছাদে যে বসে রয়েছি চেয়ারের পরে। আচ্ছা, বসে থাকা অবস্থায় যা দেখলাম ভাইয়া, মানে একটা লোক পানির পর দিয়ে হেঁটে আসতেছে। পানির উপর দিয়ে? হ্যাঁ, পানির উপর। মানে দেখে দেখে বলতেছি এ কি করে সম্ভব। লোকটা নখ জল করতেছে, মাথায় পাকড়ি আছে, হ্যাঁ, মানে লাইটের মতো জল করতেছে নখগুলো। আচ্ছা আচ্ছা। আর চেহারা দেখেছেন? চেহারা দেখতে পাই নাভি পর্যন্ত দাঁড়িয়ে ছিল, আর মুখটা চেক পাখির পিছনে একটা কাপড় ছিল, ওই কাপড় দিয়ে এরকম মোড়া। আচ্ছা আচ্ছা। ওই সময় লঞ্চে আর কেউ ছিল না? লঞ্চে আর কেউ ছিল না, আমি একাই ছিলাম। মানে ওই জায়গাতে আগে পরে কখনো যাওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানকে যারা থাকে আর কি, একটা এই মাছ ধরে জেলে, ওই রোডটা চেনে, তখন ওই জেলের আর কি ওরা সাথে করে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের পথ দেখে নিয়ে যায় যে পথ দিয়ে যাইতে হবে আমাদের। আগে পরে এখানে কখনো যায়নি তো, ফার্স্ট। এটা বলেছিলাম আগেই তোকে যে ওখানটাতে খুব একটা টুরিস্ট ওখানে যাওয়া আসা করে না। ওকে, তারপরে যখন মানে দেখি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মানে মুখটা দেখতে পাই, নাক আর চোখটা দেখছি। আচ্ছা, শুধু নাকের এইটুকু আর চোখ দুটো। আচ্ছা। চোখটা মানে একেবারে সাদা, হ্যাঁ, ঘোলা ঘোলা। আপনি অনেক কাছে থেকে দেখেছেন? হ্যাঁ, অনেক কাছে থেকে দেখেছি। মানে সে কি আপনার পাশে থেকে গেছে নাকি? হ্যাঁ, আমার পাশ দিয়েই গেছে। মানে লোকটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? মানে নদীর মাঝখান দিয়ে মানে হাঁটতে হাঁটতে সোজাই আর কি আসছে, পানির উপর দিয়ে সোজা আপনাদের লঞ্চ ক্রস করে চলে গেছে। হ্যাঁ। আপনি তাকে ডাক দেননি বা কিছু বলেন? না, কিছু বলিনি। মানে আমি ভয় তো বলি, ভয়ে আপনি মনে হয় একটু চুপ হয়েছিলেন। আসলে এমনিতেই জায়গাটা যেই ভয়ঙ্কর, মানে সন্ধ্যার অন্ধকারে হলে নিশ্চয়ই একদম শুনশান নীরবতা নেই, নীরবতা, মানে কোনো আওয়াজ নেই, তার উপর এমন অদ্ভুত ঘটনা। আর দুই ধারে মনে হয় তখন জঙ্গল, তাই না? জঙ্গল, আর মাঝখানে মানে যথেষ্ট স্রোত নদী। হ্যাঁ, অনেক স্রোত। মানে তখন প্রথম জোয়ার তো, মানে জোয়ার তখন গোন চলে আর কি। আচ্ছা, গোন বলে ওই দিকের লোকজন। গোনের সময় প্রচন্ড স্রোত হয়, মানে আমরা ছাড়া কোনো লোকই ছিল না এখানে। আচ্ছা, তারপর ওই লোকটা তারপর কি হলো? হেঁটে যাচ্ছিল, তারপর কি দেখলেন? হ্যাঁ, দেখলাম কি যে ওই স্রোতের পর দিয়ে মানে কি করে হেঁটে আগে চলে যাচ্ছে। আমরা মানে স্রোত তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে পানির উপর দিয়ে একটা মানুষ কিভাবে হেঁটে যাচ্ছে। তারপরে আপনার দেখলাম যে হেঁটে হেঁটে চলেই যাচ্ছে। আমি মানে দৃষ্টি ফেরাইতে পারতেছি না। মানে উনি যখন আমার ক্রস করলো, লঞ্চ ক্রস করলো, তখন আমি চেয়ারটা নিয়ে ঘুরে বসলাম, মানে দেখতে আছি, মানে যতক্ষণ দেখা যায় ততক্ষণ দেখছি। লোকটা কি কখনো আপনাকে খেয়াল করেছে? আপনার দিকে তাকিয়েছে? ব্যাপারটা খেয়াল করছিস? মানে লোকটা তাকে খেয়াল করেনি, কিন্তু লোকটা কিন্তু তাকে সম্মোহন করে ফেলেছে। কারণ হচ্ছে সে এত ভয় পাচ্ছিল, এই ভয়ের মধ্যে সে কথা বলতে পারেনি, কিন্তু দৃষ্টিও ফেরাতে পারে। চেয়ার ঘুরিয়ে সে তারপরেও তাকিয়েছিল। তো কতক্ষণ তাকিয়েছিলেন আপনি? 20 মিনিট মতো। 20 মিনিটের মতন তাকে আপনি হাঁটতে দেখেছেন? তারপর লোকটা কোথায় গেল? যতদূর মানে সাগরের ভিতরে তো মানে কুয়াশায় আর কি হয়ে গেল। সন্ধ্যা হলে অনেক কুয়াশা পড়ে। মানে আপনার যতটুক দৃষ্টি সীমা যায় ততটুক পর্যন্ত হেঁটে যেতে দেখেছেন, এরপরে আর দেখেন? আর দেখিনি। দেখার পরে মানে যখন দেখতে পারছি ততক্ষণ পর্যন্ত মানে আমার কিছু হয়নি, মানে শুধু দেখতেই মন চাইছে, দেখছি। আর মানে কোনো কথা কি কিছু আমি মানে বলতে পারিনি। আর একটা বিষয় ছিল কি, মানে নখগুলো মানে অনেক সাদা ছিল, মানে লাইটের মতো জল করতেছিল। দেখতে দেখতে মানে উনি যখন ভ্যানিশ হয়ে গেল, তখন আর কি আমার চোখে জ্বালা পোড়া শুরু হয়ে গেল, অনেক জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তখন আর কি মানে খেজুরি কাটা যদি ফোটে গায়ে যেরকম যন্ত্রণা করে, ওরকম যন্ত্রণা করতেছে চোখের ভিতর। মানে চোখ দিয়ে অসম্ভব পানি ঝরতেছে, আর চোখ রক্তের মতো লাল টকটক করতেছে। সবাই লঞ্চে আসে মানে আমার শুনে আমি খুব কান্নাকাটি করতেছি আর মানে চিল্লাচ্ছি। আচ্ছা, মানে তখন বাকিরা ট্রলারে করে আবার ঘোরাফেরা করে চলে আসছে। আসার পরে ওহিদ ভাই নামে একটা লোক ছিল, হুজুর টাইপের। আচ্ছা, উনি বলতেছে কি হয়েছে? ওয়াহিদ? হ্যাঁ। আচ্ছা, করছে যে মানে আমার আসে জিজ্ঞাসা করছে কিছু দেখছিস? তোমার করছে হ্যাঁ দেখছি ভাই, এরকম এই ব্যাপার। পানি পড়ে গেছে, যে এই পানি চোখের ছিটা ঘুমানোর আগে একবার, আর এখন একবার দিয়ে জ্বালাপোড়া একটু কমবে, কালকে এই টাইমে সেরে যাবে। এই টাইমে বলতে মানে যে টাইমে দেখছি আর কি। মানে লোকটাকে আপনি ঠিক যখন দেখেছেন আগামীকালকে ওই সময়তে?
ওকে, তারপর কি হয়েছিল? তারপরে আর কি পানি টানি দেওয়ার পরে ঠিক যে টাইমে দেখছি ওনাকে ঠিক সেই টাইমে আর কি পরের দিন সেরে গেছে। তার আগে পর্যন্ত আপনার ওই জ্বালা পোড়া চলতে থাকে? জ্বালা পোড়া চলতে থাকে। আচ্ছা, এরপরে কি আর কখনো এই রুটে যাওয়া আসা করেছেন? না, এরপরে আর যাইনি। এটা ওখানকার আপনারা বলেছিলেন যে জেলেদেরকে নিয়ে গেছেন যারা এই রুটটা চিনে, তারা কি কখনো কিছু দেখেছে এই ধরনের জেলেরা? ওই রুটে দেখেনি, কিন্তু অন্য জায়গায় দেখছে। ওকে, আসলে রেহান, ওনার চোখের যে জ্বালা পোড়ার বিষয়টা আছে, আমি জানি না এটা কতটুকু মানে একটা তুই উজ্জ্বল কোন জিনিসের দিকে যদি তুই টানা অনেকক্ষণ তাকিয়ে থাকিস, চোখে কিন্তু একটা যন্ত্রণা হওয়ার কথা, কিন্তু যে সেটা এতক্ষণ 24 ঘন্টা এবং ঠিক ওই সময় সেরে যাওয়া, এটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। রাইট। তারপরে আরেকটা ব্যাপার আছে, যেমন উনি যে উজ্জ্বলতার বর্ণনা দিয়েছেন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে সেটা সূর্যের মতো নয়, চাঁদের মতন একটা উজ্জ্বলতা। উজ্জ্বলতাটার মধ্যে বোধহয় তাপ ছিল না, তাপ ছিল না, কিন্তু আপনি দেখছিলেন ভেতর থেকে একটা জল জলে ব্যাপার। কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে উনি যেটা দেখেছেন ওটা সামথিং পজিটিভ, নট নেগেটিভ। ওকে, নেগেটিভ হলে তো তাহলে কিছু না কিছু ওনার হয়তো বা আমরা ইমন ভাইকে আজকে এখানে স্টোরিটা শোনার জন্য পেতাম কিনা সন্দেহ। পরের দিন ভাই একটা জিনিস, লঞ্চের বেঞ্চে আমি ঘুমাই, মানে দুপুরে খেয়ে মানে অনেক কষ্ট হয়েছে, মানে খেয়ে আর কি শুয়েছি। আচ্ছা, তখন দেখতেছি কি যে স্বপ্নে দেখতেছি মানে বাঘে দাঁড়াচ্ছে। আচ্ছা, ঠিক আছে, জঙ্গলের ভিতরে। তখন আমি একটা ঘরে যাই, উঠি, ওঠার পরে একটা হুজুর বলতেছে যে কি হয়েছে তোমার, দৌড়াচ্ছ কেন? আমি বললাম বাঘে তো। আচ্ছা, হচ্ছে এই টুপিটা নাও। তখন আমার পাশে আর কি অনেক লোকজন আছে আর আমি ঘুমাচ্ছি। আচ্ছা, যখন টুপিটা নিয়েছি তখন বেঞ্চের থেকে আর কি পড়ে গেছি। আচ্ছা, পড়ে যাওয়ার পরে আমি বলছি আমার টুপি কই, আবার টুপি নেছে কে? আমি বলতেছি, মানে সবাই বলতেছি তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আচ্ছা, মানে আপনি বেঞ্চের থেকে পড়ে গেছেন সেটা স্বপ্নে না, সেটা আবার সত্যি সত্যি আর কি? মানে যখন টুপি দিছে তখন আর কি টুপি নিতে যায় আর কি আমি পড়ে গেছি, কাজ হচ্ছে যখন পড়ে গেছি, পড়ে যায় উঠে আর কি বলতেছে আমার টুপি কই। কিন্তু আর কেউ তো কিছু দেখেনি, কিছু জানেও না। ওকে, এটা একটা ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে তো এরকম কিছু হতেই পারে। ওকে, যাই হোক, মানে যাকে দেখেছেন স্বপ্নে তার সাথে কি আপনার সেই মানুষটার সেই মানুষটার মিল আছে? এক্স্যাক্টলি, ওইটাই আমি বুঝতে পারছিলাম যে আসলে এটা আপনার মনে অনেক বড় একটা এফেক্ট ফেলেছে আপনি যেটা দেখেছেন। একটা ব্যাপার দেখ, আমি যেটা বলছিলাম পজিটিভিটির কথা, উনি বাঘ দেখে ভয় পাচ্ছিলেন, তখনও আবার কিন্তু ওই লোকটা এসে তাকে কাইন্ড অফ সেভই করলো, করেছে। তখন হয়তো এরকম কোনো ঘটনাই ঘটতে যাচ্ছিল, তাই হয়তো তিনি পাশ দিয়ে গিয়ে তাকে সেভ করেছেন, হয়তো বা। ওকে, ইমন ভাই, অনেক ধন্যবাদ যে আজকে এই ডরের এই 50তম পর্বে এসে আপনি বেশ কিছু ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। রাইট, থ্যাংক ইউ ইমন ভাই। আমরা এখন অন্য গল্পে চলে যাব। ওকে, ইমন ভাইয়ের ঘটনা তো শুনলাম, এবং চলেন ইমন ভাই আমরা এবার শুরু করি আরো একজনকে দিয়ে, সেটা হচ্ছে সাদ্দাম ভাই, যে এর আগে ঘটনা বলে গেছিল। অবশ্যই ডরের পুরনো অতিথি, আগে আজকে আমরা নতুন করে তাকে আবার নিয়ে এসেছি। নতুন কিছু ঘটনা সহ আজকের ডরের 50তম পর্বে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জার্নিতে নিয়ে এসেছি। আর 50তম পর্বে একটা কথা বলা উচিত আমাদের, যে আমরা অবশ্যই আমাদের পুরনো অতিথিদের পেলে ভালো লাগে, বাট আমরা আসলে কখনোই চাই না আমাদের অতিথিদের সাথে এমন ঘটনাগুলো ঘটুক যাতে তাদের আবার আসতে হয়। কোনো একটা কারণে হয়তো বা সাদ্দাম ভাইয়ের আরো কিছু ঘটনা জমে গেছে, এবং আমি যেটা শুনেছি ডট টিমের কাছে যে বেশ ভালো কিছু ঘটনা আছে। তো আমার ধারণা যে 50তম পর্বটা আজকে খুব ভালোই কাটবে। তাহলে আমরা দেরি না করে শুরু করি, কিন্তু তার আগে একটু সাদ্দাম ভাইয়ের পরিচয়টা আরো একবার, যারা মিস করেছে, প্রথমবার শোনা হয়নি তাদের জন্য। সাদ্দাম ভাই, কি করছেন আপনি এখন? আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, আমি উত্তরে একটি প্রাইভেট কার ড্রাইভিং করি। প্রাইভেট কারে ড্রাইভিং করছেন? পাশাপাশি আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে বিএসএস ফার্স্ট ইয়ার ছাত্র। ওকে, দিনাজপুরে লেখাপড়া করছেন, এখানে লেখাপড়া করছেন, এখানে জব করছেন? অ্যাকচুয়ালি আমার অফিসে আমার স্যারকে নিয়ে আসি আর নিয়ে যাই, কোনো কাজকর্ম নাই, অফিসে বসে ফুললি 5-7 ঘন্টা আমি পড়ার টাইম পাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে ড্রাইভিং করতে হয় আপনাকে, এছাড়া বাকি টাইমটা আপনি পড়াশোনা করেন। তো আপনার সাথে যে এক্সপিরিয়েন্স গুলো, মানে এর আগে ডরে আসার পরে যেগুলো ঘটেছে, ওগুলো কি দিনাজপুরে ঘটেছে না ঢাকায় না কোথায়? এটা প্রথম এটলিস্ট ফার্স্ট ঘটে আমার বাবার সঙ্গে। আমার বাবা গাজীপুরে কোন এক বড় সড় ফার্মে চাকরি করে। আচ্ছা আচ্ছা, পোল্ট্রি ফার্ম। তো পোল্ট্রি ফার্মের ভিতরে মসজিদ আছে, কোনো কারণে মসজিদে ইমামের সঙ্গে আমার বাবার কথা কাটাকাটি হয়। আচ্ছা, তো আমার বাবা রাগারাগি করে সেই ইমামের পিছনে নামাজ পড়ে না। আচ্ছা, গেট থেকে বাড়ি 200-300 গজের মধ্যে একটা মসজিদ আছে। তো আমার বাবা রেগুলারলি 5 ওয়াক্ত নামাজ ওইখানে যাবে। তো আমার বাবার সঙ্গে একজন যায়,
তো একদিন আমার বাবা আবার 2 মাস পর পর ছুটিতে যায়। আচ্ছা। ছুটি যাওয়ার আগের দিন বৃহস্পতিবারের রাতে, শুক্রবার ভোরবেলা আমার বাবা ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তো আমার বাবা ফজর নামাজ পড়ার জন্য সেখানে, এটা হচ্ছে গাজীপুরে। গাজীপুরে, এটা কবে গাজীপুর ঘটনা? কোনাবাড়ি আশপাশে। সাদ্দাম ভাই, এটা কবের ঘটনা? 4 মাস আগে। ও আচ্ছা, এই কিছুদিন আগের ঘটনা। আচ্ছা, ওকে। তো আমার বাবার সঙ্গে সেদিন কেউ যায় নাই, ভাগ্যক্রমে আমার বাবা গেট পার হয়ে এটা যাচ্ছে, গেটের সিকিউরিটি গার্ডে ডিউটি করতেছে। তো আমার বাবা যাওয়া মানে কয়টার দিকে তখন? ফজর নামাজ পড়ার জন্য যাচ্ছে, অন্ধকারে আছে, অন্ধকার তো, পুরোপুরি ভোর হয়নি তখন। ফজর নামাজ পড়ার জন্য যাচ্ছে আমার বাবা। আচ্ছা, আর গুড়ি গুড়ি বৃষ্টি জি, হচ্ছে। ঝিম 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 গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে, ছাতা নিয়ে যাচ্ছে। আচ্ছা। তো আবার যাওয়ার পথে কোনাবাড়ি যাওয়ার পথে একটু মানে বাগান আছে, মেহগুনি বাগান অনেক। ওই এলাকাটা তো মোটামুটি একটু নীরব এলাকা, মানে জি, জি। জনবসতি কম, জি, জি। অনেক শালবনের জঙ্গল থাকে, তাই না? মেহগুনি ভোরবেলা বেশি মেহগুনি বাগান, একটু- হাইওয়ের পাশে একটা মেহগুনি বাগান ক্রস করে মসজিদ যাইতে হয়। তো সেখানটা আমার বাবা যাচ্ছে, তো দেখে মেহগুনি বাগানের পাশে কাছে কোন এক ছেলে, এই আমার মতো 23-24 বছর হবে, চুপ করে ঝিমঝিম করে কাঁদতেছে, কাঁদা কত ভাব কাঁদতেছে। তো আমার বাবা সরাসরি জায়গায় টোস মারে দেয়, যেহেতু আমার বাবা সেনাবাহিনীর লোক একটু সাহসী, আমার মতো লম্বা চড়া। সেনাবাহিনীর লোক বলতে? আমার বাবা 19 বছর সেনাবাহিনী চাকরি করে আসছে। আচ্ছা, একটা সময় উনি চাকরি করতেন। জি। ওকে। তো উনি টস তো মারে সেই অনুযায়ী ওনার সাহসটাও একটু অনেক ভালো। অন্যরকম। তো উনি টস মারি দিছে, বলে কে তুমি, এখানে কি করতেছো? তো উনি বললো যে এদিকে একটু আসেন। কোথায় যাবো, কেন যাবো, তুমি কে, তুমি পরিচয় দাও। বলছে এদিকে একটু আসেন। যখন 5-7 বার রিকোয়েস্ট করছে, পরে আস্তে আস্তে আমার বাবা তার সঙ্গে সেই শাল বাগানের ভেতরে যায়। একটু ভেতরে ঢুকেই মানে ওই রাস্তায় কাজ করার জন্য খালকুনা হাইওয়ে পাশে রাস্তার মাটি খনন করার জন্য ওটা তারপর কচুরিপানা। তো যায় দেখে যে ছেলেটা নিয়ে গেল, ওই ছেলেটার লাশ কচুরিপানার উপরে। মানে যে ছেলেটা ডেকে নিয়ে গেছে তার লাশ কচুরিপানার কচুরিপানার উপরে। আর ছেলেটা ছেলেটা কোথায়? পাশে দাঁড়িয়ে আছে, কখনো দাঁড়ানো? দাঁড়ানো আছে। আর আপনার বাবাও তার পাশে দাঁড়ানো? আমার বাবা তার মতো। আবার এইটা দেখে আমার বাবা ভীষণ ভাবে ভয় পেয়ে যায়। আমার আব্বু একটু বলে বলতেই পারে না যে কিভাবে উনি হাইওয়ে পাশে পড়ে গেছে। ডর মানে ভয়। ডর। আমার আব্বু একটু বলে বলতেই পারে না যে কিভাবে উনি হাইওয়ে পাশে পড়ে গেছে। পরে আবার ওই ভোরবেলা এক ফার্ম থেকে আরেক ফার্মে ডিম নিয়ে যায়, ওই ডিমের গাড়িগুলো আসে। পরে দেখতে পেয়েছে যে কোম্পানির ছাতা, কোম্পানির রেইনকোট গায়ে দেওয়া, কোম্পানির লোক। মানে ওই খনন করা কচুরিপানা সহ জায়গাটার আশেপাশে তিনি পড়েছিলেন? ওখান থেকে দৌড় মারে, চিৎকার দিয়ে দৌড় মারে হাইওয়ে রাস্তায় পড়ে গেছে। আচ্ছা, বাগান থেকে রাস্তার এখানে বেরিয়ে কোন রাস্তায় রকমে পড়ে গেছে। এসে পড়ে গেছে। আমার আব্বু বলতেই পারে না যে কিভাবে আমি দৌড় মেরে আসছি। আচ্ছা, তারপর? পরে ফিটকিরিতে আমার আব্বু নামাজ পড়তে পারে না, তাকে ফার্মে নিয়ে যাওয়া হয়। একটা হসপিটালের মতো কাজ, মানে নীরব একটা জায়গা। যাই দেখে আমার আব্বু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে তার স্যালাইন চলতেছে, তাকে স্যালাইন দিয়ে রাখা স্যালাইন দেওয়া হয়েছে। হয়েছে। পরে আমার আব্বু ফুটকুট খাওয়া নাস্তা খাওয়ার পর 10টার দিকে চলে যায় দিনাজপুরে, উদ্দেশ্য রান্না করে। উনি কি সেই লাশটার ব্যাপারে আর কোনো খোঁজ খবর কিছু নিয়েছিলেন? উনি শুনতে পাইছে, তো উনি না, দিনাজপুর চলে গেল। ওই দিন কাউকে কিছু বলেনি? আমার আব্বু কিচ্ছুই বলে লাশটার নাই। ব্যাপারে কিচ্ছু অনেকে বলেনি? প্রশ্ন করছে, আমার আব্বু যে অ্যাডমিন অফিসার, তিনি প্রশ্ন করছে কি হয়েছে। আমার আব্বু বলল, না আমি মাথা করে পড়ে গেছি। যে কোনোটা ওষুধ দেখে তিনি চলে গেছে। মানে তিনি এমন ভাবে ভয় পেয়ে গেছে, তিনি বলে যে আমি দীর্ঘ 19 বছর সেনাবাহিনীতে চাকরি করে আসছি, আমি কত কবরের পাশে শুয়েছিলাম, হিলেছিলাম, বরগুনা বহু দেশ ঘুরছি, আমি জীবনও এরকম কোনো ঘটনা দেখি নাই। এবং কি আমার আব্বু এগুলা বিশ্বাসও করতো না। যে এর আগে বলছিলাম যে আমার একটা রানার নামে একটা বন্ধুর সঙ্গে মারা যাওয়ার পর দেখা হয়েছিল, আমার আব্বু আমাকে বলে, হ্যাঁ তোমরা দেখতে পাইস, আমি দেখতে পাই না, আমি মানুষ না। মানে এই ঘটনাটা আমার বাবাকে এমন ভাবে আঘাত করে, এটা আমার বাবা আজও ভুলতে পারে না। আসলে এইভাবে একটা নাড়া খাওয়ার আগে পর্যন্ত কেউ বিশ্বাস করেও না এই ধরনের ঘটনাগুলো। আরেকটা বিষয় হচ্ছে যে একটু অবাক মনে হয়েছে, যে যেটা লজিক্যালি চিন্তা করলে আবার ঠিকও আছে, উনি কিন্তু কাউকে বলে নাই আসলে কি দেখে এই ঘটনা ঘটেছে। আমার ধারণা উনি আসলে কোনো ধরনের আইনি জটিলতা বা কোনো ধরনের আইনি ঝামেলায় তৈরি হয় কিনা, সেই জন্য হয়তো বা অ্যাভয়েড করে যেতে এটা পারে একটা বিষয়টা। কারণ। আর আরেকটা কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু তিনি নিজেই সেনাবাহিনীতে ছিলেন, এই ধরনের একটা ভৌতিক ব্যাপার উনি ভয় পেয়েছেন, এটা বলতে ওনার হেজিটেশন হতে পারে। যে কারণ সাধারণত এইসব লেভেলে যারা কাজ করে, আমরা ইক্ষণ ভাইয়ের একটা গল্প শুনেছিলাম ইক্ষণ ভাইয়ের কাছ থেকে। উনি পুলিশ ছিলেন একজন, পুলিশ অফিসার। এবং সেখানে উনি এই ধরনের ঘটনা বলেছিলেন। ওনার ক্ষেত্রে এটা হয়েছিল কিন্তু, যে উনি বলতে হেজিটেশন করছিলেন যে যারা আর্মস নিয়ে ঘোরাফেরা করে, যারা সব রকম আমাদেরকে সিকিউরিটি দেয়, তারা যদি কোন রকম ভয় পেয়ে যায় Insecurity তে সেটা ভোগে। বলতে তাদের একটু হেজিটেশন হয়। Right. ওই জন্য হয়তোবা তিনি অনেককে পরে বলেন। ভাইয়া আমার বাবা দিনাজপুরে চলে যায়। আচ্ছা, না এইখানে আমার একটু জানার বিষয় আছে যে পরবর্তীতে কি ওই জায়গাটাতে ওই লাশটার অস্তিত্ব কি পাওয়া গেছে? হ্যাঁ, মানুষজন লাশটা পেয়েছে? পাওয়া গেছে, এবং কি মানে দলীয় কোনো কারণে এক ছেলেকে ওখান থেকে জবাই করে কুচিরপানার মধ্যে ফেলে দেখা হয়। Oh my God. এইটা কিভাবে পেলো, মানে মানুষজন কি বলে পুলিশ তদন্ত থেকে জানা গেছে। তো আচ্ছা, পরবর্তীতে কোনো মানুষ কোনো না কোনো ভাবে এখানে লাশের কিছু পাইছে, তারপর পুলিশকে জানানো হয়েছে। করতে যায়, ওই কুচিরপানার মধ্যে লাশটা দেখে পর চিল্লাচিল্লি করে, এবং আচ্ছা, গাজীপুর থানায় ফোন করা হয়। হ্যাঁ, পুলিশ এসে লাশটা নিয়ে যায়। আসলে তারপর কি হয়েছে শুনি।
পরে আমার আব্বু দিনাজপুরে চলে যায়, যাওয়ার পরে আমরা কিন্তু দুই ভাই, আমার ছোট ভাই যে কোনো একটা সাময়িক বানে চাকরি করে, আমি দুই ভাই ঢাকায় লেখাপড়া করে চাকরি করি। দেশে শুধু আমার আম্মু আর আমার নানি থাকে আমাদের বাসায়। তো ওই ঘটনার পরে আপনার পরে আমার আব্বু- আব্বার চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে? পরে আমার আব্বু দিনাজপুর চলে গেল। যাওয়ার পরে আমার আব্বু আম্মুর সঙ্গে বেশি কথা না বলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। পরে যখন ভোরবেলা আমার আব্বু বাথরুমে যাওয়ার জন্য উঠছে, দেখতেছে যে ওই ছেলেটা একটা কমলা কালার গেঞ্জি গায়ে ছিল আমাদের বাসায়। মানে বাসায় কোথায়, কোন জায়গায়? আমাদের বাসায় দরজার সামনে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে আমার আব্বু যখন ওই জঙ্গলের মধ্যে লাশটা দেখে কচুরিপানার পাশে, তখন ছেলেটা একটা কথা বলছে, লাশটা তুলে জানাতে দেন, লাশটা তুলে জানাতে দেন। আবার যাওয়ার পর ওই সানডে রুমের মধ্যে আমার আব্বু আম্মু শুয়ে আছে। পরে আমার আব্বু দেখতে পারে আমার আম্মুকে নাড়া দেয়, তখন আমার আম্মু ঘুম ভাঙে। আমার আম্মু সব দেখতে পায় ওই ছেলেটাকে। কি বলেন? তারপর শুধু ইকুতে বলছে যে লাশটাকে জানাতে দেন। তখনও বলেছে? তখনও বলছে, তিনবার কথা বলছে, আপনি আমার জানাতে দেন, আপনি আমার জানাতে দেন। পরে আমি আমার বুঝতে পারছি না যে আপনার বাবাকেই কেন। এটার কোনো মোটিভ আমি খুঁজে পাইনি। এইটার আমার একটা কারণ আছে যে রেহান, উনি ওই রাস্তাটা দিয়ে ওই সময়ে প্রতিদিন যাতায়াত সম্ভবত করে। লাশটার মানে প্রথমবার লাশটাকে দেখেছি উনি। রাইট, সেটাই হতে পারে। এবং লাস্টটা উনাকে ওই জায়গাটাতে দেখা দিয়েছিল, ওনাকে ডেকে নিয়েছিল খুব সম্ভবত এই জিনিসটা এই জন্যই। বলার জন্য যে তুমি বিষয়টা এক্সপ্লোর করো সবার কাছে। পরে আমার আম্মু প্রচন্ড চিৎকার করে। পরে আমার বড় আব্বার সবাই রাতের বেলায় আমাদের বাসায় আসে। পরে আমার আব্বু পুরো ঘটনাটা খুলে বলে। পরে আমার এক বড় আব্বা আসছে মসজিদে মুয়াজ্জিন। আচ্ছা, তখন বড় আব্বাকে ঘটনা বলা হয়। পরে বড় আব্বা সহ আমাদের মাদ্রাসায় যায়, বড় মাওলানা সাহেবকে জিজ্ঞেস করে। তার মাওলানা সাহেব বলে যে গাইবে জানাজা দেওয়া জায়েজ আছে। পরে তখন আমার আব্বু, আমার চাচা, মুসলিম কিছু লোক মিলে তার গাইবে জানাজা দেওয়া হয়। পরে আমার আব্বু আর তাকে দেখতে পায় না। পরে আমার আব্বু মানে কি যে ভয়, এমন ভয় পেয়ে গেছে আমার আব্বু চাকরি করবে না। পরে আমার আব্বু ঢাকা এসে রিজাইন দিয়ে দেয়। পরে সেই ফার্মের দায়িত্বে ছিল একজন ব্রিগেডিয়ার জেনারেল। আমার আব্বুর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তখন আমার আব্বুকে ডাকছেন, তো আমার আব্বু পুরো ঘটনা বলেছে, স্যার এই ঘটনা। পরে তিনি আমার আব্বুকে ওই ফার্ম থেকে ট্রান্সফার করে দিয়ে টাঙ্গাইলে বর্তমানে একটা ফার্মে দিয়ে গেছে। আচ্ছা, এখন আর ওখানে উনি চাকরি করেন? আমার আব্বু পরিমাণ চাকরি করতে ভয় পেলে টাঙ্গাইলে একটা ফার্মে মানুষ আছে। মানে তার মানে জীবিকা পর্যন্ত ছেড়ে দিতে পারে, চিন্তা করে দেখেন। সেটাই, কি পরিমাণ ভয় কেন পাবে না সে? মানে এত দূরে এসেও কিন্তু আরো একবার দেখতে আরো পেয়েছে। একবার নিজের বাড়িতে দেখতে পেয়েছে। আরে- একটা তো ছিল এরকম জঙ্গলের মধ্যে দেখা একটা ভয়ের বিষয়, আর ঠিক নিজের বাড়িতে দেখা। তো আপনার মাও দেখেছে। জি, এখন ভাই আমার আব্বু টাঙ্গাইলে একটা ফার্মে আছে, এখন ভালো আছে। দুর্দান্ত একটা ঘটনা শুনলাম। চেষ্টা করছিলাম রেহান 50তম পর্বে আমাদের Special শ্রোতাদেরকে কিছু ভালো কিছু আমরা শোনাতে পারি কিনা। Right. আই হোপ যে আমার আমরা কিছু না আব্বুকে- কিছু হলেও সেটা পাচ্ছি। কিছুটা আমার ভালো আব্বুকে পাচ্ছে। ভাই এই বিষয়ে আমি প্রশ্ন করছি, যে আমার আব্বু বলতেই পারে না, মানে উনি কি যে দেখছে আরো কিছু, মানে উনি এমন ভাবে ভয় পেয়ে যায়, ওই কথাটা উঠেলেই উনি খুব মানে ওই চিন্তাটাই ওনাকে আতঙ্কিত করে ফেলে। খুবই স্বাভাবিক আসলে। এভাবে স্পেশালি যারা একেবারেই বিশ্বাস করে না, তারা যখন বিশ্বাস করতে বাধ্য হয় তখন তারা ভয়টা একটু বেশিই পায়। আমার আব্বু কিন্তু এটা এই ঘটনার আগে মরা মানুষ বা স্বাভাবিক শরীরে কোনো কিছু আছে বা আত্মা, জিন ভূত এগুলো বিশ্বাস করতো না। এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে অতিরিক্ত অবিশ্বাস করা ঠিক না, তাহলে না, ফেস করতে হতে পারে। ওকে, যাই হোক, সাদ্দাম ভাই আর কোনো ঘটনা কি আছে? আমার নেক্সট ঘটনা যে আমার বড় আব্বার কাছ থেকে শোনা। আমার বড় আব্বা, আমাদের এখানে একটা মসজিদ আছে, ওই মসজিদে কিন্তু ভাই অনেক পুরনো। কোথায় মসজিদটা? আমাদের বাসার পাশে, আমরা মানে মসজিদে নামাজ পড়ি। দিনাজপুরে? জি জি, দিনাজপুরে। আচ্ছা, তো ওই মসজিদে ভাইয়া আমরা 2007 সালে তখন লিস্ট হলো না, যে মসজিদে বিদ্যুৎ বিল ফ্রি করে দেওয়া হবে। তো সেখানে মসজিদের বয়স আমরা উল্লেখ করতে পারি না। দিনাজপুরে নথিপত্রে পাওয়া গেছে যে 1800 বছরের আগে মসজিদ, মানে রাজা বাদশারা ওই মসজিদে নামাজ পড়তো। প্রায় প্রাচীন আমলের একটা মসজিদ। অনেক প্রাচীন, কিন্তু সেটাকে এখন ভাঙে নতুন করে তৈরি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, রিপেয়ার করা হয়েছে। তো আমার বড় আব্বা তার ছেলেপেলাকে সম্পূর্ণ গৃহস্থ দিয়ে উনি তাবলিগ করে আর ওই মসজিদে মজ্জামি করে, আচ্ছা, মজ্জাম এবং ইমাম। তো উনি নৈকট্য লাভের আশায় রাত 1টা-2টার সময় মসজিদ যায়, প্রত্যেকদিন যায়। আচ্ছা তো প্রায় তিনি রাস্তা অনেক কিছু দেখতে পায়, যে হয়তো বাদু তার মাথায় ছো মারতেছে, আচ্ছা, বা বড় বিড়াল রাস্তায় যাওয়ার পথে? জি, মানে একটু হাঁটতে হতো 100 গজ 200 গজের মতো, আচ্ছা আচ্ছা, রাস্তায় বড় বিড়াল মেও 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 করতে পায়ে গেছে, উল্টো করতেছে। আচ্ছা। মানে কোনো না কোনো ভাবে তাকে বাধা দেওয়া মসজিদে যাওয়ার তো পথে। তিনি এরকম বেশ কিছুদিন দেখার পর যখন তিনি মসজিদে গেটে যাবেন, দেখেছেন যে বিশাল এক ভরা জামাত হচ্ছে মসজিদের ভিতরে। অনেকে নামাজ পড়ছে অনেকে নামাজ রাত্রে পড়ছে। 1টা-2টার সময়। জি, তিনি মসজিদের গেটে ওঠার পরেই যখন তিনি লাইট মারছে, এমন জোরে মসজিদের গেট গুলো খুলে গেল এবং হু হু করে বাতাসে, মানে বাতাস প্রচন্ড বেগে বাতাস বাইরে হয়ে চলে যাচ্ছে। পরে আমার বড় আব্বা ওখানে পড়ে যায়। আচ্ছা, আপনার বড় আব্বার বয়স কত? 67-68 হবে। আচ্ছা, যখন বাতাসটা হলো তখন কি ভিতরের জামাতের লোকরা আর ছিল? মানে ওগুলো ছিল বড় যেটা বলে ওগুলো ছিল জিন। বড় আব্বা যখন উঠছে তখন এগুলো প্রচন্ড মানে অদৃশ্য হয়ে বেগে বের হয়ে চলে যায়। যাচ্ছে। পরে বড় আব্বা সেদিন আর কিছু বলতে পারে না, ভয়ে তিনি আর ফোদার আঁচানো দেয়নি, আর জনকে ফোন করে বলে তিনি বাসায় এসে নামাজ পড়ছে। আচ্ছা আচ্ছা, পরে তারপরের দিন যখন তিনি মসজিদে যায়, বাসায় যাওয়া বাইর হওয়ার পর ঠিক ওই একই সময় 1টা-2টার সময় যায়, দেখে যে 3টা কুত্তা সামনে, আচ্ছা। ঠের স্কুলের মানুষের মতো
আর জিহ্বাগুলো মাটিতে ঝুলতেছে। ফেস মানুষের মতো। তো পাশ থেকে কে জানিয়ে বলতেছে যে আপনি এত রাতে মসজিদে যান, আমাদের নামাজ পড়ার সমস্যা হয়, এত রাতে আপনার যাওয়ার কি দরকার, আপনি এত রাতে আসেন না, আমরা আপনাকে ডাক দিয়ে তুলে দেবো। পরে আমার আব্বা ওইখান থেকে ব্যাক করে বাসায় যায় এবং এই কথাগুলো কোথা থেকে এসেছে উনি জানেন না। সামনে 3টা কুকুর দাঁড়ানো ছিল, জি, জাস্ট এতটুকুই উনি দেখেছেন যে ফেস গুলো মানুষের ওনাকে মানে মতো। উনি ওর প্রতি পাশ থেকে একটাকে বলতেছে এইভাবে। আচ্ছা। শুধু আওয়াজটা জি, পেয়েছে। পরে আমার বড় আব্বা ওই দিনও মসজিদে যায় না, নামাজ পড়ে না। পরে ফোন করে বলে দেয় অন্য কেউ নামাজ পড়ায়। আচ্ছা। তারপরে আজ অব্দি আজ প্রায় 4-5 বছর হয়ে গেল আমার বড় আব্বা মসজিদে যাওয়ার আগে কত রাতের আগে কত কোনো ঠান্ডা বাতাস থাকে, প্রচন্ড ঠান্ডা লাগাচ্ছে, তার ঘুম ভেঙে যাচ্ছে, আচ্ছা। বা কেউ তার পা টিপতেছে বা যে কোনো ভাবে না যে কোনো তাকে ডাকি দেওয়া হয়। ফজরের আজানের মানে আগে। উনি ঠিক টের পেয়ে আধা ঘন্টা যাচ্ছে। ঘন্টা টের পেয়ে যায়। আচ্ছা। এমনকি আমার বড় আব্বা, যেহেতু আমার বড় আম্মা বাসে আছে, স্বামী স্ত্রী, আমার বড় আব্বা আমার বড় আম্মার কাছে শুতে পারে না নির্দিষ্ট কোনো দিন ছাড়া। আমার বড় আব্বার বিছানা আলাদা, বড় আম্মার বিছানা আলাদা, মানে বড় আব্বাকে সবসময় পাক পবিত্র থাকতে হয়। আচ্ছা। উনি অনেক কিছু বলতে পারে এখন। আচ্ছা। উনি বড় আব্বার বড় ছেলে ঢাকা চুপ করে বিয়ে করছে, উনি এখান থেকে উনি জেনে গেছেন। ওইখান থেকে বড় আব্বা বলে দিল। আমার বড় আমাকে বলতেছে তুই এখান থেকে রান্না করতেছিস, তোমার বড় ছেলে ঢাকায় বিয়ে করে বসে। বড় আম্মা বলে কিভাবে? পরে সঙ্গে সঙ্গে তাকে ফোনে ট্রাই করা হয়, তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞেস করা হয়, তখন সে বলে জি। মানে এরকম কিছু কিছু মানে অলৌকিক জিনিস উনি দেখা যায় যে বলতে টের পারে। পেয়ে যাচ্ছে আর কি। বা অলৌকিক অনেকের পেট ব্যথা, অনেকের কিছুদিন আগে এক মহিলার বাচ্চা হয় না, উনি ওনার কাছে আসছে, উনি পানি পরে দিচ্ছে, অনেক কিছু আমাকে বলতে পারে, করতে পারে। আচ্ছা। বা অনেকের যে চুরি হয়, কোন দিকে গেছে, উনি দিক নির্দেশন আপনি কে করছে, উনি আকার ইঙ্গিত বলে দিতে পারে। তাহলে আমরা এই দিকগুলোতে না হয় নাই গেলাম, এগুলো নিয়ে অনেক ধরনের কথা, অনেক ধরনের আলোচনা সমালোচনা অনেক কিছুই আছে। এবং সবচেয়ে বড় কথা, একটু আগে আপনি যে কথাটা বললেন, মানে এই যে বাচ্চার ব্যাপারটা, সবচেয়ে বড় যেটা ক্ষতিকর জিনিসটা হয় যে অনেকেই আছে এই ধরনের একটা কিছু দিয়ে আবার হয়তো স্বপ্ন দেখা শুরু করতে পারে। তখন তার স্বপ্নটা যদি আবারও ভঙ্গ হয়, সেই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাবে, কারণ সন্তান না হওয়ার কষ্ট অনেক বড় কষ্ট। যাই হোক, এদিকে আমরা না যাই, আমরা বরং আর কোনো ঘটনা যদি থাকে সাদ্দাম ভাইয়া সেখানে চলে যাই। এখন যে ঘটনাটা বলবো আমি, যে এটা কত বছর আগে সেটা আমি বলবো না। তো উত্তরবঙ্গের কোন এক সংসদ সদস্যের ভাই তার নামের অপব্যবহার করে চলতো। মানে তার ভাইয়ের সংসদ সদস্যের নামের অপব্যবহার করত। জি, তিনি তার পুরো এলাকার তাণ্ডব চালাতো। আচ্ছা, মানে ভাইয়ের ক্ষমতার অপব্যবহার করে তাণ্ডব ভাই এই চালাতো। কাজটা করছিল। অত দেখা গেল যে জমি দখলাদখলি, কারো কোনো ক্ষতি করা, চাকরির লোভ দেখে আশা দেখে টাকা নিয়ে লক্ষণ করা, মানে ক্ষমতার যত রকম অপব্যবহার করা যায় করা যায়। ভাইয়ের নাম ব্যবহার করে সেগুলো করতো। জি জি জি। আর এই কারণে এলাকার মানুষও মনে হয় অনেক প্রতিবাদ অনেক করতে পারতো খ্যাপা না। তার উপরে। এই ঘটনাটা কিছুদিন আগে পাওয়া গেছে যে অনেক বড় একটা জায়গা ছিল যেখানে আদিবাসীরা বসবাস করতো, খাস জায়গা। আচ্ছা, আচ্ছা। তিনি সেটা ক্ষমতার ব্যবহার দেখিয়ে দখল করে। তাদেরকে উচ্ছেদ করে দিয়ে সেটা নিজের দখলে নিয়ে নেয়। এমনকি বিকেলবেলা আশপাশে যে বাজারগুলো আছে প্রত্যেক দোকান থেকে 10 টাকা 5 টাকা করে তিনি তুলতো তার লোকজন দিয়ে। আচ্ছা, এটা তো গেল তার কীর্তিকলাপের ব্যাপার। জি। এই কীর্তিকলাপের সাথে ভৌতিক ঘটনার মিলটা কোথায়? তারপর দেখা গেল যে তিনি প্রচুর ড্রিঙ্ক করতো ভাইয়া, আচ্ছা। নেশা পানি করতো। তো আচ্ছা। তিনি উত্তরবঙ্গে কোন এক হসপিটালে স্ট্রোক করে মারা যায়। তো মারা যাওয়ার পর যখন তাকে লাশটাকে যখন দাফন গোসলের জন্য নেওয়া হয়, তো মসজিদ থেকে লোকজন আসা হয়েছে, মাদ্রাসা থেকে তার গোসল করায়। তো গোসল করার সময় দেখা যায় তার নাক দিয়ে পোকা জাতীয় কয়েকটা বাইর হচ্ছে। ও মাই গড, পোকা বের হচ্ছে। জি জি জি, এরকম পোকা পোকা মানে আচা পোকা চিনেন তো? আচা পোকা মানে বুঝলাম বড় বড় না। শুঁয়া থাকে গায়ে। আমি আচা বুঝিনি, পোকা মধ্যে পাওয়া যায়। তুই চিনোস? একটু 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 চেনা দরকার। মানে আমি বলতে চাচ্ছি যে পোকা তো অনেক রকম হয়, যেমন তেলা পোকা টাইপের কিছু পোকা হয়, কেঁচো টাইপের কিছু পোকা এই হয়। ধরনের লম্বা এবং ওর গায়ে শুঙ্গা আছে, লোম মতো আছে। আচ্ছা, আচ্ছা, ওই আচ্ছা, লোমটা আচ্ছা। মানুষের গায়ে লাগলে খুব চুলকায় জায়গাটা। এই ধরনের আমি- পোকা কি কোথাও বাইরে দেখা ওই যে যায়? আমি বলি হ্যাঁ, ছ্যাঙ্গা আছে না, ছ্যাঙ্গা বলে অনেকে, এই ধরনের বোধ হয়, Right, গাছের মধ্যে থাকে যে জি, বিভিন্ন জি, জি, গাছ। অনেক দেখা যায়। তো কেমন লাগতেছে চিন্তা করতো, লাশের নাক থেকে বেরোচ্ছে এই ধরনের একটা পোকা। ওটা তো একটা গা শিউরে ওঠা বিষয় আছে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে হলো আমি এটাই বুঝতে পারছি না। নাকে ঢুকে যেতে পারে কোনোভাবে, ভেতর থেকে বেরোচ্ছে, মানে এটা কোথায় ছিল শরীরের মধ্যে? তা আমরা এটা জানি না। হচ্ছে কে পেয়েছে, মানে গোসল করানোর সময় যারা গোসল করিয়েছে তারা এই তারা দেখে দেখেছে। ভয় পেয়ে নাকের মধ্যে তুলে ঠিসে ঠিসে আঙুল দিয়ে ঠিসে ভরে দিয়ে আচ্ছা। তারা কোন রকমের গোসল করে চলে আসে। হুম। তারপর আমার বড় আব্বা মসজিদ ইমামটা তাকে মাটি দিতে যায়, আমাদের তো আমাদের এলাকার, তো মানে সেই এলাকায় তার উপর লোকজন ক্ষিপ্ত থাকায় হুম, হুম। তার মাটিতে স্বাভাবিক। জানা যায় খুব একটা লোকজন হয়নি। আচ্ছা, আচ্ছা। পরে তাকে মাটি দিতে দিতে তার অনেক দূর দূরান্ত থেকে আত্মস্বজন আসতে তার জানাজা হইতে হইতে প্রায় আসরের আদানি পর পর আচ্ছা, আচ্ছা। আর মারা গিয়েছেন কখন, কোন মারা সময়টা? গেছেন তিনি আগের দিন রাতে। আগের দিন রাতে, তার মানে প্রায় 24 ঘন্টা কাছাকাছি লাশটা ওভাবেই আছে। জি, মানে তার অনেক দূর দূরান্তে আত্মীয় স্বজন আছে। তো যখন তাকে ভাইয়া মাটি দেওয়ার জন্য কবরের লাশটা নেওয়া হয়, দেখা গেল যে কবরের মাটি শর্ট পড়ে গেছে। শর্ট পড়ে গেছে বলতে? মানে সাধারণত কবরের মাটি কিন্তু ঠিক শেষ হয়ে যায় না,
তার মুষ্টিমে কিছু লোক মাটি দেওয়ার পরে তার কবরের মাটি শেষ হয়ে গেছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কবর খোঁড়ার পরে তো মাটিগুলো আমরা রাখি পাশে একদিকে, রাখি। লাশটা নামানো হয়, তার উপরে বাঁশের বেড়া দেওয়া হয়, তার উপরে মাটি ফেলা হয়। তো আপনারা বাঁশের বেড়া দেওয়ার পরে যখন মাটি ফেলছেন তখন যথেষ্ট মাটি আর আপনারা পাননি এটা ঢেকে দেওয়ার জন্য। সুমন, ব্যাপারটা কিন্তু অনেক অদ্ভুত। ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন মাটিটা খুঁড়ি, যতটুকু মাটি খুঁড়বো ততটুকুই কিন্তু থাকার কথা। তার উপরে বাঁশের বেড়া দেওয়া হয়, তার মানে একটা গ্যাপও সৃষ্টি হয়। তার মানে যতটুকু মাটি তুলেছি পুরোটাও লাগে না, লাগে না, তারপরেও অনেক মাটি শর্ট পড়ছে। থেকে যাওয়ার কথা। উল্টোটা হচ্ছে, উল্টোটাই যে কারণে হচ্ছে। কিন্তু কবরটা উঁচু হয়। হুম। বাট আপনারা যথেষ্ট মাটি ওখানে পাননি। তারপর যখন তাকে মাটি দেওয়া চলে আসা হয়, পরে লোকজনকে বলছেন যে আপনারা কেউ না খেয়ে যাবেন না। তারপর আপনারা বললো যে আমরা খাওয়া দাওয়া করা যায়, সেখানটায় মাগরিবের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আসবে। ঠিক মাগরিবের নামাজ পরে পরে চিল্লাচিল্লি, সন্ধ্যা হয়ে গেছে, আচ্ছা, যে চিল্লাচিল্লি মানে কবরের পাশ দিয়ে ধোঁয়া উঠতেছে। ধোঁয়া উঠতেছে কবরের পাশ থেকে। মানে কি ওই কবরটার ওখান থেকে? জি। আশেপাশে আরো কোনো কবর ছিল? অনেক কবর আছে। আচ্ছা, কিন্তু ওই পার্টিকুলার কবরটার এখান কবরের থেকে পাশে একটু দূরে বাস্তব আছে, তো পুরো বাস্তব ধোঁয়ায় ভরে গেছে এবং লোকজন চিল্লাচিল্লি সবাই যায়, আমার বড় আব্বা সেখানে যায়। তো কবরের কাছে কেউ ভয়ে ভিড়তেছে না। আচ্ছা। 2-300 গজ দূর থেকে দেখতেছে, মানে ভাইয়া কবরটার মাঝখান দিয়ে কোন জায়গা থেকে ধোঁয়াটা উঠতেছে সেটা বোঝা যাচ্ছে না, তবে ওইটা থেকে উঠতেছে এবং মানুষ পড়া গন্ধ। মানুষ পোড়া গন্ধ পাচ্ছে না? যে গন্ধটা মানুষ পড়া, মানুষ পুড়লে যেভাবে একটা গন্ধ বেরোয়, কোনো মাংস টাংস পুড়লে যে একটা গন্ধ বিকট, সে ধরনের গন্ধ। তারপর ও দেখে লেখা লোকজন সবাই ভয়তে আপনি নিজের কাছে চলে যায়। আমার বড় আব্বা খাওয়া দাওয়া বাদ দিয়ে ভয়ে আমার বড় আব্বা চলে আসে। আচ্ছা। পরে ওই আশপাশে ওইখানে যে কবরগুলো ছিল, অনেকে আপন আপন লোকজনকে স্বপ্ন দেখাইছে আমার শোনা, যেটা যে আপনারা ওকে রাখছেন, ওর কবর তো প্রচন্ড আজাব হচ্ছে। মানে আমি বুঝি না, মানে ওইখানে যে আরো কিছু মানুষের কবর, তাদের আত্মীয় স্বজনরাও স্বপ্ন দেখতে শুরু করলো যে ওই কবরটাতে আজাবের কারণে তাদেরও কষ্ট হচ্ছে। এক রাইতেই অনেক লোকজন দেখলো একই স্বপ্ন, চলে যায় তাদের নিজ নিজ আত্মীয় স্বজন বলতেছে যে ওকে আপনারা ওখানে কবর দিচ্ছেন কেন? কার কাছে বলছে তারা? ওনাদের বাসায় ছেলে পেলে আত্মীয় স্বজন আছে। আচ্ছা। যে ওর আজাবের কারণে আমরা সেখানে থাকতে পারতেছি না। আচ্ছা। তারপরে সেখান থেকে কিছু দূরে একটা জমি বাড়ির মধ্যে টেম্পোরারি একটা ঘর, মানে ত্রিপল দিয়ে টাঙানো হলো, এবং যেটা অনেক মারানা বলছে যে 13 দিন কোরআন শরীফ পড়তে হবে সেখানে, ওই জায়গাটার পাশে, ওই কবরগুলার আশেপাশে 13 দিন কোরআন শরীফ পড়লে এটা বন্ধ হয়ে যাবে। হাফিজ যে বাচ্চারা দুজন করে সারা রাত 24 ঘন্টা সেখানে কোরআন শরীফ পড়া শুরু করছে। 1 ঘন্টা আধা ঘন্টা করে পড়তেছে। বুঝতে পেরেছি। বাড়ি টিউশন করে পড়ানো হলো। তারপরে যেই কদিন কোরআন শরীফ পড়ানো যায় সেই কদিন ভালো। আবার যখন কোরআন শরীফ পড়া 13 দিন পর চলে গেল সবাই, প্রায় অনেকদিন লোকজন দেখছে যে নীল ধরনের আগুন কবরের মাঝখান থেকে ওই একই কবরের এখান থেকে। ওইখান থেকে। তারপর পরে এগুলা হওয়ার পর মানে তার ভাই বড় ভাইরা এলাকায় একটা বিশাল লোকজন ডাকলো এবং তার ভাই মাপ চাইছে। আচ্ছা, আমার ভাই তো অনেক কিছু করে গেছে, তো আমার ভাই আপনারা মাফ করেন। তো ভাইয়া সেই সংসদ সদস্য যার কথা বলছিলেন সে নিজে এসে মাফ চায়, তিনি নিজেই মাপ চাইছেন। কি হয়েছে আলটিমেটলি? ওই কবরটা, ওই কবরের পাশে একটা বাজার ছিল, বাজারটা সন্ধ্যা হলে ভেঙে যায়, মানে ওই ভয়ে, এবং অনেকে রাত হয়ে শুনলে চিল্লে শুনতে পায়। মানে এই শিলাপালি কি শুনতে পায় তারা ওই কবরটা দেওয়ার পর থেকেই? ওই কবর থেকে। মানে এটা বুঝতে পারছিস না, যেই বাজারটা রাতে 12টা-1টা পর্যন্ত মানে জমজমাট থাকে, সেই বাজার সন্ধ্যার পর ভেঙে যাচ্ছে। তার মানে কি পরিমাণ আতঙ্ক তৈরি হয়েছে। এবং কি ওই দিনের বেলা ওইখানে লোকজন যাতে ভয় পাইতো। আচ্ছা, ওই যে উনি মাফ চাইলেন, তারপরে কি এগুলো বন্ধ হয়েছিল? তারপরে বন্ধ হয়নি, তারপরে অনেকে অনেক কিছু দেখতে পাইছে। কি দেখতে পেয়েছে? ওই একদিন একজন লোক সাইকেল নিয়ে আসতেছে, রাত হয়ে গেছে, অনেক স্কুলের টিচার, তো উনি দেখেছে তার লাশটা মাথাটা নিচে পা দুটো করে একটা কেমন ধরনের রশি দিয়ে বাঁশের মধ্যে লাশটা ঝুলতেছে। আচ্ছা, ফাইনালি কি এটা বন্ধ হয়েছে? কি জানি ছুরিটা দিয়ে কবর বন্ধ করে দিয়েছে। তারপর থেকে মানে কিন্তু এখনো ওইখানে চিল্লাচিল্লি বা আগুনটা দেখতে পাওয়া যায়। তো এটা থেকে ভাইয়া আমার একটা জিনিস শিক্ষা হয়েছে, পাপ করলে কিছু না কিছু ফল ভোগ করতেই হয়। আসলে আমরা জানি না যে আসলে রেহান, তুই আর আমি দুজনেই জানি না এই ঘটনার কতটুকু আদৌ কি ঘটেছে, কি দেখেছে মানুষজন। তবে এটা তো সত্যি কথা যে কৃতকর্মের ফল সেটা কোনো ভাবে আপনাকে পেতেই হবে। যাই হোক, ওই দিকে আর আমরা না গেলাম। বাকিটা হচ্ছে মানুষ কে কিভাবে এই ঘটনাটা মানে এটা কিভাবে জাস্টিফাইড করবেন। এটা আসলে এখানে আমাদের কারো বিরুদ্ধে কোনো ধরনের কোনো কিছুই নেই, কোনো আক্ষেপ নেই, একটা ঘটনাটাকেই তুলে ধরতে চেয়েছি। রাইট। এবং ঘটনাটার মাধ্যমে যেটা সাদ্দাম ভাই শেষে বলল, এই কথাটা আমরা মনে রাখতে চাচ্ছি যে আমরা কখনোই মানুষকে কষ্ট দেব না। ওকে সাদ্দাম ভাই, আসলে এই ঘটনাটা মানে করুণ একটা ঘটনাই শুনলাম। রাইট।
ওকে, এরপরে আর কোনো ধরনের কোনো experience? ঘটনা কি আছে? জি, এটা আছে আমার ছোট ভাইয়ের সঙ্গে ঘটে। তো আমার ছোট ভাই কোনো একটা প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করে। আচ্ছা তারা গত বছর শীতের এক্সারসাইজ করার জন্য নীলফামারী কোনো এক জায়গায় যায়। আচ্ছা আচ্ছা তো তারা যখন শীতের সময় বেলা শীতের শেষের দিকে গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। পৌঁছার পরে অনেক বাচ্চা কাছার কাছে দৌড় মেরে আসছে। একটা কৌতূহল থাকে। তাদের যখন গাড়ি উঠে ব্যাগ ট্যাগ নামাইলো, গাড়ি এক সাইড করে রাখলো, পরে একজন লোক আসছে তাদের কাছে, একজন কি দুজন আসে আমার ভাই বা তাকে দেখে সালাম দিল, নিজের সালাম দিল, তার সঙ্গে মুসাফা করলো। আচ্ছা তারপর তিনি বলতেছে যে বাবা আপনারা তো এখানে থাকবেন, আপনারা ঠিক মতো নামাজ কালাম পড়বেন না, উঁচু করবেন না, এখানটা অনেক ভালো লোকজন শুয়ে আছে, অনেক পরেশগার লোক এখানে শুয়ে আছে। আচ্ছা। মানে ওটা ছিল একটা কবরস্থান, কবরস্থান প্রায় বিলীন হয়ে গেছে। তো শুধু একটি মাত্র কবর মানে পাখা ইট দিয়ে বাঁধানো আছে, আচ্ছা আর বাকি কবরগুলো মাটির সঙ্গে মিশে গেছে, ওইভাবে দেখা যায় না। না দেখা যায় না। তো তিনি বললো ঠিক আছে, আমার যে কমান্ডার আছে তাকে আমরা বলি, কি বলে, সে তার কমান্ডারকে যা বলে, স্যার শুনতেছি অনেক ভালো লোকের কবর এখানে আছে, তো আমরা এইখানে না থাকে পাশেই আবার একটা বড় বাঁধ ছিল, আচ্ছা ওইখানটা যাই। তো তিনি বলেন না, আমরা মেপে এই জায়গাটাই ভালো পাইছি, এই জায়গাটাই আমাদের পছন্দ হয়েছে, তুমি বেশি কথা বলিও না। তারপর তিনি আসে, লোকটাকে বলে যে চাচা আমার ঘর তো কিছুই নাই, আমি আমার কর্মকর্তাকে বললাম, তিনি আমাকে নিষেধ করেছে। আচ্ছা, ওনারা কয়টার দিকে পৌঁছেছিলেন ওখানে? আসলে আসলে পরে মানে সন্ধ্যার আগে আগে। ওই সন্ধ্যার সময় ওই লোকটা আপনার ভাইকে বলেছে, দেন আপনার ভাই তার বসকে বলেছে। জি জি। কিন্তু বস আর এটা জায়গাটা ছেড়ে যেতে রাজি হয়নি, জি। তাই তো? তারপর কি হলো? পরে তারা তাঁবু টাঙে তারা রাত্রেবেলা ঘুমাইছে, এবং তাদের ডিউটি দেওয়া হলো 2 জন করে। তারা মোট 13 জন ছিল, আচ্ছা 2 জন করে, যে তাঁবু মাঝখানে, তাঁবুর এই সাইডে একজন থাকবে, ওই সাইডে একজন থাকবে। তো 2 জন ডিউটি করে, আবার ভাগ্যক্রমে আমার ভাইয়ের ডিউটি পড়লো রাত 2টার পর। আচ্ছা আর রাত 2টার পর থেকে ফজর আজান পর্যন্ত আমার ভাইয়ের ডিউটি। তো ওই পাশে এখন ডিউটি করতেছে, আমার ভাই ছোট ভাই এই মাথায় ডিউটি করতেছে। তো ডিউটি করতে করতে আমার ভাই এই যে বিকাল বা যেই লোকটার সঙ্গে মুসাফা করছিল, দেখছিল সেই লোকটা কবরস্থান থেকে কবর থেকে উঠে আসতেছে। কবর থেকে উঠে আসছে? জি, ওই বান্ধা যে কবরটা ছিল ওই পাশ থেকে উঠে আসতেছে, আমার ভাই দেখতে পাচ্ছে। উঠতে দেখেছে উনি? ওইখান থেকে বাইরে হইলো, মানে কবর থেকে বের হইতে দেখেছে? মানে কুয়াশা তো উনি স্পষ্ট বুঝতে পারেনি, তো ওইখান থেকে আসলো, কিন্তু মনে হলো যে ওখান থেকে ওইখান থেকেই আসছে। এবং তারপরে আমার ভাইয়ের পাশে এই মাথা যে ছিল, এ আবার ফট করে লাইট মারি দিয়ে দিছে। আচ্ছা আরেকজন যে ছিল সে লাইট মারি দিছে, সে লাইন মারি দিয়েছে, এবং পরে যখন ঘুরে দেখাইছে তো মনে হচ্ছে একটা আলো ওই জায়গায়, এবং আমার ভাই দেখলো যে যে লোকটার সঙ্গে সে বিকেলটা মুসাফা করছে ঠিক ওই লোকটাই। আলো যখন পড়লো ওই লোকটার গায়ে, তখন কি কোনো ধরনের কোনো রিয়াকশন হয়েছিল? না, ঠিক ওই লোকটাই, এবং লাইট মারার যখন আলো ফ্যাক্স পড়ছে হয়ে গেল, অটোমেটিক লাইটটা নিভে গেল, এবং ওই লোকটা মানে একটা রাগান্বিত, প্রচন্ড রাগান্বিত হয়ে মানে চোখ মুখ কেমন অটোমেটিক্যালি লাল হয়ে গেল, আচ্ছা এদের দিকে আসতেছে। পরে তা দেখে আমার ভাই ওইখানটায় সেন্সলেস হয়ে পড়ে যায়, তখন আমার ভাইকে পাশ দিয়ে ওর কাছে যায়। মানে আপনার বাইকে ক্রস করে আরেকজন যে লাইট মেরেছে তার কাছে তার কাছে যায়, ও আবার জোরে চিৎকার করে আসে, তারপর কাছে পড়ে যায়। পরে তারপর নিচে বাকি যে 11 জন ছিল, মোট 13 জন, ওই 11 জন সবাই উঠে, পরে আর কিছু দেখতে পায় না। ওই লোকটাকে আর তখন দেখেছে কোনো কিছু দেখতে পায় না। পরের দিন আমার ভাই ঘুম থেকে উঠে পরে দুপুরবেলা তার রেস্ট করলো, যে আজকে রেস্ট, আগামীকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। তো ওই দুপুরবেলা গোসল করার পর, খাওয়া দাওয়ার পর ভাইয়া যারা সবাই রেস্ট করতেছে, ওই 13 জনেরই এমন জোর, 13 জনেরই? জি, 13 জনেরই এমন জোর, তারা যে উঠে দাঁড়াবে তাদের এই শক্তিটা পর্যন্ত ছিল না। 13 জনের একসাথে? 13 জনের তো একসঙ্গে দৌড়ার কথা না। আবার হঠাৎ করে যদি ভাইরাল ফিভারও হয়, হয়তো 1-2 করে আক্রান্ত হতে পারে। আচ্ছা, মানে যেই খাবারটা খেয়েছিল তারা সবাই মিলে, সেই খাবারে কোনো গন্ডগোল ছিল না? প্যাকেটিং করা আছে খাবার, তো এখানে খাবার খুব মানে রক্ষণাবেক্ষণ করে, খুব করে এটা মেনটেন করে তৈরি করা হয়, সো এটাতে হওয়ার তেমন একটা চান্স নেই। 13 জনের এমন জোর, পাশে তাদের তো আরো বিরোধী পক্ষ লোক থাকে, তাদেরকে ফোনে জানাতে হয়, তারা আসে, তাদের সবাইকে হসপিটালে ভর্তি করা হয়। পরে সুস্থ হওয়ার পর আমার ভাই জানতে পারে যে ওইখানটা অনেক ভালো ভালো লোকের কবর আছে, এবং ওইখানটায় যার সঙ্গে কথা বলছেন উনি ছিল একটা স্কুলের মাস্টার। আচ্ছা, উনার জীবন স্থিতি এরকম পাওয়া যায়, এলাকার লোকজনও বলে যে উনি যেই কয়েকদিন স্কুলে যাইতো সেই কয়েকদিনের বেতন নিত। ডর মানে ভয়। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি, আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। আপনারা আজকে শুনছেন আমরা 3 জন বন্ধুকে আমাদের সাথে পেয়েছিলাম, ইমন, সাদ্দাম এবং শাওন।
ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। আপনার সঙ্গে কথা বলছেন, উনি ছিল একটা স্কুলের মাস্টার। আচ্ছা, উনার জীবন স্থিতি থেকে এরকম পাওয়া যায়, এলাকার লোকজনও বলে যে উনি যেই কয়েকদিন স্কুলে যাইতো সেই কয়েকদিনের বেতন নিত, আর শুক্রবারের দিন বা ছুটির দিন উনি স্কুলে না যাওয়া যেদিন যাইতো না সেদিনকে বেতন তিনি নিত না। মানে প্রচন্ড একজন ভালো মানুষ ছিল, সবার খুব পছন্দের মানুষ ছিল, কিন্তু সামহাও ক্যাম্পটা এমন জায়গায় বসেছে যে তার কিছু ডিস্টার্ব হচ্ছিল। এবং মনে করেন যে সেই লোকটা সে যে টিউশনে প্রাইভেট পড়তো বাচ্চাদেরকে কোনো পয়সা নিত না। আচ্ছা, মানে ভালো একজন মানুষ এমন ভাবে করতেছিলেন। তো এইটা কি আপনার ভাই কিভাবে জেনেছে? পরে সেই জায়গাটাতে অনেক আলোচনা হয় যে তার একসঙ্গে তো জোর হলে 13 জনের একসঙ্গে জোর হবে না, তখন বোধহয় এলাকাবাসীর সাথে এলাকাবাসী আসে, লোকজন তাদেরকে বোঝায়, এবং কি ওই জায়গায় যে আজানের আগে বা ভোরবেলা যে লোক বাইর হয় আরো এলাকার লোক দেখছে, এটা আজকে অনেকদিন আগ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই এলাকার মানুষজন এই ধরনের ঘটনা দেখেছে। এবং পাশে আশপাশে অনেক আমটামের গাছ আছে, ওই জায়গাটাতে মানুষ অপবিত্র শৈলে যাইতে ভয় পায়। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি পাকপবিত্র শৈলে যাবেন, ঘুরবেন, অনেক ময়লা টাকা পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার করে, কিন্তু ওই জায়গার মধ্যে অপবিত্র অবস্থা কেউ যায় না। কোনো না কোনো একটা বিপদ ঘটছে, যে কোনো একটা সমস্যা করে, হয় জ্বর হচ্ছে বা অসুস্থ হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যা করতেছে। আসলে অনেক ঘটনা আছে যে আমরা কোনো কিছু লজিক দিয়ে দূর করতে চাইলেও দূর করা যায় না, কোনো না কোনো ভাবে মেনে নিতেই হয়। ওকে, অনেক ধন্যবাদ সাদ্দাম ভাই ডরের এই অর্ধশত পর্বে এসে এরকম কিছু ঘটনা শোনানোর জন্য। রাইট, অর্ধশত পর্বের স্পেশালিটিটা আসলে আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, কারণ আজকে দুটো ঘটনা পেলাম যে এই ঘটনার মধ্যে দেখা গেছে যে অলৌকিক যে ব্যাপারগুলো ঘটেছে ওগুলো পজিটিভ কারণে ঘটেছে, বা ওগুলোর মধ্যে নেগেটিভিটির চেয়ে পজিটিভিটি অনেক বেশি ছিল। ইমন ভাইয়ের ঘটনাটাতেও তাই, এবং এই ঘটনাটা অনেকেই আপনারা বলেন যে আপনারা গল্পগুলো মানে একটু যেন বিশ্বাসযোগ্য হয়। আজকে সাদ্দাম ভাইয়ের ঘটনা শুনে আমরা চাইলে আপনি অনেক প্রশ্ন করতে পারেন, কিন্তু আবার যদি চিন্তা করেন এখানে বিশ্বাস করার মতো আছে অনেক কিছু, তো সম্পূর্ণ বাকিগুলো আপনাদের উপরেই আমরা ছেড়ে দিচ্ছি। আর দোষ, এই কথাটা আমি আরো একবার বলতে চাই 50th এপিসোডে, যে আসলে বিশ্বাসযোগ্য ঘটনা যদি দেখতে হয় তাহলে যে কোনো দিন যে কোনো সময় নিজের বাড়ির আশেপাশে থাকান, অনেক বিশ্বাসযোগ্য ঘটনা দেখতে পারবেন। সুন্দর পুকুর, গরু হাঁটছে, গাড়ি চলছে, আকাশ নীল, অনেক কিছু দেখতে পারবেন। বাট অবিশ্বাস্য ঘটনাগুলাই আসলে অলৌকিক এবং ভয়ঙ্কর, আর ডর মানে ভয়। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আমাকে যে এখানটা আসে আমার এই ঘটনাগুলো বলার সুযোগ করে দিচ্ছেন। আশা করবো আপনার সাথে আর এরকম ঘটনা না ঘটুক, তবে যদি ঘটে তাহলে ডর কোনো না কোনো এক পর্বে আরো একবার হয়তো আপনাকে আমরা পাবো। তবে ডর আজকে 50তম পর্ব চলছে। 50তম পর্বের স্পেশাল এটাকে বানাতে পারছি এই জন্যই, যারা শুনছেন কিংবা যারা আসছে আমাদের সাথে জার্নিতে, আপনারা আমাদের সঙ্গে আছেন বলে। আর আপনারা সঙ্গে থাকলে শুধু 50 কেন, ডর হয়তো বা কোনোদিন 1000তম পর্ব অবশ্যই যাবে। ওকে, চল রেহান, তাহলে চল আরেকটা গল্প এখন আরো একজন যে আছে তাদের কাছে চলে যাই। ওকে ওকে, একটার পর একটা ঘটনা আজকে শুনছি আমরা, এবং ডরের 50তম পর্ব আজকে চলছে। একটু আগে সাদ্দাম ভাইয়ের কাছে বেশ কিছু দুর্দান্ত ঘটনা কিন্তু শুনলাম, অন্যরকম দুর্দান্ত ঘটনা। স্পেশালি ওনার ফার্স্ট যে ঘটনাটা ছিল ওনার বাবার সাথে একটা মানে লাশের ঘটনাটা, মানে ইট ওয়াজ, যাই হোক এখন ওই এনভায়রনমেন্টে আর থাকবো না। আই এম অ্যাবাউট টু বিল্ড অ্যানাদার এনভায়রনমেন্ট উইথ সামওয়ান এলস। শাওন ভাইয়ের কাছে যাবো এবং শাওন ভাইয়ের গল্প শুনবো। বাট ফার্স্ট অফ অল আপনার পরিচয়টা শাওন ভাই। আমার নাম ওয়ালিউল আলিম, আমার ডাক নাম শাওন। আমি ব্যবসা করছি ঢাকাতে এবং দেশের বাইরে আমার কয়েকটা বিজনেস। আচ্ছা আচ্ছা, মূলত তো ঢাকাতেই থাকা হয়, একটা সময় থাকি আর কিছুটা সময় দেশের বাইরে, কিছুটা সময় ঢাকাতে, এরকম। যাই হোক শাওন ভাই, আপনাকে আমরা খুব মানে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের ডরের 50তম পর্বে আপনি অতিথি হয়ে এসেছেন, আমাদের জার্নিতে আছেন। অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মাঝেও স্পেশালিটি বেড়ে গেছে আমাদের 50th এপিসোডে। আমি নিজেও বেশ অবাক হচ্ছি এবং আমার খুব ভালো লাগছে যে না জেনেই কিন্তু আমি আপনাদের 50তম পর্বে চলে এসেছি। এটা কিন্তু এটা আমার সাথে একটা যোগসাজশ মনে হচ্ছে। কিন্তু আরেকটা হচ্ছে যে বিষয় রেহান, ডর যে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছেই যাচ্ছে, এটার একটা বড় প্রমাণ হচ্ছে শাওন ভাই। তো এটা অনেক ক্লাসের মানুষ শুনছে। আমার ছেলে, ওর বয়স 10 বছর, রাইয়ান। সবচেয়ে মজার কথা, ও ডর শোনে। আচ্ছা, বাসাতে রেডিও নেই, তা আমরা যেটা হয় যে ডরটা যখন হয় তখন যে কোনো একটা উপলক্ষ করে আমরা একটু রাতের বেলা বের হয়ে যাই, কারণ ডরটা যদি শুরু হয় শেষটুকু না শুনতে পারলে কিন্তু কেমন যেন একটা আক্ষেপ থেকে যায়। তো এরকমও হয়েছে যে আমরা ডর শুনতে শুনতে হাইওয়ে ধরে প্রায় কখনো কুমিল্লা, কখনো চিটাগাংও চলে গেছে। একটু এই ফাঁকে আরেকটা ঘটনা বলি যে আমি কয়েকজনকে জানি। একজন হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল ব্যাংকের খুব বড় একটা পোস্টে
মানে জব করছে, এবং সেও ডর মনোযোগ দিয়ে শুনে, তার ছেলে মেয়ে এত মনোযোগ দিয়ে শুনে। আসলে যখন আমরা এই ঘটনাগুলো শুনি মনে হয় যে আমরা যেই পরিশ্রমটা করছি কিংবা আমরা যেই চেষ্টাটা করছি কিছু না কিছু ভাবে হয়তো বা আমরা আউটপুট পাচ্ছি, আপনাদেরকে কিছু না কিছু শোনাতে পারছি। অবশ্যই অবশ্যই, কারণ আমরা এটা শুনে ডর শুনেই তো আমরা আপনাদের প্রতি আগ্রহ হচ্ছে। ওকে, আমরাও আরো দ্রুত মানে শাওন ভাই আর অপেক্ষা করতে পারছি না, দ্রুত আপনার স্টোরিতে আমরা পৌঁছে যেতে চাই। এক্স্যাক্টলি। তো শাওন ভাই আমরা কোথা থেকে শুরু করব? আসলে আমি একদম আমার ছেলেবেলার একটা ছোট্ট ঘটনা, বেসিক্যালি যেখান থেকে আমি আমার জীবনে প্রথম ভয়টা পেয়েছিলাম। আচ্ছা। সেটা হচ্ছে আমার দেশের বাড়ি খুলনাতে, খুলনা খালিশপুরে। তো যদি কোনো খুলনা খালিশপুরের কোনো শ্রোতা থাকেন তারা জানবেন যে ওখানে গোয়ালখালী কবরস্থান নামে দুটো বিশাল কবরস্থান একই সাথে আছে, মাঝখান থেকে একটা রাস্তা। আচ্ছা আচ্ছা। এখন তো সময়টা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের সময়টাতে যেটা হতো যে ওই রাস্তায় রাতের বেলা লোকজন একটা তেমন যেত না, কারণ দুই পাশে কবরস্থান, সামনে একটা রেল লাইন, একদম কোনো জনমানব নেই, বাড়িঘর নেই, একটা নির্জন একটা জায়গা। ওই কবরস্থানেরই অন্য আর একটা পাশে রাস্তার অপোজিটে ছিল আমাদের বাসা। আচ্ছা। তো আমার আম্মা চাকরি করতেন, আমার আব্বা দেশের বাইরে ছিলেন। অনেক সময় আম্মা আসতে দেখছে রাত 9টা-10টা বেজে যেত। এরকম একটা দিন আমি শুয়ে আছি, শুয়ে থাকতে থাকতে আমি প্রচুর বই পড়তাম, যেহেতু একা থাকতাম, আমার ভাই বোন নেই। বই পড়তে পড়তে হঠাৎ করে দেখি যে আমার যে বাথরুমের দরজাটা সেটা টুপ করে খুলে গেল। এখানে বলে রাখা প্রয়োজন যে আমরা কিন্তু এখন প্রচুর ভৌতিক মুভি দেখি, প্রচুর ভৌতিক মুভি দেখার পরে এই ধরনের কার্যক্রম যদি এখন আমরা দেখি তবু তার একটা ব্যাখ্যা পাওয়া যায় যে হ্যালুসিনেশন হতে পারে বা অন্য কিছু হতে পারে। ওই সময় কিন্তু আমাদের এই সুযোগটা ছিল না, ডিশ ছিল না, আমরা শুধু বিটিভি দেখতাম, সেখানে এই ধরনের ভৌতিক খুব মারাত্মক ভূতের মুভি দেখানো হতো না, সচরাচর না। তো এরপরে যেটা হলো, যখন দরজাটা খুলে গেল আমি একটু অবাক হলাম। আমি ভাবলাম বোধহয় আম্মা চলে এসলেন কিনা, আমি বই পড়ছিলাম, আমি হয়তো খেয়াল করি। কয়টার দিকে তখন? তখন রাত 9:30 থেকে 10টা বাজে। আমি সম্ভবত তখন ক্লাস 4-এ পড়ি, 1988 সম্ভবত। তো এরপরে যেটা হলো, আমি তখন হঠাৎ করে দেখি আমাদের যে কলটা ছিল প্লাস্টিকের, আমার এখনো মনে আছে, সবুজ রঙের একটা কল, কলটা থেকে টপ 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 করে পানি পড়ছে। হঠাৎ করে কলটা ঝুরঝুর করে পানি পড়ছে, মনে হচ্ছে যে কলের যে প্যাঁচটা ছিল ওই প্যাঁচটা কেটে গেছে। আমি তখন লাফ দিয়ে বিছানায় উঠলাম। বিছানা ওঠার পরে দেখি যে আমাদের যে দরজাটা ছিল দরজাটা সাউন্ড করছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি এক দৌড়ে বাসা থেকে বের হলাম। পাশের রুমে কিন্তু আমার খালারা আছেন, আমার কাজিনরা আছেন। আমি এত ভয় পেয়ে গেলাম যে আমি ওদের কাছ পর্যন্ত গেলাম না, আমি স্ট্রেট সিঁড়ি দিয়ে, আমরা 3 তলাতে থাকতাম, 3 তলা থেকে নেমে আমি যেদিকে চোখ যাচ্ছে আমি সেদিকে দৌড়ানো শুরু করলাম। আচ্ছা। এবং দৌড়াতে দৌড়াতে রাউন্ড প্রায় 1 কিলোমিটার সামনে যাওয়ার পরে আমি একটা রিক্সার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। এবং ওই রিক্সায় করে বেসিক্যালি আমার আম্মা আসছিলেন। আচ্ছা। তখন ক্লাস 4-এর বাচ্চা আমরা, যারা মফস্বলের ছেলে, আমাদের পক্ষে না গল্প বানানো সম্ভব ছিল না। আমার আম্মা প্রথমে ভেবেছেন যে আমি বোধহয় খেলাধুলা করতে বেরিয়ে আছি, সেই কারণে আম্মাকে দেখে ভয় পেয়ে পড়ে গেছে। কিন্তু পরে যখন আম্মাকে আমি পুরো ঘটনাটা খুলে বললাম, তখন আম্মা হিসাব করে দেখলেন যে ওই সময় খেলার মতন কোন স্কোপ নেই, আমার বন্ধু বান্ধব কেউ আমার সাথে নেই, আমি একাই দৌড়াচ্ছি এবং পাগলের মতন দৌড়ে গিয়ে রিক্সার সাথে বাড়ি খেয়ে আমার বুকে বাম সাইডটাতে কেটেও গিয়েছিল। আচ্ছা। পরে আম্মা ওখান থেকে আমাকে ছোট্ট একটা ক্লিনিক ছিল, ওখানে নিয়ে ট্রিটমেন্ট করে বাসায় নিয়ে আসছেন। এইটা হচ্ছে আমার জীবনের প্রথম ভয় পাই। এরপরে যেটা হলো, আমার কাজিন ছিল, ও এখন ফ্রান্সে থাকে, আরিফ রানা, ও খুব ভালো গান করে। তো রানা ভাই আবার একটু পাগলাটে ধরনের ছিলেন। উনি একদিন কি করলেন, ওই একটা মেডিসিনের মতন এনে আমার চুলে দিয়ে আগুন ধরিয়ে দিলেন, দিয়ে বললেন যে এখন এটাতে ডিম ভাজবো। আমি তো চিল্লাচিল্লি করে পরে বললেন যে তোমার চুল পুড়ছে না, মেডিসিনটা পুড়ছে, এটা যেটাতে লাগাবে সে কিছুই হবে না, এরকম পাগলামি। তো উনি একদিন আমাকে বললেন যে আমার একটা মানুষের হাড় দরকার। আচ্ছা। তো সামনে কবরস্থান, আমরা প্রায় কবরস্থানে যাই, আমাদের খেলাধুলা করি, শিয়াল তাড়া করি আমরা ওখানে, মানে ওইটা আমাদের একটা লাইফ ছিল, আমরা টার্জান টাইপ ছিলাম। ভাইয়া বললেন, তা আমরা ছোটবেলায় দয়ার গুঁড়ো, মানে যেটা গায়ে দিলে চুলকায়, এটা নিয়ে দুষ্টামি করতাম। তো দয়ার গুলো পাওয়া যেত, কিন্তু ভাঙা কবরগুলোর ভেতর থেকে গাছটা হতো, পর গাছের মতো। এরকম প্রচুর ভাঙা কবর আমরা চিনি। তো রানা ভাই আমাকে যখন বললেন যে আমাকে কয়েকটা হাড় এনে দিও, তো তখন ওইখানে একটা ভাঙা কবর ছিল, ভাঙা কবরের ভেতর থেকে 3টা হাড় নিয়ে আসলাম। আমি নিজে, আমার সাথে আমার ওই কাজিন ছিল, ওর নাম রনি। আচ্ছা। এটা কি দিনের বেলাতে? দিনের বেলা, বিকেল বেলা। আচ্ছা। হাড়টা নিয়ে এসে ওটা কিন্তু আমরা ওই একটা পলিথিনের মধ্যে করে ভাইয়ার কাছে দিয়ে দিলাম। আচ্ছা। ভাইয়া কি করবে এটা আমি জানি না। এর পরের দিন রাতের বেলা অসম্ভব জ্বর আসলো আমার, অসম্ভব জ্বর। তো আমি আর ছোটবেলা জ্বর আসতেই পারে, কিন্তু আম্মা খুব ভয় পেয়ে গেলেন। আমার সাধারণত এরকম জ্বর আসে এত বেশি না। আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলেন, জ্বর আর কমছে না। দ্বিতীয় দিন রাতের বেলায় আমি স্বপ্ন দেখছি যে আমাকে কেউ, আমাদের বিল্ডিংটা 4 তলা ছিল এবং রেলিং ছিল না। আমি স্বপ্ন দেখছি যে আমাকে কেউ একজন রেলিং এ নিয়ে
ফেলে দেওয়ার চেষ্টা করছে। এবং স্বপ্নের মধ্যে কিন্তু দৌড়ানো যায় না, কষ্ট হয়ে যায়। আবার ওরকম আমাকে ফেলে দিচ্ছে, আমি চেষ্টা করছি নিজেকে সেভ করার জন্য, দেয়াল ধরার চেষ্টা করছি, ইট ধরার চেষ্টা করছি, কিন্তু আমাকে ফেলে দিচ্ছে। আচ্ছা, আমি এই স্বপ্ন দেখে ঘেমে টেমে উঠলাম, আম্মাকে বললাম, এইভাবে করে আমাকে 6 দিন আমার জ্বর ছিল। ওকে, আপনি মানে প্রতিদিনই কি এই স্বপ্নটা দেখতেন? এই একটা স্বপ্ন আমি এই 6 দিনই দেখে গেলাম। 6 দিন দেখার পরে তখন আমাদের খালিশপুর যে আমাদের কবরস্থানে একটা মসজিদ আছে, মসজিদে যিনি ইমাম ছিলেন উনি এখনো আছেন, উনি আবার আমাদের শ্রদ্ধেয় স্যার, উনি আমাদের স্কুলে টিচার ছিলেন। তো ওনাকে ডাকা হলো, তো সবকিছু যখন ওনাকে বলা হলো তখন উনি আমাকে বললেন যে তুমি কি কবরস্থান থেকে কিছু নিয়ে এসেছো? উনি জিজ্ঞেস করলেন? উনি আমাকে জিজ্ঞেস করলেন। না, উনি ওই দিনই জিজ্ঞেস করলেন না, উনি ভুল শব্দ না হয়েছে ইহতেকাফ করেন আর কি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, উনি খুব আমাদের খুব শ্রদ্ধেয় একজন মানুষ এবং খুবই ভালো একজন মানুষ। উনি তখন আমাকে বললেন যে ইহতেকাফ করে আমি জানাবে পরের দিন। আচ্ছা, পরের দিন উনি আমাকে দুপুরবেলায় ডেকে বললেন বাসায় সবার সামনে যে তুমি কি কবরস্থান থেকে কিছু নিয়ে এসেছো? তখন আমি ভুলে গেছি, আমি জ্বরে এমনি দুর্বল। আচ্ছা, তখন ভাইয়া পাশে ছিলেন, ভাইয়া আমাকে বললেন যে তুমি কিন্তু আমাকে একটা হাড় এনে দিয়েছিলে। আমি বললাম আমি হাড় নিয়ে এসেছিলাম। কোথা থেকে? আমি বললাম যে অমুক জায়গায়। বলে তুমি কবরটা চিনতে পারবে? হ্যাঁ, চিনতে পারবো। তখন ভাইয়াকে বললো যে হাড়গুলো কোথায়? ওর আবার একটা শোকেস ছিল, শোকেসের নিচে 2টা ড্রয়ার ও লক করে রাখতো, ওইখান থেকে পলিথিনটা বের করলো। তখন হুজুর স্যার উনি জিজ্ঞেস করলেন যে এখান থেকে তুমি কিছু মানে ছিলেছো কিনা, বা অনেক সময় অনেকে হাড়টার ছিলে কোনো কাজ টাজ করে। বললো না, ও যেভাবে দিয়েছে আমি এইভাবে রেখেছি। আমাকে হুজুর স্যার নিলেন, উনি নিজে আর ওনাদের যে মুয়াজ্জিন যিনি ছিলেন, 3 জনে মিলে আমাকে সেই কবরের কাছে নিয়ে গেলেন এবং ওই কবরটার মধ্যে হাড়গুলো রাখলেন। রেখে ওই দিনই ওনারা ওই কবরস্থানের যে কমিটি আছে তাদের খরচে ওই কবরটাকে পুরোপুরি মাটি দিয়ে বন্ধ করে দিলেন। আচ্ছা, বন্ধ করে দেওয়ার পর আমাকে বললেন তুমি আর কখনো কবরস্থান থেকে কোনো কিছু দেয়ালের ওই পাশে নেবে না। ইনফ্যাক্ট এই ঘটনার পরে আমি আর স্বপ্নটা দেখিনি এবং আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। আপনার জ্বরও আসেনি সেদিন? না, ওই রাতে আর জ্বরও আসেনি। এটা দুপুরের ঘটনা, আমার টোটালি কোনো, আমি একদম পুরোপুরি কিওর ওই দিনই, মানে যেই দিন রাতে, ওই দিনই, এবং আমি ওই দিনই 6 দিনের মধ্যে ঘুমাতে পারলাম। আচ্ছা, এবং খুব স্বাভাবিক, এরপরে কবরস্থানে যাওয়াই বন্ধ হয়ে গেল। অফকোর্স। আচ্ছা, বাই এনি চান্স আপনি কি জানেন কবরটা কার ছিল? না, এটা আমরা কেউই জানতে পারি নাই। প্রথমে আমার বাচ্চাকে নিয়েও গেছি ওখানে। আচ্ছা, কবরটা এখনো আছে এবং মজার জিনিস হচ্ছে ওই কবর কিন্তু প্রত্যেক 2-3 বছর পর পর কবরগুলোকে চালা বলে ওরা, লাইক পুরো কবরটা কলট পালট করে আবার নতুন করে ওখান থেকে কবর হয়। ওই ঘটনার পরে ওই কবরটা এখনো গোয়ালখালী কবরস্থানে ওই একই অবস্থায় আছে। ওটাকে কেউ কোনো কিছু করে না এখন পর্যন্ত না। আমি লাস্ট বছর 2 আগে দেখেছি, তখন ওই অবস্থায় আছে। There might be something special about that person, জানি না। তো শাওন ভাই, এটা তো ছিল আপনার অনেক ছোটবেলার একটা এক্সপেরিয়েন্স। এরপরে যখন আপনি নিজে যুক্তি খণ্ডন করতে শিখে গেছেন, তারপরে আপনার সাথে কি ঘটে? এরপরে যেটা হলো, আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। এর মধ্যে ছোট ছোট ঘটনা, আমরা ওটার মধ্যে না গেলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমাকে আমার কাজিন, আমার ফুফাতো ভাই, ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তো, মীর মোশাররফ হোসেন হলে থাকতো, ওখানে আমি চলে আসলাম। আমি ওখানে পরীক্ষা দেবো, জাহাঙ্গীরনগর আমার পছন্দের ইউনিভার্সিটি একটা। তো ওখানে থাকা অবস্থায় ভাইয়ার সাথেই থাকি, ভাইয়ার রুমেই থাকি, খুব চমৎকার অবস্থায়। একদিন রাতে ওখানে, আমি পার্টিকুলারলি নামও বলতে পারবো, ওখানে ছিলেন তারেক ভাই ছিলেন বিবিএর, চার্চিল ভাই ছিলেন, তারপরে মোস্তাক ভাই ছিলেন। তো বেসিক্যালি ওরা সবাই কম্পিউটার রিলেটেড কাজ করতো, আর ওদের মধ্যে একমাত্র আমার কাছে কম্পিউটার ছিল তখন, এমএএইচ হলে। তো মোস্তাক ভাই রাতের বেলায় কাজ করছেন, করতে করতে আমি না রাতের বেলায় হঠাৎ করে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা খুব বাস্তব মনে হলো আমার কাছে। এরকম তখন তো ইয়াং, মানে কোনো এক মেয়েকে হয়তো পছন্দ করতাম। আমি স্বপ্ন দেখছি সেই মেয়েকে সাপে কামড়িয়েছে। এবং আমি সাতক্ষীরাতে আমার ফুপুর বাড়িতে, সাপে কামড়ানোর পরে মেয়েটার পুরো শরীরটা না কেমন যেন অন্যরকম একটা রং হয়ে গেছে। আপনি স্বপ্ন দেখছেন? আমি স্বপ্ন দেখছি। আচ্ছা। এবং আমি মেয়েটাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে আমার ফুফুর কাছে আসলাম, যে ফুফুর কাছে আমি মানুষ। ফুফুর কাছে যখন আমি আসলাম, ফুফু তখন হাসছেন, হেসে আমাকে বলছেন কি হলো বেটা? আমি ওনাকে ফুয়াম্মা বলতাম। ফুয়াম্মা, ওকে সাপে কামড়িয়েছে। তা বললো যে সাপে কামড়িয়েছে, এখন কি করতে হবে? তাই বললাম যে আমি তো জানি, আমি কাঁদছি আর কি। তখন বললো যে বাবা আমি তো চলে যাবো আজকে, যে আরেকটু পরে আসছিস তাহলে তো আমাদের পেতি না। আচ্ছা। আমি বললাম এখন কিছু একটা করেন। তো ঠিক আমাদের ঘরের পাশেই আমি দেখলাম যে একটা ছোট্ট মুরগির খাঁচার মতন, ওর ভিতরে না একটা লাল টুকটুকে থুরথুরে কুজো বুড়ি বসে আছে। আচ্ছা। ওই মেয়েটাকে নিয়ে ওনার সামনে রাখলেন, রেখে বললেন যে ও বিষটা এখনই নিয়ে এলো। উনি দেখলাম একটু মাথা টাথা দুলিয়ে কিভাবে কি করলেন, মেয়েটার শরীরের কালারটা আবার ফিরে আসলো এবং সে লাইফ পেল আর কিরকম মনে হচ্ছে। এরপরে মেয়েটা কিন্তু আমার সামনে নেই। তখন ফুফু আমাকে দেখি হাতটা ধরে আমাকে বুকের মধ্যে টেনে নিয়ে বলছেন বাবা আমি তো চলে যাচ্ছি,
মানে একটু বুঝে নেই, বাই চান্স যদি আমার শ্রোতা বন্ধুরা না বোঝে, মানে স্বপ্নে যেভাবে একটার পর একটা সিকোয়েন্স চেঞ্জ হতে থাকে অনেক সময় লিঙ্ক ছাড়া, এই ক্ষেত্রে মেয়েটা সুস্থ হওয়ার পরে সে নেই হয়ে গেল, আপনি আর আপনার আমি মেয়েটাকে আলাদা হয়ে দেখি গেলেন। ওখানে। আচ্ছা, এবং আমি বললাম কোথায় যাচ্ছেন, বললো বাবা আমি যেখানেই যাই তোর পরে আমার নজর থাকবে, কিন্তু তুই ভয় পাবি না, তোর জীবনে অনেক ভয়ের কিছু হতে পারে, ভয় পাবি না। আচ্ছা, তা আমি বললাম যে না ফুফু আপনি যাবেন না, কিন্তু আমি ওই সময়টাতে আমি খুব অনুভব করছি যে আমার ফুফু এমন কোথাও যাচ্ছেন যেটা আমার জন্য কষ্টকর, আমি কাঁদছি ওকে, এবং এত বেশি ভয় পেয়েছি যে ওই আমার পাশে মোস্তাক ভাই এবং তারেক ভাই ছিলেন, ওরা আমাকে ধাক্কা দিয়ে তুলে ফেলেছেন ঘুম থেকে। আচ্ছা, তুলে কি হয়েছে, আমি তখন আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, আমি বলছি যে এইরকম একটা স্বপ্ন দেখলাম। ওরা আমাকে পানি টানি দিল, আজান হলো, বললো ঘুমাও, এটা দুঃস্বপ্ন। আমি ঘুমিয়ে গেলাম। আচ্ছা, ঘুমিয়ে যাওয়ার পরে আপনি ধরেন আপনি ঘুমিয়ে আছেন, যদি সাডেনলি আপনার একটা অস্বস্তিতে দেখবেন অনেক সময় ঘুম ভেঙে যায়, হ্যাঁ, এরকম একটা অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে অনেক লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখটা মেলে দেখি আমার খাটের চারিদিকে মিনিমাম 7-8 জন মানুষ, তার মধ্যে মোস্তাক ভাই আছে, তারেক ভাই আছে, চাচিল ভাই আছে, হাসান নামে একটা ছেলে ছিল। আমি উঠলাম, উঠে না আমার 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমি বুঝে গেলাম বিষয়টা। আমি উঠে মোস্তাক ভাইকে হাতটা ধরে বললো আমার ফুফু মারা গেছেন না। মোস্তাক ভাই দেখলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে, বললো যে হ্যাঁ। তো আমার যে ফুফাতো ভাই ছিল ও খবর পেয়ে চলে গেছে সাতক্ষীরাতে। আচ্ছা, তখন তো কমিউনিকেশনটা এত ভালো ছিল না। আমি সেই সময় আর আমার টাকা পয়সা সব থাকতো ভাইয়ার অ্যাকাউন্টে। ও যখন চলে গেছে এখন আমি কিভাবে যাব? আর ওরা বুঝতে পেরেছে যে আমার ফুফুর সাথে আমার অ্যাটাচমেন্টটা অনেক বেশি, রাইট, এবং যে মুহূর্তটাতে আমি স্বপ্নটা দেখেছি ওই মুহূর্তে আসলে উনি মারা গেছেন। ও মাই গড। আচ্ছা, এটা তো ইন দ্যাট কেস ইট ওয়াজ নট আ ড্রিম অ্যাকচুয়ালি। না, দ্যাট ওয়াজ নট এ ড্রিম এন্ড আই বিলিভ দ্যাট। এবং যেটা হলো যে এই ঘটনাটা আমি অজস্রবার বলেছি আমার অনেকের কাছে, আমি খুব গর্ব করে বলি যে আমি আমার ফ্যামিলি থেকে এত ভালোবাসা পেয়েছি যে আমার ফুফু মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলে গেছে, আমার সাথে কথা, আপনার সাথে দেখা করে গেছে। হ্যাঁ, আমার কিন্তু চোখে পানি চলে এসছে। রাইট, তো এরপরে যেটা হলো, আমি ওই দিন আমার কাছে একটু টাকা নেই, ভাইয়ার কাছে, ভাইয়া তো তার মায়ের মৃত্যুর সংবাদ শুনে দৌড় মেরে চলে গেছেন। মোস্তাক ভাইরা ওরা সাথে সাথে বিবিএ ক্যাম্পাসে চলে গেল জাহাঙ্গীরনগরে, গিয়ে বন্ধুদের কাছ থেকে টাকা তুললো। তারেক ভাই আমাকে নিয়ে রওনা দিলেন সাতক্ষীরার উদ্দেশ্যে। এবং এমন লাখ সে সময়, ওই সময় প্রায় 11 কিলোমিটার জ্যাম ছিল আরিচাতে। আমরা হেঁটে রওনা দিয়েছি এবং মাঝপথে আমার আম্মার সাথে দেখা। আচ্ছা, আমার ফুফু এত ভালো মানুষ ছিলেন যে আম্মা ওই রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না শুরু করলেন। পরে যখন আমি ঘটনাটা বললাম, আম্মা খুব অবাক হয়ে গেলেন। আম্মা অবাক হয়ে শুধু আমাকে বললেন, বাবা তুমি সাবধানে যাও, সাবধানে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা তা তো আর আমার সাথে মানে ওই সময় হয়নি। আমি কিন্তু আমার ফুফুর লাশটা পাইনি। আচ্ছা, আমি সাতক্ষীরাতে চলে গেলাম। সাতক্ষীরাতে যাওয়ার পরে আমি ওই দিন পরের দিন সকালে আবার চলে আসলাম। এসে আমি যখন জাহাঙ্গীরনগরে ঢুকলাম, ঢুকে তখন রাত 11টা থেকে 11:30 বাজে। আচ্ছা, আবার ঘুমিয়ে পড়লাম। তখন দেখি ঠিকই আমার ওই স্বপ্নে আবার স্বপ্ন দেখছি যে ফুফু আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওকে, হ্যাঁ, এবং আমি দেখছি যে লাইট অন করা, সবকিছু অন করা। ইভেন আমি দেখছি বইয়ের পৃষ্ঠা উঠছিল, জানালা খোলা ছিল, ওই জানালার কারণে বইয়ের পৃষ্ঠা উঠছে। আমি যখন চোখটা খুললাম, খুলে দেখি সত্যি সত্যি জানালা খোলা, বইয়ের পৃষ্ঠা উঠছে এবং ফুফু নেই আর কি। সবকিছুই আছে, সবকিছু অ্যাজ ইউজুয়াল ঠিক যেভাবে আমি দেখেছি সেইভাবে আছে, ফুফু নেই। আমি ভয় পাইনি, আমি সাথে মানে সাথে জাস্ট আপনি বাস্তবতাটাই চোখ বন্ধ করে আপনার ফুফু সহ দেখেছেন। এক্স্যাক্টলি। এবং এরপর থেকে আমি আর কখনো ভয়, মানে এই রিলেটেড কোনো ভয় আমি আর পাই না। আচ্ছা, এবং আমার ফুফুর যেটা হয়েছে, আমি আরেকটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে তখন আমি ক্লাস 3-তে বা 4-এই পড়বো। আমার বাবা দেশের বাইরে থাকতেন, উনি এসছেন, ফুফুর সাথে দেখা করতে গেছে আমরা সবাই। তো আমাদের ঘরের মধ্যে বসে ফুফু এই গল্পটা নিজের মুখে বলেছেন। উনি খুব 5 ওয়াক্ত নামাজ পড়তেন, খুব অসম্ভব ভালো একজন মানুষ। গল্পটা ছিল এরকম যে আমার কাজিন, মানে আমার ফুফুর যে বড় মেয়ে, বুবুর বিয়ে। তো বিয়ের সময় আমার এক চাচি আছেন, আমার মেজো চাচি, মেজো মা বলি আমরা। উনি কিন্তু সবাই বলেন পাগল, অনেকে বলেন ওনাকে জিনে ধরেছে, অনেকে বলে কোনো কিছু আসর আছে ওনার উপরে। যাই থাকুক না কেন, উনি কিন্তু কথাবার্তা বলেন খুবই স্বাভাবিক। ওনার 2-1টা কর্মকাণ্ডে আপনাকে কিছুক্ষণের মধ্যে বুঝে যাবেন যে উনি অ্যাবনর্মাল। ফুফু গল্প বলছেন যে বিয়ের সময় হঠাৎ করে যে ঘরটাতে বর থাকবে সেই ঘরটার আলো নিভে গেল রাতের বেলায়। ডর মানে ভয়। আমরা 3 জন বন্ধুকে আমাদের সাথে পেয়েছিলাম, ইমন, সাদ্দাম এবং শাওন। আর আপনারা উপভোগ করছেন ডর। ফিরছি আমরা ডরের শেষ ভাগে। ডর। চাচি আছেন, আমার মেজো চাচি, মেজো মা বলি আমরা। সবাই বলেন পাগল, অনেকে বলেন ওনাকে জিনে ধরেছে, অনেকে বলে কোনো কিছু আসর আছে ওনার উপরে। যাই থাকুক না কেন, উনি কিন্তু কথাবার্তা বলেন খুবই স্বাভাবিক। কিছুক্ষণের মধ্যে বুঝে যাবেন যে উনি অ্যাবনর্মাল।
আচ্ছা। ফুফু গল্প বলছেন যে বিয়ের সময় হঠাৎ করে যে ঘরটাতে বর থাকবে সেই ঘরটার আলো নিভে গেল রাতের বেলা। আচ্ছা। আলো নিভে গেলে আমার চাচি তখন ওই ঘর থেকে দৌড়াতে দৌড়াতে বের হলো, বের হয়ে বলছেন যে একটা লাশ নিয়ে গেল রে, লাশ নিয়ে গেল। মানে আর ফুফু তো খুব সুন্দর করে বলতেন, আমি ভয় পেয়ে গেছি, আমি আমার বাবাকে জড়িয়ে ধরেছি, জড়িয়ে ধরলাম, ফুফু কার লাশ নিয়ে গেল ফম্মা? বললো যে আমরা তো বুঝছি না, সে চিৎকার করছে পাগল, আমরা তো ভাবছি সে পাগল, কিন্তু যখন সে বললো লাশ নিয়ে গেল, লাশ নিয়ে গেল, তখন তো ফুপ্পা গিয়ে ওই দরজাটা আটকে দিলেন, আমাদের যে গ্রিল। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে দরজাটা টেনে হিচড়ে কেউ ভেঙে বাইরে নিয়ে গেল। বুঝলাম না আমি বিষয়টা। মানে একটা করিডোর থেকে মানে আমার যে চাচি মেজমা উনি বলছেন যে লাশ নিয়ে গেল, লাশ নিয়ে গেল বলে উনি দৌড়ে আসছে। ওকে। ওই সময় ওই করিডোরের মাথায় আমাদের একটা গ্রিলের দরজা, ওই দরজার কাছে আমার ফুপ্পা দাঁড়িয়েছিলেন। আচ্ছা আচ্ছা। উনি যখন সাথে সাথে দরজাটা আটকে দিলেন, যেহেতু ইলেকট্রিসিটি নাই চোরও ঢুকতে পারে, তো ওই দরজাটা আটকানো অবস্থায় ওই দরজাটা একদম ভেঙে ব্যাকা করে চলে গেল, কোনো বাতাস নেই, কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। আপনাদের চোখের সামনে? আমি ছিলাম না, এটা আমার ফুফু ওনারা ছিলেন, ওনাদের সবার চোখের সামনে। পরে ওনারা দেখেছে যে দরজাটা সব ওইটাই তো আমাদের বাইরের সাথে মেইন যোগাযোগ, ওখানটাতে কিছুটা আলো বোঝা যায়। তো করিডোরটা আমাদের বাড়ির ভিতর দেওয়া একটা বড় আম গাছ এখনো আছে, আম গাছটা তো দোতলা বাড়ি ডুপ্লেক্স। ওই আম গাছের কারণে ওই জায়গাটা আরো অন্ধকার। এবং যখন এই গ্রিলটা খুলে গেল সাথে সাথে ইলেকট্রিসিটি চলে আসলো। এবং ইলেকট্রিসিটি চলে আসার পরে তো দরজাগুলো ভাঙাই ছিল। ভাঙা বলতে কি ওর পুরো বেঁকানো ছিল আর কি। আচ্ছা আচ্ছা। এটা সবাই একটু ভয় পেয়ে গেছে। পরের দিন আমার বড় ভাই, ও কিন্তু এখন অ্যাবনর্মাল। কিভাবে? ও কিভাবে যে অ্যাবনর্মাল আমি নিজেও জানি না, কিন্তু ওর কিছু লেখা আছে যেগুলো আমার কাছে কখনো অ্যাবনর্মালিটি মনে হয় না। ও মানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, আচ্ছা, এত সুন্দর ইংলিশ বলে, তো ওর প্রোনাউন্সিয়েশন শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। তো ভাইয়া তখন আমাদের একটা কবরস্থান আছে, ওখানে আমার ফুফুকে আমাদের পারিবারিক কবরস্থান। ওই কবরস্থানের মাঝখানে একটা তেঁতুল গাছ, পাশে একটা বিশাল বড় পুকুর, সবকিছু এখন এইভাবেই আছে। তো ওই অনুষ্ঠানের জন্য কিছু তেঁতুল লাগবে। ফুফু ফুফা সবাই তেঁতুল গাছের নিচে, ফুফা আর ভাইয়া গাছে উঠেছেন, আব্বা আর অন্যরা সবাই নিচে তেঁতুলের ডাল ভেঙে ভেঙে নিচে ফেলছে। আচ্ছা। তো ভাইয়া যখন উপরে ছিল তখন মানে উপর থেকে ভাইয়া চিৎকার করে বলছে যে মা আমার পায়ের উপরে যেন কে বসছে। তো ও ছিল সবার উপরে, ফুফার তো এইজ হয়ে গেছে, উনি তখন উঠতে পারছেন না। তারপরে তাড়াহুড়া করে উঠছেন, আব্বাও সাথে সাথে উঠে গেছেন। এটা বাকিটুকু আব্বার ফুফু দুইজনের কাছ থেকেই শোনা। আচ্ছা। ওঠার পরে ওরা গিয়ে দেখে ভাইয়া নড়তে পারছে না। আচ্ছা। এবং না নড়তে পারলে ওনার এই পায়ের হাফ প্যান্ট পরা ছিল, এই জায়গাটাতে কালো দাগ হয়ে গেছে, এখনো কিছুটা দাগ আছে ওনার। আচ্ছা। কালো দাগ হয়ে গেছে, অনেক কষ্টে তাকে ধরে ধরে নিচে নামানো হলো। তো পরপর 2 দিন 2টা ঘটনা। এর পরের দিন, তৃতীয় দিন রাতের বেলায় যেদিন বিয়ের অনুষ্ঠানটা হবে, সেদিন রাতের বেলায় কি হলো যে ওই আবার আমার চাচি চিৎকার করে বলছেন লাশ নিয়ে গেল, লাশ নিয়ে গেল, আবার সেম একই ভাবে। আর এরকম সময় বাইরের থেকে কিছু উল্টাপাল্টা সাউন্ড আমার ফুফু শুনলেন। ঘরের বাইরে থেকে? ঘরের বাইরে, আপনাদের কম্পাউন্ডের বাইরে থেকে? কম্পাউন্ড, আমাদের বাসার ঠিক বাইরে রাস্তা, তারপরে বাগান। আচ্ছা। এখনো অনেক জঙ্গলের মতো বাগান। ওখান থেকে আমার ভাইয়ের নাম শাহী, ওই শাহীকে ডাকছে, বড় ভাইকে ডাকছে। এবং ফুফু খুব সুন্দর কণ্ঠ, মানে ওরকম চিকন একটা সুর করে বললেন যে শাহী বলে ডাকছে। তখন ভাইয়া আমাদের, আমি যে রুমে থাকতাম ওই রুমটাতে ভাইয়া থাকতেন, ছোট্ট একটা রুম, ওখানে পড়াশোনা করতাম। তো ভাইয়া কেবল জানলা খুলবে, তখন আমার ফুফু দৌড় মেরে গিয়ে বলছে শাহী তুমি জানলা খুলবে না। আচ্ছা। তো ভাইয়া পাগলের মতন হয়ে গেছে, তুমি এই জানলা খুলবে না। মানে উনি ওই ডাক্তার ইগনোর করতে পারছে না, মানে সম্মোহনের মতো হয়ে গেছে। সাথে সাথে আমার ফুফা সবাই মিলে গিয়ে ভাইয়াকে ওখানে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার পরে যাই হোক সামহাও ওইখান থেকে ভাইয়ার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ভাইয়াকে ওরা আর ওখানে রাখেনি। আচ্ছা। ওরা পরে আমার কোন আত্মীয় বাসায় পাঠিয়ে দিয়েছেন, এবং অনেকদিন পরে হুজুর টুজুর নিয়ে এসে ওখানে ওরা একটা দোয়া দরুদ পড়ে, মিলাদ টিলাদ পড়ে কমফোর্ট ফিল করার পরে ভাইয়া এসছে। আচ্ছা। আপনার ভাইয়াকে যখন ধরে রেখেছিল ওনারা সবাই মিলে, তখন কি ওনার কি যাওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল? হ্যাঁ, সে যাবেই, ওই ডাক সে কোনো মতেই অগ্রাহ্য করতে পারছে না। বলেছিলাম একবার, মনে আছে? যেরকম ডাকতো নাজমুল ভাই নামে এক ভাই, এবং উনি এভাবে যেতে যেতে ওনাকে ওনার বাসার লোকজন এভাবেই ধরে রাখতো, আমাদের পাশের বাসায় থাকতো ওনারা। আপনারা এখন দেখতে পারবেন কিনা জানি না, আমার চোখের এখানে একটা কাটা দাগ আছে। হ্যাঁ, একটুর জন্য আমার চোখটা রক্ষা পেয়েছে। এইটা হচ্ছে ওই ঘরের পাশে। তো যেখানে এই ঘটনাটা ভাইয়ের সাথে ঘটেছিল, তার পরপরই ওই জায়গাটাতে দেয়াল তুলে দেয়, ওর পাশে একটা টিউবওয়েল ছিল। আমার মনে হলো কি আমাকে ডাকছে। এটা সকালবেলা। আমার ফুপা, উনি খুব নাম করা একজন টিচার ছিলেন, ওনাকে সবাই সুজায়ত আলী মাস্টার নামে চিনতেন। কয়েকবার উনি মানে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কারও পেয়েছেন। তো ফুপ্পা পাশের রুমে পড়াচ্ছেন, অনেক ভোরবেলায় 6টা 7টা এরকম হবে, উনি পড়াচ্ছেন মেয়েদেরকে। আমার মনে হলো কেউ একজন কলপার থেকে ডেকেছে আমাকে। তো আমাকে তো এই ঘটনা আমি জানি, যে কারণে সকালবেলা বলে আমি ভয় পাইনি। আমি বের হয়ে কলপারে গিয়ে খুঁজে, পাশে আমাদের একটা টয়লেট আছে। এখন একবার মনে হচ্ছে টয়লেট থেকে ডাকছে, একবার মনে হচ্ছে কলপার থেকে। যেহেতু গাছপালার কারণে সকাল হলো, জায়গাটা একটু অন্ধকার। মানে
কিরকম মানে ডাকছে? ডাকটা ভয়েসটা কিরকম, কি কোনো পুরুষ অথবা না এটা বুঝতে পারছি না, মানে আচ্ছা। হঠাৎ করে মনে হচ্ছে সাউন্ড, আমাকে তাপস নামে ডাকতো ওখানে। তাপস সাউন্ডটা শুনতে পাচ্ছি কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছি না, বাট আমার মনে হচ্ছে আমার যাওয়া উচিত। আচ্ছা তো এরকম অবস্থার মধ্যে আমি যখন ঢুকে গেলাম, ওইখানে গেলাম, গিয়ে পাচ্ছি না, তখন আমি ওই নিচে যেখান থেকে পানি যায়, আমার কেন জানি মনে হচ্ছে পানির ওখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা আমি না সাথে সাথে নিচু হলাম, নিচু হলে কোথা থেকে যে একটা লোহার মতন ছিল আমি এটা টেরও পাইনি, আমার চোখের ঠিক মাথার এখান থেকে চোখের উপর থেকে নিয়ে ঠিক চোখে ঢোকার আগ মুহূর্তে এসে আমাকে আমার ফুক পা টান দিয়ে সরিয়ে দিলেন আচ্ছা পিছন থেকে। ভাবছেন যে আমি কোথায় পড়ে যাচ্ছি, উনিও কিন্তু বুঝতে পারেন নাই। আমি চোখটা ধরে দৌড় মেরে ফুপ্পার রুমের সামনে গেলাম, ব্যথা করছে তো। পরে যখন হাতটা খুললাম, খুলে দেখি আমার হাতে ভর্তি রক্ত। তখন আমি ছোট মানুষ চিৎকার শুরু করলাম। তখন যে ফুপ্পা বললো, আমি ওখানে উনিও খুব পরেশগার মানুষ ছিলেন, উনি বললেন যে আমি ওখানে একটা বাজে শব্দ আর গন্ধ পেয়ে ভাবলাম কি ব্যাপার, এখানে গিয়ে দেখি তাপু নিচু হয়ে পানির মধ্যে পড়ে যাচ্ছে। তার কাছে পড়ে যাচ্ছে কিন্তু ও যে দৌড় দিল কি বিষয়। পরে এসে দেখলেন যে আমার চোখে রক্ত, আর একটা সেকেন্ড যদি যেত হয়তো আমার চোখটাই অন্ধ হয়ে যেত। চোখটাই অন্ধ হয়ে যেত। আমার এখনো চোখে দাগ আছে কিন্তু। হ্যাঁ দাগটা এবার একটা আমরা বড় একটা আমরা scar। বুঝতে পারছি যে চোখে দাগ আছে। যাকে সামহাও আপনি বেঁচে গেছেন ভালোভাবেই, খুব বড় ধরনের একটা ক্ষতি হয়নি। এরপরে আর কি ধরনের এক্সপিরিয়েন্স আছে আপনার শোন ভাই? এরপরে যেটা হলো যে আমরা তারপরে তো পড়াশোনা শেষ করলাম, জাহাঙ্গীরনগরে গেলাম, ইন্ডিয়াতে কিছুদিন পড়াশোনা করলাম। ঢাকাতে আসার পরে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে তখন আমি পড়ি। আমার খুব ক্লোজ বন্ধু মামুন সাজ্জাদ, আমরা দুজনে একসাথে বিজনেস শুরু করলাম। তো ওদের বাসায় যখন গেলাম, ওদের বাসাটা একটু স্পিরিচুয়াল ইন দ্যাট সেন্স যে ওরা স্পিরিচুয়ালিটি মনে একটু পছন্দ করে। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে যে ওদের বাসায় মাজারের মতো কি একটা আছে, ওখানে ওরা বেশ দোয়া টোয়া করে। ওরা প্রত্যেক বছর একবার দুইবার ওই বিভিন্ন পীর ফকির ওনাদের নামে খাবারের আয়োজন করে। ওর ডাক নাম রুবেন। রুবেন আমাকে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা বলতো যে এরকম ঘটছে ওর সাথে, সিলেটে গিয়ে একবার কিভাবে কি ঘটলো, অনেক সুন্দর সুন্দর ঘটনা বলে। তা আমি এটা বিশ্বাস করি না। তো ওর বাসাটা ছিল নিচের তলায়, আচ্ছা মানে দোতলা বাসা, অনেক বড় বাসা এবং অনেক পুরনো বাসা, ফকিরাপুলের মধ্যে সবচেয়ে পুরনো বাসার একটা, আলামিন কমপ্লেক্স। তো পিছনে যে বিল্ডিংটা এখনো আছে সেটাও আমার ধারণা 100 বছরের কাছাকাছি পুরনো। তো ওই বাসার পাশেই কলা গাছ ছিল, ওটা কিন্তু কমার্শিয়াল এরিয়া, ওখানে সাধারণত গাছপালা রেখে কেউ জায়গা নষ্ট, কিন্তু ওই জায়গাটাতে ওরা কখনো হাত দেয় না। ওখানে ওদের জামরুল গাছ আছে, কলা গাছ আছে এখনো। তো রুবেন একদিন আমাকে বলছে যে আমাদের এখানে না খুব পিকুলের কিছু ঘটনা ঘটে, তো তুই যদি এটা দেখতে চাস তাহলে ওই বাইরে যেতে হবে। তা আমি বলছি আমি দেখবো, আমি এটা বুঝতে চাই। এরকম একদিন রাতের বেলায় আমি আর রুবেন দুজনে মিলে মুভি দেখছি ওর রুমের মধ্যে। কাঠের জানলা টুক করে খুলে গেল, মানে কোনো সাউন্ড না, টুক করে একটা সাউন্ড হলো, খুব জোরে সরেও না, খুলে গেলে জানালাও খুললো, বাইরে থেকে সাউন্ড আসা শুরু করলো। কিরকম সাউন্ড? সাউন্ডটা ঠিক আমি বলে বোঝাতে পারবো না, মানে আপনি যদি কাদা দিয়ে কখনো খেলেন, মানে প্রচুর কাদা পানি, আপনি এরকম করলে একটা থপ 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 একটা আওয়াজ হবে এরকম, এবং কেমন একটা মানে লিকুইডিটি একটা আওয়াজটার মধ্যে, মানে ঠিক এটা অনুভবের মতন একটা বিষয়, এটা বলে বুঝানো যাবে না। এক্স্যাক্টলি। ওই আওয়াজটা পাওয়ার পরে আমি ভাবলাম যে কুকুর টুকুর ঢুকছে বোধ ওই পাশে, কিন্তু ওই পাশে তো শক্ত পাটি, ওখানে তো কাদা না, এত কাদা তো না। এত কাদা টাদা না। পরে আমি বের হবো, রুবেন আর আমাকে বের হতে দেয় না, কোনো মতে এসে আমাকে একদম জোর জবরদস্তি করে আটকে রেখেছে। আপনারা জানালা দিয়ে দেখার চেষ্টা করেন? আমরা জানালা দিয়ে দেখছি পুরোপুরি অন্ধকার। আই হোপ যে রুবেন আমার এই ঘটনাটা শুনছে, কারণ ও এগুলো সাক্ষী। মানে আমাকে যেতে দিল না, আমি অনেক চেষ্টা করলাম, কোনো মতে যেতে দিল না। এক পর্যায়ে এসে বাইরে গ্রিলে তালা মেরে দিল, বললাম না এই অবস্থায় কোনো মতে বাইরে যেতে দেওয়া যাবে না। পরের দিন সকালে গিয়ে দেখি ওখানে কিচ্ছু নেই, কোনো কাদা পানি নেই, ওখানে কিছু কংক্রিট ফেলানো, গাছপালার আশেপাশে একদম সুন্দর জায়গা, কিন্তু সাউন্ডটা কিন্তু খুব ভীতিকর একটা সাউন্ড ছিল। তো তখন এটা আমার মনে একটুখানি দাগ কেটে গেল যে বিষয়টা কোথায়। এরপরে কিন্তু এই ধরনের প্রচুর সাউন্ড শুনতাম এবং আমি আর কখনো বের হওয়ারও চেষ্টা করিনি। তো এরপরে টুকটুক করতে করতে মোটামুটি ওদের ফ্যামিলিতে যখন আমি এনগেজ হয়ে গেলাম, আমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে সাতক্ষীরাতে ঘুরতে গেলাম, আমার বোনদের ওখানে। সাতক্ষীরাতে ঘুরতে যাওয়ার পরে 2 দিন, বিয়ের একদম ইমিডিয়েট বিয়ের পরপরই হঠাৎ করে আমার ওয়াইফের প্রচন্ড জ্বর। তো এই জ্বরের কারণ খুঁজে পাচ্ছি না, ডক্টর দেখাচ্ছে, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু জ্বর আর কমছে না। এবং সবচেয়ে বাজে জিনিস যেটা হচ্ছে, জ্বরের সাথে স্টেজে গিয়ে ওর টয়লেট শুরু হলো, মানে ডায়রিয়ার মতো, খুব বাজে অবস্থা। সবচেয়ে বাজে হচ্ছে আমি ওর শরীরে হাত দিলে সে চিৎকার করে উঠল। শুধু আপনি হাত? আমি হাত দিলে। আমার বোনরা ওকে সেবা করছে, ওর গায়ে গা মুছে দিচ্ছে, কপালে হাত দিচ্ছে, ছোট ভাগ্নে ও দিচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সির্ফ টাচ করলেই, মানে ও আমাকে দেখছেও না, আমি যদি পাশ থেকেও টাচ করি সে সাথে সাথে চিৎকার করে। ওকে। এইটার পরে এরকম করে 4-5 দিন গেল, তাকে ধরে টয়লেটে নিয়ে যেতে হচ্ছে, মানে এত খারাপ অবস্থা। তো তখন আমার বোনরা বললো যে তুমি এক কাজ করো, ওকে আমরা একটু হুজুরের কাছে নিয়ে যাই। আমি আগে বলেছি যে আমি আসলে এই জিনিসগুলো না ঠিক এইভাবে বিশ্বাস করতাম না, যে এই ঘটনাগুলো এভাবে ঘটবে, আমরা একটু হুজুরের কাছে যাব, সে একটু পানি পড়া দিবে বা একটু ফু দিয়ে দিবে, আমার কাছে এগুলো বোগাস মনে হতো।
ট্রিটমেন্ট ডক্টর দেখাচ্ছে কমছে না, কবিরাজ পর্যন্ত দেখিয়েছে কমছে না, তখন তো আসলে সামনে তো আমার অপশনস নাই, যেহেতু আমি গ্রামের মধ্যে আছি। তাই বললাম ওকে নিয়ে যাও। আমাদের ওখানে রিক্সাও পাওয়া যেত না, তখন ভ্যান গাড়ি ছিল, ভ্যান গাড়িতে করে ওকে ওই হুজুরের কাছে নিয়ে আসলো। হুজুরকে দেখে তো আমি আরো বিরক্ত, সে একটা ময়লা শার্ট পরে আছে, তার মানে তার টোটাল যে অ্যাটিটিউড আমার কাছে ভালো লাগছে না, কারণ আমি তো আসলে অভ্যস্ত না। তো উনি আমার ওয়াইফকে দেখেই বললেন যে এর হাজবেন্ড আসছে নাকি? তা বললেন হ্যাঁ। তো বলছেন যে মানে ওদের সাতক্ষীরা ল্যাঙ্গুয়েজে বলছে চলে যেতে বলো আপনাকে চলে আমাকে। যেতে আমি বলছে। বললাম, কেন? বলে বাবা ভালোর জন্য বলছে চলে যাও। তো তখন আমার বুবুরা বললো যে তুমি বাইরে দাঁড়াও। ওরা আমার ওয়াইফকে ভিতরে নিয়ে গেল, খুব বেশি হলে 5-7 মিনিট। 5-7 মিনিট পরে আমার ওয়াইফ দেখলাম একদম ওকে ধরে নিয়ে গেছে, হাঁটতে হাঁটতে হাসতে হাসতে বের হয়ে আসে, একদম সুস্থ। পুরোপুরি সুস্থ, মানে শরীরটা দুর্বল মনে হচ্ছে but পুরোপুরি সুস্থ, বাট মানে মানসিক ভাবে একেবারেই স্বাভাবিক। স্বাভাবিক। এবং আমি গিয়ে তাড়াতাড়ি জড়ায় ধরলাম, কি হলো তোমার? ওকে। সে বললো আমার যে কেমন হচ্ছে এখন, খুব ভালো লাগছে। আর যখন আপনি গিয়ে ধরলেন তখন কিচ্ছু আর না। রিয়েক্ট করছেন কোনো না? ধরনের রিয়াকশন। এখন আর কোনো ডিনায়াল নেই। আমি হুজুরের সাথে কথা বলবো, হুজুর নিয়ে আর আমার সাথে কথাটা তো বলেননি। আচ্ছা। আমরা নিয়ে চলে আসলাম। তো আসার পরে প্রত্যেকদিন সন্ধ্যায় আমার ওয়াইফ যে বসতেন হচ্ছে ওখানে একটা মসজিদ ছিল আমাদের বাসার সামনে, পাশে ছোট্ট একটা কবরস্থান। ওটা যে কবরস্থান এটা আমরা জানতাম না। পাশে একটা কুয়া ছিল অনেক পুরনো, ওই গ্রামে গিয়ে কুকুর ওই পাতাটা environment-টা কুড়িয়ে খুব পছন্দ। ওগুলো দিয়ে একটু রান্না করতো, পিকনিক মতো আর কি। আচ্ছা আচ্ছা। তা আমি পরের দিন গিয়ে দেখলাম ওই জায়গাটা ওরা পরিষ্কার করছে, ওই মসজিদ কমিটি ওদের ওখান থেকে, এবং ওই কবর টবর সব ভরাট করতেছে। আমি কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। পরে যে জানতে পারলাম যে হুজুর বলেছেন যে আমার ওয়াইফ ওই কবরস্থানের পাশে ছিল, সে কিন্তু জানে না, সে আমাদেরকে চেনেও না। ওই কবরস্থানের পাশে গিয়ে বসেছিল, ওখান থেকে কিছু একটা তার সাথে অ্যাটাচ হয়েছে বা কিছু একটা তার কোনো সমস্যা তৈরি করেছে, এবং যে কারণে এটা হয়েছে, এবং এটা যেন আর কখনো ওই সন্ধ্যার সময় একটা টাইমিং দিয়ে দিল যে সন্ধ্যার আগে পরে এরকম যেন কখনো ওখানে না যায়। যেরকম একটা ঘটনা ঘটার পরে তো আসলে ওর আশেপাশে কেউ আর যাবে না। কেউ যাবে না, রাইট। হ্যাঁ, কিন্তু ওই যে কবরটা আমি বুঝে পারিনি, আমার ভাগ্নিরা ছিল 3টা, আমার বোনরা ছিল, ওরাও কিন্তু সবাই একসাথে বসে। শুধু উনাকে শুধু কেন? ওয়াই উইথ মাই ওয়াইফ? এই জিনিসটা আমি অনেক সময় অনেকের কাছে এই প্রশ্নটা পেয়েছি, আমার নিজেরও প্রশ্ন অনেক সময় জেগেছে যে এই মানুষটাই কেন। পরবর্তীতে কিছু রিসার্চ করার পরে আমি যেটা জানলাম, এক হুজুরের কাছ থেকে, একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে, বিভিন্নভাবে মানে সায়েন্টিফিক্যালি অ্যান্ড রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ফ্রম এভরি সেক্টর, এটা দিন ক্ষণ সময় প্রহর সবকিছু হঠাৎ করে ব্যালেন্স হয়ে যেতে হয়, মিলে যেতে হয়। ঠিক সেই মুহূর্তটাতে যে ওই পজিশনটাতে থাকবে, শি অর হি উইল বি দ্য ভিকটিম। রাইট। এবং ব্যাপারটা সেই সঙ্গে কিভাবে কাজ করে। সেই সঙ্গে কিছু কিছু বিষয় আবার রাশিটাও খুব বেশি Right. মানে এটার জন্য ম্যাটার। হ্যাঁ, এন্ড সাম পিপল আর বর্ন মিডিয়াম। মিডিয়াম বলতে যেটা বোঝায়, অনেক সময় দেখা যায় যে আমরা প্ল্যানচেট বলি, অনেকে তন্ত্র সাধনা বলে। এগুলো করতে গেলে সবাই কিন্তু অন্য ওয়ার্ল্ডের সাথে ব্ল্যাক এন্ড হোয়াইট ওয়ার্ল্ডের কম্বিনেশনটা করতে পারে না, বাট সাম পিপল হ্যাভ দিস পাওয়ার, যাদের কাছে রেসপন্সটা আসে। নট এভরিবডি গেটস দ্য রেসপন্স। এটা কেন হয় এটার বিষয়ে আমার একটুখানি বলার আছে Please. রেহান। সেটা হচ্ছে যে এই ঘটনার পরে আমরা তো চলে আসলাম ঢাকায় চলে আসলাম, সুস্থ হয়ে গেল অনেকখানি। ঢাকায় আসার পরে ফকিরাপুলে আমাদের যে বাসাটা, মানে আমার শ্বশুরের যে বাসাটা, আগে বলেছে অনেক পুরনো বাসা, প্রায় এখন আমার ধারণা 100 বছরের উপরেও হতে পারে বয়স। তো ওইটাতে একটা যে রুমটাতে আমরা থাকলাম, ওটা এখন কিচেন, তখন ওই রুমটাতে আমরা থাকতাম, অনেক বড় একটা রুম। তো ওই দরজা জানালাগুলো কিন্তু সেই পুরোনো আমলের, দোপাল্লা, আচ্ছা আচ্ছা। এবং ছিটকিনি দেওয়া, বাইরে সিকল দেওয়া। তো ওইটা কি হলো, আমাদের দরজা থেকে বের হয়ে ডান দিকেই উইদিন 2 ফিট আরেকটা দরজা আছে। ওই দরজাটা যদি আমরা ভিতর থেকে আটকে দিই, তাহলে ওই ডান দিকের পোর্শন থেকে আর আসা, ওই পাশে একটা গেট আছে, ওখান থেকে আর কেউ আসতে পারবে না। আচ্ছা, আবার বাম দিকের পোর্শনে একটা লম্বা করিডোর, এবং ওই যে গাছপালাগুলোর কথা বললাম না, ওইটাই বাম দিকের পোর্শনে। আমরা গাছপালা হলো রুমের সাথেই আমরা ছিলাম। আচ্ছা। রাতের বেলা আমার শাশুড়ি মা উনি এসে আমাকে বললেন যে বাবা, রাতে যদি কোনো শব্দ হয় তুমি প্লিজ দরজা খোলো না। তো আমি বললাম শব্দ বলতে? তো বললেন যে ধরো তোমাকে 2-3 বার নাড়া দিল, 3 বার নাড়া দিলে দরজা খুলবেই না, অনেকবার নাড়া দিলে খোলো। আচ্ছা। এমনি তো উনি আমাকে একটা মানে এটা একটা নিজের কাছে একটু ভয় লাগাই স্বাভাবিক। তো আমরা বিয়ের পরে আমরা গল্প গুজব করতে করতে প্রায় রাত 2-2-2:30 বেজে গেছে। আমাদের কিন্তু জানলাটা খোলা, হঠাৎ করে দেখলাম টক টক টক। সিকলে যখন বাজে মানে আওয়াজটা হয়, তখন কিন্তু একটা ঝুনঝুন আওয়াজ শব্দ। রাইট। তো ওই আওয়াজটা এবং শব্দটা যখন পেলাম, আমি উঠে ভাবলাম যে কেউ কোথায় ডাকছে। আমি তো ওই মুহূর্তে আমার মাথা থেকে এটা সরে গেছে। আচ্ছা। আপনাকে যেটা নিষেধ আমি করা যখন হয়েছে। খুলতে যাবো, আমার ওয়াইফ আমাকে হাত টেনে ধরে বলছে না, মা নিষেধ করেছে। আমি বললাম যে আওয়াজ করলো, আবার কিছুক্ষণের মধ্যে উইদিন আ মিনিট আবার 3 বার আওয়াজ হলো। তখন আমার তো জানলা খোলা, আমি সাথে সাথে জানলা দিয়ে উকি দিলাম, কারণ জানলার সাথেই দরজা। আমি পুরো জায়গাটাই দেখতে পাচ্ছি, কেউ নাই ওখানে। বাট মিনিটের মধ্যেই আপনি আওয়াজটা পেয়েছেন। হওয়ার পরে যেটা হলো,
আমি তো এবার একটু ভয় লাগলো। আমি বললাম যে কেন? আমি বাইরে গিয়ে দেখবো কে আমাকে কেউ ভয় দিচ্ছে। তখন ও বললো দেখো এদিকে আসার কোনো রাস্তা নাই, ওইদিকে আম্মা, তা আমার আম্মা নিশ্চয়ই তোমাকে ভয় দিতে আসবে না। কখনোই না। তো তুমি এখন বের হয় না, সকালে আমরা এটা কথা বলবো। এই নিয়ে আমরা কথা বলতে বলতে বিছানায় বসেছি। বিলিভ মি, আমাদের বিছানা থেকে জানালা স্পষ্ট দেখা যায়। মনে হচ্ছে যে একটা ঝড় হচ্ছে, একটা নাচের ঝড় হচ্ছে, শুধুমাত্র নুপুরের আওয়াজ। এবং ওই আমরা টিভিতে দেখি না কত্থক নাচে যে সাউন্ড করে, ভেরি রিদমিক একটা নাচের সাউন্ড। মুভি টুভিতে যেরকম দেখা যায় যে ওই সাপটা পেশে নাচছে, আবার সে মানুষে চলে যাচ্ছে বা সাপ হয়ে চলে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট সাউন্ডটা আমার নিজের কানে শোনা। আমার ওয়াইফ ভয় পেয়ে গেছে, আমি ভয় পেয়ে গেছি, পুরো বারান্দা জুড়ে চলছে। এই সাউন্ডটা ভিতরে ঘর থেকেও শোনা গেছে। আচ্ছা, ভিতরে ঘর থেকে শুনে ওই বারান্দার সাথে আর একটা ঘর, ওইখানে মা থাকে, মা ওখান থেকে চলে এসছেন। মা যখনই বারান্দায় এসছেন সাথে সাথে সাউন্ড নাই। আচ্ছা, কিন্তু উনি কিন্তু শব্দ শুনেই বের হয়েছেন এবং বের হয়ে এসে উনি আমাকে জানলার কাছে এসে বলছেন যে দরজাটা খুলো। আচ্ছা, আমি দরজাটা খুললাম, খোলার পরে বলছে বাবা তোমরা আমাদের ঘরে আসো। আচ্ছা, আমরা ওনার ঘরে গেলাম এবং আমরা প্রায় ভোর পর্যন্ত আমরা একসাথে গল্প টল্প করলাম। পরে বললেন যে এটা ভয় পাবার কিছু নেই, এটা কারোর কোনো ক্ষতি টতি করে না। বাট হোয়াট ওয়াজ ইট? কি এটা তো কেউ বলছে না, আমি তো নিজের কানে শুনছি নুপুরের sound। তো আপনার শাশুড়ি কিংবা অন্যরা আমি কিন্তু অনেকবার এটা বুঝেছি যে তারা এটা অনেকবার শুনেছে বলে তারা এই কথাটা বলতে পারছে। অভ্যস্ত। এখন এইটা যে একদম লাইফ লং আমার সাথে অ্যাড হয়ে গেল, এটা কিন্তু তখন আর বুঝতে পারিনি। বুঝতে পারলাম আরো পরে। এরপরে মাঝে মাঝে আমরা এই নুপুরের সাউন্ডটা পাই। এরপরে দীর্ঘদিন আমরা ওখানে ছিলাম, অজস্রবার এই সাউন্ড পেয়েছি। পরবর্তীতে আমরা আজিমপুরে একটা ভাড়া বাসায় গেলাম, সেখানেও আমরা এই সাউন্ড পেয়েছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঘটনাটা দুবাইতে ঘটেছে। দুবাইতে চলে গেছে। আমার বিজনেস দুবাইতে। আমি তখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আজমান ওদের একটা স্টেট, আজমানে আমার বিজনেস। তো আমরা ওখানে একটা বাসা নিয়েছি। অ্যারাবিক বাড়িগুলো কিন্তু আমাদের বাড়িদের থেকে একটু বড় এবং সাধারণত ওই ভিলা টাইপের দোতলা বাড়ি থাকে। আমরা দোতলার একটা ফ্লোর আমরা ভাড়া নিয়েছি। আচ্ছা, আমরা গুছিয়ে টুছিয়ে ওই ওখানে উঠেছি এবং ওদের কিন্তু কোনো গার্নিশ নেই। আমরা যে পাশে আছি ও পাশে একদম খাড়া দেয়াল, নিচের থেকে উপর পর্যন্ত খাড়া দেয়াল, আর ছাদগুলো অনেক হাইটের। আমাদের নর্মাল যদি হয় 12 ফিট, ওদেরটা হয়তো 15 ফিট হবে। তো আমরা রাতের বেলায় ওখানে শুয়ে আছি, হঠাৎ করে যে দেয়ালটা, খাড়া যে দেয়ালটা আমার বিছানার সাথেই জানালা, তার সাথে ওই খাড়া দেয়ালের এই মাথা থেকে ওই মাথা নুপুরের আওয়াজ। সাউন্ডটা ফার্স্টে পেয়েছে আমার ওয়াইফ, ও আমাকে ডেকে তুললো, তুমি ওঠো তুমি ওঠো। আমি উঠলাম, এখানে আমার ছেলে উঠে গেল, ওকে ঘুমানো হলো, ঘুম পড়িয়ে দিল। এরপরে সাউন্ড কিন্তু আর যাচ্ছে না, এই যে দৌড়াদৌড়ি করছে যাচ্ছে না। আমি জানালা খুলে যে দেখবো আমার ওয়াইফ সেটা দেখতে দেবে না। আমি উকি মেরে মানে জানালা যে দেখা যাচ্ছে ওখানে কিচ্ছু নাই। পাশ থেকে যে সাউন্ড আসবে ওটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কিন্তু 8টার পরে সম্পূর্ণ এরিয়াটা বন্ধ হয়ে যায়। আমার থেকে প্রায় 300-400 গজ দূরে একটা ফ্যাক্টরি, সেখানে ওরা বোল্ডার বানায়, ওখানে এরকম সাউন্ডের কোনো কাজও নেই। আচ্ছা, তারপরেও ফ্যাক্টরি বন্ধ। আমার পরের বাড়িটা আমার থেকে প্রায় 10-12 ফুট দূরে, আচ্ছা, তার মাঝখানে আরো দুটো ফ্ল্যাট। সাউন্ডটা শুধু এইখানেই হচ্ছে। তো এক পর্যায়ে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। ভয়, আমার এক বন্ধু আছে রাসেল, ও থাকতো সার্জাতে, ওকে সে রাতের বেলায় ফোন দেওয়া হলো। ও রাতের বেলায় আসলো, এসে আমাদেরকে নিয়ে গেল। পরে আমরা অনেক আলোচনা করলাম, বাসায় কথা বললাম, বাংলাদেশে কথা বললাম। কথা বলার পরে যেটা হলো, আমার শাশুড়ি বললেন যে বাবা এটা ভয়ের কিছু নেই, যে আসলে তোমরা এটা শুনতে থাকবে। আপনি শুনে অবাক হবেন, আমরা কিন্তু গতকালকে রাতে এই সেম সাউন্ডটা আমরা পেয়েছি। গতকালকে আমার ওয়াইফ আছে, আপনারা ইচ্ছা করলে ওর সাথে কথাও বলে দেখতে পারেন। ও যখন আমাকে বলে যে তুমি সাউন্ড শুনতে পাচ্ছ, আমি তখন বলি যে কই না তো, এটা আসলে এখন বলে কোনো লাভ নাই। ওটা বললে ও আচ্ছা তাহলে আমি শুনছি, ও একটুখানি রিল্যাক্স থাকে। ওকে, এমন কিছু কি হয়েছে যে কোন জায়গায় ধরেন আপনি একা আছেন, আপনার ওয়াইফ নাই, আপনি সাউন্ডটা কখনো পেয়েছেন এরকম? না, আপনি পাননি? না। মালয়েশিয়াতে আমরা যে বাসায় থাকতাম সেটা হচ্ছে একটা কন্ডোমিনিয়াম। ওকে, আমার বন্ধু আছে শাকির, ওর ফ্ল্যাট। আচ্ছা, তো শাকিল ভাবি দুজনে আমার খুব ভালো, আমাদের ভালো বন্ধু। ওর ফ্ল্যাটটা হচ্ছে 15 তলার উপরে। আচ্ছা, এবং ফ্ল্যাটের আশেপাশে বিশাল ফাঁকা জায়গা, আর সামনের দিকের পোর্শনে ওদের বিশাল একটা সুইমিং পুল। সে 15 তলার উপর আমরা সাউন্ড পেয়েছি। আচ্ছা, আমরা কয়েকবার রেকর্ডও করেছি। রেকর্ড করেছেন? মানে কি নুপুরের সাউন্ড আমরা রেকর্ড সেটা রেকর্ড হ্যাঁ উঠেছে? হ্যাঁ। মানে নাও হোয়াট শুড আই সে, মানে একটা ব্যাপার আছে হচ্ছে হ্যালুসিনেশন, আরেকটা ব্যাপার আছে তার চেয়েও দূরে যদি আমি চলে যাই সেটাকে বলে ইনডিউসড হ্যালুসিনেশন। অর্থাৎ কারো যদি হয় হ্যালুসিনেশন, তার কাছ থেকে শুনে মনোবলের অভাবে ভয় অনেক সময় তার পাশের মানুষটাও ঘ্রাণ পেতে শুরু করে, তার পাশের মানুষটাও শব্দ পেতে শুরু করে, বাট ইউ ক্যানট রেকর্ড দ্যাট। সেটাই আমি বলছিলাম যে দ্যাট ক্যানট মুভ ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। এটা 10 জন মানুষের সাথে একসাথে ইনডিউসড হতে এটা পারে না। শুধুমাত্র যে দুবাই, মালয়েশিয়া, ব্যাংককে গেছি হোটেলে, সেম থিং। আমরা যেখানে যেখানে গেছি সেইখানে আমরা এই সাউন্ড, এবং প্রত্যেকটা মানুষও পেয়েছে, আমাদের আশেপাশে যারা থাকছে তারাও পেয়েছে। এবং শুধু আপনি
না, আপনার আগে থেকেই আপনার শাশুড়ি কিন্তু ওরা জানতো এটা। রেহানা, মানে আমরা অনেক জায়গায় দেখেছি, মানে কিছু ডিসকভারিতে বা জিওগ্রাফিতে যদি ডকুমেন্টারি গুলো দেখে থাকেন, যে বিভিন্ন ওরা রিয়েল ঘটনার উপর ওরা কিছু ডকুমেন্টারি তৈরি করে। তো ওখানে ওরা কিছু ইকুইপমেন্ট ব্যবহার করে, যে কোনো বাড়িতে ভৌতিক কোনো কিছু ঘটছে এটা ধরার জন্য। দেখা গেছে যে কোনো ধরনের কোনো সাউন্ড নেই, তারপরেও ওয়েভ আসছে এবং তারা কথাটা শুনতে পাচ্ছে। ঠিক আপনার এখানে এটাই দেখলাম যে সেই ওয়েভটা আপনারা ধরতে পারছেন এবং সেটা সেই সাথে আপনাদের কানও শুনতে পাচ্ছেন। আপনার এই ডিসকভারি কথা বলার দরুন আমার একটা কথা মনে পড়লো। আমার মালয়েশিয়াতে যেখানে বিজনেস, ওই জায়গাটার নাম হচ্ছে হাংতুয়া। আচ্ছা, কুয়ালালামপুরে হাংতুয়ার এর মানেটা হচ্ছে, হাংতু মানে হচ্ছে প্রেতাত্মা। আচ্ছা আচ্ছা। তো আমরা যেমন বলি ভূতের গলি, সর্ট অফ ভূতের গলি বলা হয় আমার এই রাস্তাটাকে। রাইট, ঢাকায় যেমন ভূতের গলি আছে, রাইট, এবং ওর পাশেই ওদের সবচেয়ে পুরনো এবং জঘন্য জেলখানা, যেটা এখন ওরা বুকিত বিংতাং টাওয়ার বানাচ্ছে, কনস্ট্রাকশন চলছে। তো ওইখানে আগে সমস্ত ফাঁসি দেওয়া হতো, ওখানে প্রচুর অত্যাচার হতো, এগুলো আমরা শুনেছি। আমাদের ওখানে একবার আমাদের দোকানটা তো পুরো সিসি ক্যামেরা আন্ডারে, এবং এটা হচ্ছে রাতের বেলাতেও রেকর্ড হয়। ক্যামেরাটা সামথিং ওরকম ইনফ্রারেড বা নাইট ভিশন কিছু একটা থাকে। তো একবার হলো কি, আমাদের ওই দোকানটা, আমাদের এক ছোট ভাই ছিল হিরু, ও এটা বললো যে আমি দেখেছি যে বাথরুমের দরজাটা খুলছে ঢুকছে, মানে বন্ধ হচ্ছে। তা আমরা কুয়ালালামপুরে গেলে যেটা হয় কি, আমি যে বাসাটাতে হঠাৎ করে গেছি বিজনেসের জন্য, আমি কয়েকদিনের জন্য যাই, তো বাসাতে এসি নেই, আমার একটা সমস্যা যে আমি মাঝে মাঝে দোকানে থেকে যাই। আমি ভাবলাম যে আমাকে বোধহয় ভয় দেওয়ার জন্য বলছে। তো এরপরে কি হলো, আমি একদিন দোকানে ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকলে রাতের বেলায় মনে হলো কি বাতাস আসছে আমার সাইড দিয়ে, দুই পাশে কিন্তু আমাদের প্রোডাক্ট রাখা, গার্মেন্টস প্রোডাক্ট। তো মনে হচ্ছে বাতাস আসছে, ভিতরে বাতাস ঢোকার কোনো সুযোগ নেই, কারণ শাটার লাগানো। আমাদের একটা শাটারের সামনে একটা কাটার থাকে, এয়ার কাটার, সেটাও বন্ধ, শুধু এসি চালানো। তো এসির বাতাসে এত তীব্র বাতাস আমার পাওয়ার কথা না। আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমি কি করলাম, আমি সাথে সাথে বের হলাম। বের হয়ে আমাদের তিনতলাতে শান্ত নামে একটা ছেলে ছিল, ওকে ডাকলাম, ডেকে বললাম তুমি আমার সাথে থাকো। তো ও আসছে, ও এসে শুলো। শোয়ার পরে ওই প্রথম দিনই, ওই দিন রাতে মনে হচ্ছে কি যে আমার পাশে যে কাপড়গুলো রাখা পলিথিনের উপর দিয়ে কেউ হেঁটে যায়, এক ধরনের রিদম হয় না, একটা শব্দ হয়, পায়ের পথ চলার একটা শব্দ পাওয়া হয়। তো ঠিক আমার ডান দিক থেকে শব্দগুলো যাচ্ছে, আর ওই ক্যামেরার কিছু লাল লাইটের মতো ছোট ছোট জ্বলে থাকে, হালকা আলো থাকে। আবার এদিকে আমার ওই যে সিসিটিভির যে মনিটরটা বেশ দূরে, ওইখান থেকে একটা আলো আসলে একদম অন্ধকার না, খুব আচ্ছা বোঝা যাচ্ছে। আমি দেখছি যে আমার ওইখানে কাপড়গুলো নড়ছে, কেউ হেঁটে গেলে যেভাবে আমি যদি হেঁটে যাই তো আমার গায়ে লেগে যে কাপড়টা নড়ে, ঠিক ওইভাবে আমার ডিসপ্লে কাপড়গুলো নড়ছে। শান্ত, তুমি কি কিছু টের পাচ্ছ? শান্ত বলো, ভাইয়া আর কিছু বলেন না, আমরা চলেন বাইরে চলে যাই। আমরা তখন বাইরে একটু বের হলাম, বের হয়ে আমরা একটু জুস টুস খেয়ে বললাম চলো আমরা দেখি কি হয়। আচ্ছা, তা আমরা কিভাবে আবার সাহস করে ঢুকে গেলাম। পরের দিন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম। আচ্ছা, মানে আমি হাংতু আর মানেটা তখন জানতাম না। আমি তখন কি করলাম, হাংতু ওই গুগলে সার্চ দিলাম যে প্রেতাত্মা। এর পরের দিন না ও আর আমার সাথে থাকতে আসেনি। শান্ত, হ্যাঁ, যখন আমি যাচ্ছি অনেকে আবার আমাকে বিভিন্ন ভাবে ভয় দিচ্ছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে এই বাড়িটা একটা সময় একটা চাইনিজ মহিলার ছিল। তো এই চাইনিজ মহিলাটা একা একা থাকতেন, ওনার বাচ্চারা বিভিন্ন দেশে চলে গেছেন। আচ্ছা, এই মহিলাটা হঠাৎ করে ওখানে মারা যান। মারা যাবার পরে 6 দিন পরে পচা গন্ধে ওনার লাশটা পুলিশ এসে বের করে এই বাড়িটাতে। এই ঘটনাটা সত্য। তো আমি কি করলাম, তখন দুষ্টামি করে বললাম তাহলে তুমি আমার নানি হন। আচ্ছা, ইটস আ ভেরি মানে কমন ফান। এই বলার পরে ওই দিন সন্ধ্যার সময় ঢুকে আমি কিন্তু ভয়ে ভয়ে বলছি, নানি আমি কিন্তু আপনার কোনো ক্ষতি করিনি, আমার কোনো ক্ষতি টতি করেন না। আমি কিন্তু ভয়ে ভয়ে বলছি, আমার সাথে তখন একজন দুজন লোক আছে। এটা ঘটনাটা গেল রাতের বেলায়, আমি ওর ওয়াইফকে ফোন করেছি। আমি তো দোকানের ভিতর থেকে রেগুলার আমার ওয়াইফের সাথে কথা বলবো। ফোন করে আমি ঠিক এই ঘটনাটা বলবো, যে হাংতুটা এখন বের করলাম আর কি, প্রেতাত্মা এই শব্দটা বের করলাম গুগলে, আমি এটা বলবো ওয়াইফকে। আমার মোবাইলে নেটওয়ার্ক নেই। এটা তো খুবই বিরক্তিকর। আমি বাইরে বের হলাম, গোতাগুতি করলাম, রিস্টার্ট দিলাম, বাইরে ওর সাথে কথা বলতে বলতে আবার ভিতরে ঢুকে শাটার বন্ধ করে দিলাম। আচ্ছা, দিয়ে আবার কথা বলতে বলতে যেই আবার হাংতু বললাম, আমার মোবাইল নেটওয়ার্ক নেই। আমি কিন্তু এবার ভয় পেয়ে গেছি। এবার আমি কি করেছি, আমি এত ভয় পেয়েছি, আমি ভাইবারে সবাইকে যার নাম্বারে অন আছে তাকেই ফোন করা শুরু। আমি উঠতে পারছি না ওখান থেকে, এত ভয় পেয়েছি। আচ্ছা, তো ইভেন আমি আমার সিস্টার ইন ল, আমার শালিকে ফোন দিয়েছি ভাইবারে, ওরাও ঘুমিয়ে গেছে। মেসেজ দিয়ে রাখছি আমাকে কেউ একজন, সামওয়ান প্লিজ কল মি। কেউ কল করছে না। অনেক সাহস করে আমি বাইরে বের হলাম। আচ্ছা, বের হয়ে এসে তখন দেখি শান্ত আবার নিচে নেমেছে। আচ্ছা, কি কারণে দোকানে যাবে, ও নিচে নেমে আমার চেহারাটা দেখে বলছে, ভাইয়া কি হয়েছে? আমি বললাম যে আমি এই ঘটনা। বলে ধুর, মোবাইলের নেটওয়ার্ক দোকানের মধ্যে হয়তো পাইনি, চলেন আমি থাকি। ও আমাকে সাহস দেওয়ার জন্য আবার এসে ঢুকলো ওর ভিতরে। আচ্ছা, ঢোকার পরে মোবাইল হ্যাং হয়ে গেছে। মোবাইলটা যখন ওর হ্যাং হয়ে গেছে, ও তখন কি করলো, ওর মোবাইলের মেমোরি কার্ড, সিম টিম যা আছে সব খুলে 5 মিনিট রাখবে আর কি। ও
ও মোবাইলটা খুলে সব খুলে ফেলেছে, মেমোরি কার্ড, সিম কার্ড আমার সামনে, ইভেন ক্যামেরা অন। ও কি মনে করে ব্যাটারিটা ঢুকে মোবাইল অন করলো। বিলিভ মি 6 থেকে 7টা টেক্সট মেসেজ আসলো। মোবাইলে সিম নেই, মোবাইলের মধ্যে মেমোরি কার্ড নেই। মানে আপনাদের মানে আমি জাস্ট ক্রস চেকের জন্য আপনাকে বলছি যে এই ধরনের ঘটনা আমি হলে বিশ্বাস করতাম না, শুধুমাত্র ক্রস চেকের জন্য বলছি। শান্ত নাম্বার আছে আমার কাছে, ইফ ইউ উইশ আপনি ডিরেক্ট এখন ওর সাথে ফোন করলে এই একই গল্পটা আপনার হোয়াট মেসেজ ওয়াজ দ্যাট? ওদের ডিজি হচ্ছে ওদের টেলিকমিউনিকেশন কোম্পানি। টেলিকমিউনিকেশন কোম্পানি 6 থেকে 7টা মেসেজ টক 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 করে ঢোকা শুরু করলো। শান্ত মানে চোখ মুখ বড় হয়ে গেল, আমার দিকে তাকিয়ে বললো, ভাইয়া সিম এই যে, মেমোরি কার্ডে যে মেসেজ আসছে কেন? ও মোবাইল বন্ধ করছে, খুলে দেখে কিচ্ছু নেই। বললো ভাইয়া সামথিং ইজ রং হিয়ার। আমি তো ভয় পেয়ে গেলাম। তো তখন ওই দুষ্টামি করে বলছে যে না নানি আমাদের কোনো ক্ষতি করবে না, আমি তো অনেকদিন ছিলাম এখানে, অনেকেই ছিল। এইসব বলতে বলতে মজার জিনিস যেটা হলো, এরপরে আমরা 2-3 দিন ওখানে ছিলাম, যেহেতু থাকতে হচ্ছে। 2-3 দিন পরে আমি সাহস করে থাকিনি, আমি উপরে চলে গেছি। উপরে যাওয়ার পরে একদিন রাতের বেলা আমার খুব অস্থির লাগছে, আমি ঘুমাতেই পারছি না। এবং আমি না ওই বৃদ্ধ মহিলাকে স্বপ্ন দেখছি বারবার করে। স্বপ্ন দেখতে দেখতে যখন ওই গোঙানির মতন হয়েছে, তখন শান্ত আমাকে ডেকে তুলেছে, আমার সাথেই শুয়েছিল। তুলে বলছে ভাইয়া কি হয়েছে? আমি বললাম না আমি নানিকে স্বপ্ন দেখলাম। আমি কিন্তু নানিটা আপনাদের সামনে বা ওই সময় বলেছি ফান করে, আমি তখন কিন্তু সব কথাটা বলছি ভেরি সিরিয়াসলি। তখন ও বললো আপনার নানিকে স্বপ্ন দেখছেন? কি নানি কি বললেন? ওই নানি না, চাইনিজ নানিকে স্বপ্ন দেখছি। ও আমার অ্যাটিটিউডে ভয় পেয়ে গেছে। কি দেখেছিলেন আপনি? আমি যে কি দেখেছি আমার সত্যিকার অর্থে মনে নেই। আমি শুধু আমার একটুখানি মনে আছে যে উনি বসে হাসছেন, বৃদ্ধ একজন মহিলা ছোট্ট করে হাসছেন। এরপরে না আমার ভয়টা কেটে গেল। আমার কাছে কেন জানি মনে হলো যে এখানে আমার কোনো ক্ষতি হবে। মানে ইউ জাস্ট ফেল্ট লাইক শি ইজ হার্মলেস। এক্স্যাক্টলি। আমার হঠাৎ করে এই ফিলটা মানে মনের মধ্যে চলে আসলো। মানে আপনি হঠাৎ করে মনে করেন যে একটা অন্ধকার জায়গার ভিতর দিয়ে যাচ্ছেন, চরম ভয় পাচ্ছেন। ওই ভয় পেতে পেতে হঠাৎ আলোর মধ্যে আসলে কিন্তু আপনার ভয় লাগে। আমার কিন্তু টুক করে চলে গেল ভয়টা। এবং তারপরে আমি প্রায় 8-10 দিন ওখানে ছিলাম। আমি কিন্তু ওই দোকানের ভিতরেই ঘুমিয়েছি। আমি বিভিন্ন ধরনের সাউন্ড পেয়েছি। আমি অনেককে নিয়েই ওখানে ছিলাম, তারা ওই সাউন্ড গুলো পেয়েছে, কিন্তু আমরা কেউ ভয় পাই। এটা কিন্তু আপনাকে বললাম গত 2 মাসের মধ্যে ঘটনা। ওকে, আচ্ছা, রিসেন্ট ঘটনা। আর হচ্ছে আর ওই নূপুরের ঘটনাটা, যেটা আপনার ওয়াইফ যেখানে উপস্থিত থাকছে সেখানেই পাচ্ছেন, তো এটা এখনো চলছে? এটার বিষয় যেটা হয়েছে যে এটা যখনই কোনো মুরব্বী বা অন্য কারোর সাথে কথা হয়েছে, তখনই তারা বলেছে যে এটা তোমাদের কোনো হার্ম করবে না, বরঞ্চ তোমাদের বিপদ থেকে বাঁচাবে। তো বিপদ থেকে বাঁচাবে এই কথাটা ঠিক আমি বিশ্বাস করি না, কারণ আমি বিশ্বাস করি বিপদ থেকে বাঁচানোর মালিক একজনই, উপরওয়ালা। তারপরে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। কিরকম? সেটা হচ্ছে যে আমরা তখন দুবাই থেকে এসেছি মাত্র, আমার ভাগ্নির বিয়ে, ওর বিয়ের জন্য সাতক্ষীরাতে আমরা চলে গেলাম। তখন আমার গাড়ি ছিল না, অনেক আগের কথা। তো আমার সম্বন্ধের একটা গাড়ি ছিল, গাড়ি নিয়ে আমরা চলে গেলাম। ড্রাইভার আমার ব্রাদার ইন ল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও রুবেন, আমি, আমার ওয়াইফ। তখন আমাদের বেবি হয়নি। তো আমরা গাড়ি নিয়ে গেলাম, গিয়ে বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা রওনা দিয়েছি। আমরা আসি আড়িচা পথ ধরে। রাত তখন ধরেন 2টো থেকে 2:30 বাজে। আমরা যে এক্স্যাক্টলি কোন জায়গাটা তখন আমরা বুঝতে পারছি না। সামনের সিটে ড্রাইভার ড্রাইভ করছে, রুবেন পাশে ঘুমিয়ে পড়েছে। আমি ডান দিকে বসা, আমার ওয়াইফ বাম দিকে বসা। হঠাৎ মনে হলো গাড়ির মধ্যে না আগুন ঢুকলো। আগুন? আগুন কোথা থেকে? গাড়ি বাইরের থেকে। মনে হলো যে একটা আগুনের দলা এসে ঢুকলো। যখন এটা ঢুকলো আমি সাথে সাথে চিৎকার করলাম, গাড়ি থামাও। ড্রাইভার স্ট্রেট ওখানে হার্ড ব্রেক করে গাড়ি থামালো। আশেপাশে কোনো গাড়ি না, বললাম গাড়ির মধ্যে আগুন ঢুকছে। তাড়াতাড়ি আমার ওয়াইফ বের হয়ে চলে গেল। রুবেন বের হয়ে আসলো, কোথায় আগুন, কিসের আগুন, তুই ঘুমের মধ্যে কি দেখছিস? বললাম নো, আই হ্যাভ সিন দ্যাট। এটা অবিশ্বাস করার কোনো কারণই নাই। তখন আমার ওয়াইফ বলছে যে হয়তো বা পাশ দিয়ে কোনো গাড়ি গেছে, একটা সিগারেট ফেলেছে। না, আশেপাশে কোথাও গাড়ি ছিল? ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, না স্যার কোনো গাড়ি ছিল না। এইটা বলতে বলতে তখন রুবেন বললো গাড়িতে যদি, ও আমাকে জাস্ট প্রমাণ করার চেষ্টা করছে যে আসলে আগুন ছিল না। ও বলছে গাড়িতে যদি আগুন ঢুকে তাহলে কিছু পড়বে, ওকে লেটস চেক ইট। আমরা তখন মোবাইলের টর্চ লাইট দিয়ে আর গাড়ির ভিতরে যে আমাদের লাইটটা ওইটা জ্বালিয়ে দেখলাম, ঠিক আমার এবং আমার ওয়াইফের মাঝখানে 3টা ফুটো, মানে ওই সিটের উপরে আগুন লাগলে তো ওটা গোলে ভিতরে ঢুকে যায়, প্লাস্টিকের সিট। প্রথম ফুটোটা একদম অ্যাকিউরেট গোল। আচ্ছা, প্রথমটা একটু বড়, তারপরটা একটু ছোট, তারপরটা আর একটু ছোট। 3টা সার্কেল। আমরা যদি গ্লোব দেখি, যে প্লুটো, মঙ্গল, স্যাটার্ন, এগুলো যদি আমরা দেখি, তো ওই যে একটা অ্যাঙ্গেলের মতন থাকে স্ট্রেট, ঠিক এরকম 3টা ছিদ্র একদম বসে আছে। তখন রুবেন ভয় পেয়ে গেল। ভয় পেয়ে আমাকে তখন বললো যে সত্যি তো আগুন ঢুকছে, কিন্তু এরকম পিকুলার সাইন কেন? তখন আমরা আশেপাশে কিছুই দেখছি না। ওই গাড়ি তখন আমরা স্টার্ট দিতে গেলাম, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। জানালা খোলা ছিল? জানালাটা খোলা ছিল, কারণ আমাদের ওই গাড়ির এসি কাজ করছে। যারা ছিলেন ওখানে তো কেউ কোনো স্মোকারও ছিল না। তো এরপরে যেটা হলো, আমরা ওই গাড়ি ধাক্কা দিতে 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 সামনে এসে দেখি ডান দিকে একটা বড় এনজিও, অনেক বড় একটা কম্পাউন্ড। আমরা ওদের ভিতরে ঢুকতে ছিলাম, বাট সিকিউরিটি কর্নার ঢুকতে দিল না, বাট বললো আপনার এখানে থাকেন, কোনো ভয় নেই। এর ঘন্টা 2 পরে আজান দিল। আজান দেওয়ার পর আমরা গাড়ির মেকানিক
মেকানিক খোঁজার জন্য গেলাম। সেই রাতের বেলা আমরা রাজবাড়ির থেকে একজন মেকানিককে নিয়ে আসলাম। সে গাড়ি খুলে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। গাড়ির কি একটা বেল্ট আছে, ওই বেল্টটা ছিঁড়ে গিয়ে ঠিক কোনায় ধরেন একদম জাস্ট এক সুতোর মতো লেগে আছে। এবং ওই মেকানিক বলছে যে যদি এইটা আপনাদের চলন্ত অবস্থা থাকলে আপনি কিভাবে ওই মুহূর্তে গাড়িটা থামালেন? এটা চলন্ত অবস্থা থাকলে বেল্টটা ছেড়ে দিত, আপনার গাড়ির কোনো ইয়ে থাকতো না, ব্রেক ফেল করতো এবং মারাত্মক রকম অ্যাক্সিডেন্ট হতো এবং ডেথ ইনজুরি হতো। এটা বলে আপনারা ঠিক কি করে পার্টিকুলার টাইমে আপনারা কিভাবে গাড়িটা থামালেন? সেটা তো আপনি জানেন পার্টিকুলার টাইমে কেন থেমেছে। এবং আগুনটা দেখেছেন বলেই হয়তো গাড়িটা থামাল। এবং আমরা প্রায় 4-5 ঘন্টা সেই গাড়িটারি ঠিক করলাম। ঠিক করে তারপর আমরা ঢাকায় ফিরলাম পরের দিন বিকেলবেলা। That was clearly a positive thing that happened. তবে একটু শাওন ভাই বলেছিলেন না যে আপনি অনেক সময় ডর শুনতে শুনতে লং ড্রাইভে চলে যান। ঠিক আমরা জানি না এতে কেউ লং ড্রাইভে ডর শুনছে কিনা এবং গাড়ির জানালাটা খোলা আছে কিনা, প্লিজ একটু খেয়াল রাখবেন। এই ঘটনাগুলো তো আসলে এখন হরহামেশা ঘুরতে ঘুরতে কি হচ্ছে যে অনেক ঘটনা স্কিপ করে যায়। আমরা ওটা বোঝার চেষ্টা করি না, আমরা ওটা বাদ দিয়ে দিই। তো এরকম একটা সিচুয়েশনে যেটা হয়, আমার যে কোনো একটা পারিবারিক কারণে আমরা আমাদের নিজেদের ফ্ল্যাট থেকে আমরা একটা ভাড়া বাসায় কিছুদিনের জন্য উঠেছিলাম লালমাটিয়াতে। তো লালমাটিয়াতে ওঠার পরে ওখানে আমি, আমার ওয়াইফ, আমার সিস্টার ইন ল, বেসিক্যালি সিস্টার ইন ল না, মানে শি ইজ মাই ডটার, আমরা 4 জনে থাকি। একদিন রাতের বেলা ভোর রাতের দিকে আমি অসম্ভব দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে গেছি। জেগে গেছি, পানি খেলাম পাশের থেকে টেবিল থেকে নিয়ে। আমি স্বপ্নটা কি দেখেছি পুরো মনে নেই, তো মনে হচ্ছে যে আমাকে কেউ একজন ধরে টরে নিয়ে যাচ্ছে, হাত কেটে ফেলছে, খুব মানে বিভৎস একটা স্বপ্ন দেখেছি, ভায়োলেন্ট একটা স্বপ্ন দেখেছি। দেখার পরে আমি যখন পানিটা খেলাম, হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে না আমার ঘরের ভেতরে কিছু লাইটিং হচ্ছে, লাইটিংটা হচ্ছে ছায়ার খেলা হচ্ছে। এবং ছায়াটা মনে হচ্ছে যে মানে ডুব সাঁতার দিচ্ছে ঘরের মধ্যে। এইখান থেকে এই দেয়াল থেকে ডুব দিলে এই দেয়ালে উঠছে, এই দেয়াল থেকে ডুব দিলে ওই দেয়ালে উঠছে। এইটা এখন আমি স্ট্যাগ হওয়া শুরু করছে, আমি একদম শক্ত হওয়া শুরু হয়ে গেছে। হতে হতে আমার ওয়াইফের হাত ধরেছিলাম, আমি যখন ওর হাতটা অনেক জোরে চাপ দিয়েছে, ওর ঘুম ভেঙে গেছে। ও উঠেও দেখছে একই জিনিস, সেও দেখছে একই জিনিস। ও তখন কি করলো, আমাকে জড়িয়ে ধরলো। আমি কিন্তু তখন শব্দ করতে পারছি না, আমার শরীর আটকে গেছে, আমার চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়ছে। আমার মনে হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে মারা যাবো। আমার ওয়াইফ আমাকে জোরে জড়িয়ে ধরে এত জোরে জোরে সে দোয়া পড়া শুরু করলো, মানে আমার কোনো কিছু কানে ঢুকছে না। আমি বুঝতে পারছি ও দোয়া দরুদ পড়ছে। আর ঘরের মধ্যে মনে হচ্ছে এবার ডুব সাঁতার একজন না, কয়েক লক্ষ বোধহয় ডুব সাঁতার তাণ্ডব চলছে পুরো। ঠিক উইদিন 5 মিনিটস এই দোয়া দরুদ, যত দোয়া জানে সব পড়ছে। আমি তো নড়তে পারছি না, মানে কেমন একটা মানে এত ভীতিকর অবস্থা আমি আমার পুরো জীবনে কখনো পড়িনি। এবং একটা স্টেজে এসে আজান দিল। আজানের জাস্ট আল্লাহু আকবার আমি শব্দটা শুনলাম, পুরো ঘর আলো, মানে কোথাও কোনো ছায়া বলতে কিছু নেই। এতক্ষণ পর্যন্ত এগুলো ছিল, এতক্ষণ পর্যন্ত চলছে। এবং মজার জিনিস হচ্ছে আমি বোঝার চেষ্টা করেছি যে আমি তারপরে হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছি। জড়তাটা ছিল সেটাও তো বোধহয় সাথে সাথেই কেটে গেছে। হ্যাঁ, মানে আমার মতন একজন মানুষ, আমি আমার মেয়ে, আমার ছেলে, ওরা দৌড় মেরে চলে আসছে। কি হয়েছে তখন যে জানা গেল এই ব্যাপার। এবং পরের দিনে আমাদের ফকিরাপুলে এক হুজুর ছিলেন, ওনার কাছে যাওয়া হলো, উনি আমার দোয়া টোয়া দিলেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলো কিন্তু মানে ঘটে চলছে, ঘটে চলে গেছে তা না। মানে বিষয়টা এরকম না যে ওর কাছ থেকে একটা গল্প শুনেছি বা এটা আমার জীবনের কিছু না। আপনাদের অনুষ্ঠানে অনেকেই বলেন যে আমার ওনার কাছ থেকে শোনা। আমি কিন্তু আপনাদেরকে বলছি, আমি গতকালকে রাত্রে আই হ্যাভ বিন ফেল দ্যাট। এটাই হচ্ছে বড় বিষয় যে আমরা অনেক ঘটনা পেয়েছি যে একটা সময় ঘটেছে, এখন ফ্রি হয়ে গেছে, এখন আর এই ঝামেলার মধ্যে নাই। আর ঘটতো স্টিল আপনি সেই ঘটনাগুলোর মধ্যে আছেন। যে এক্সপেরিয়েন্স গুলো শুনলাম, মানে হোয়াট শুড আই কল দেম, মানে কিভাবে আপনি এটার সাথে ডিল করছেন শাওন ভাই রেগুলার বেসিসে। একটা জাস্ট প্রশ্ন মাথায় ছিল আমার, মানে বাই চান্স এরকম কি হয় যে ওই নুপুরের শব্দটা যখন হয়, ডু ইউ ফাইন্ড এনি চেঞ্জ ইন ইউর ওয়াইফস অ্যাটিটিউড? কিছুই না, নাথিং। আমার নুপুরের সাউন্ডটা আমি কখনো আগে পাই, কখনো আমার ওয়াইফ আগে পায়, এবং আমাদের মধ্যে কোনো চেঞ্জ আসে না। তো আমরা এটাকে ধরে নিয়েছি, যে বললাম যে আমি এটা মানে ইনহেরিটেন্টলি আমার ওয়াইফ এটা সাথেই নিয়ে এসেছে এবং এখন ওটা আপনাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। ওকে, লেটস হোপ যে ইট উইল নেভার হার্ম ইউ গাইজ, বরং ওই 13-14 বছরে কখনোই সমস্যা হয়নি, ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে না। এবং এখানে আরো একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে অনেকেই বলেন যে ডরে আমরা যেই স্টোরিগুলো আনি যে এটা কতটুকু বিশ্বাসযোগ্য কিনা, এটা বারবার যারা প্রশ্ন তোলেন, আমার মনে হয় এই ঘটনাটা শোনার পর খুব একটা প্রশ্ন তোলার কথা না। আমি এখানে একটা কথা বলতে চাই, যে মিথ্যা কথা তো ওগুলো শুনে মনে হয়, যখন নিজের সাথে ঘটে তখন তো আর মিথ্যা বলতে পারি না। তো কেউ একজন বলছে ওটা এক ধরনের সান্ত্বনা
ধারণা নেই আসলে আমরা যে ঘটনাটা মিথ্যা। কারণ আমরা কিন্তু অনেক কিছু আছে যে এখন যদি ভয়ের কিছু একটা আমরা সামনে চলে আসে, আমরা কিন্তু ওইটা যদি অ্যাভয়েড করতে না পারলে চোখ বন্ধ করে ফেলি। খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছেন শাওন ভাই। করতে না এটা পারলে একটা ভালো কথা বলেছে কিন্তু শাওন ভাই, যে মোস্ট অফ দ্য পিপল উইল নট ট্রাই টু বিলিভ ইট, কারণ বিলিভ করলেই ভয়টা বেশি বাড়বে। হ্যাঁ, এবং এটা আমাদের হিউম্যান নেচার, সাইকোলজি এটাই বলে। এবং আমি দিন দিন না অবাক হয়ে যাচ্ছি যে আমাদের সবচেয়ে সেফ জায়গাটাকে আমরা মনে করি যে আমাদের বাসা, আমাদের ঘর। এই বাসার মধ্যেই যখন এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এইটা আসলে এই ভয়টা কাটানোর কোনো আর রাস্তা থাকে না। কারণ আমার বাইরে কিছু ঘটনা ঘটেছে, আমি ওই জায়গায় গেলাম না বা আমি ওই জায়গাটা অ্যাভয়েড করে চললাম, কিন্তু আমি আমার বাসার মধ্যে যদি আমি দেখি, হাউ ডু আই অ্যাভয়েড। আমি খুব খুশি হতাম যদি আমার ওয়াইফও একটু সিক, নাহলে আমি ওকে সাথে নিয়ে আসতাম। ওর কাছ থেকে আপনার ঘটনাগুলো শুনলে আরো বুঝতেন যে আসলে ঘটনাগুলো যখন একটা মানুষের সাথে ঘটে, ওই সময় তার মানসিক অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায়। আসলে আমরা এই টার্মস গুলো আমরা পার করে এসেছি এবং এখন আর আমরা এটাকে ভয় পাই না। এটা এখন আমাদের লাইফের একটা পার্ট হয়ে গেছে। একদিন হয়তো নিয়ে আসতে পারবেন তাকে, তখন আবারও একবার তার মুখ থেকে শুনবো তার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থানগুলোর কথা। যাই হোক শাওন ভাই, ইট ওয়াজ আ ট্রিমেন্ডাস এক্সপেরিয়েন্স ফর দ্য ডর টিম টু হিয়ার ইট আউট ফ্রম ইউ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে 50তম পর্বকে আমরা একটু স্পেশাল বানাতে চেয়েছিলাম। আই থিঙ্ক এর চেয়ে বেশি স্পেশাল বানানো সম্ভব না। খুব অনার ফিল করছি যে মানে না বুঝে না জেনেই ঠিক 50তম পর্বে আমি চলে এসেছি। আমিও খুব ভাগ্যবান মনে করছি। আসলে ডরের স্পেশালিটি ডর নিজেই ক্রিয়েট করে নিয়েছে শাওন ভাইয়ের মাধ্যমে। আরেকটা বিষয় হচ্ছে যে শাওন ভাই অনেক ভয়ের ঘটনা বলেছে, হাসতে হাসতে বলেছে। এটা হচ্ছে যে ওনার লাইফে কিভাবে ঘটেছে, এটা কিভাবে ওনারা এটার সাথে ইউজ টু হয়ে গেছে, এখন আর মানে ভয়টা ওইভাবে কাজ করে না। হয়তো আমি আর রেহান যখন শুনছি কিছু জিনিস কল্পনা করলে কিন্তু আমি ভয়ে আমার পছন্দ হয়ে যাচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ শাওন ভাই আমাদের এই জার্নিতে যোগ দেওয়ার জন্য। তো আলটিমেটলি যা আজকে শুনলাম, যা আজকে আমাদেরকে শোনানো হলো এবং আমাদের শ্রোতারা যা শুনলো, 50তম পর্ব না 1 নম্বর পর্ব না 100তম পর্ব আমি জানি না, তবে ডর মানে যে ভয় সেটা হাড়ে হাড়ে টের পাওয়া গেছে। এবং শাওন ভাইকে আরো একবার ধন্যবাদ, মানে শাওন ভাই বিশেষ করে আবার সাদ্দাম দুর্দান্ত কিছু ঘটনা শুনিয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু শাওন ভাই, বিকজ ম্যান ইউ হ্যাভ গট আ রেডিও ভয়েস। ওকে, এই জঙ্গলের মধ্যে আমরা যারা এখানে স্পটে বসে শাওন ভাইয়ের ঘটনা শুনেছি, আমাদের কাছে ফিলিংসটা আরো একটু অন্যরকম লেগেছে, যেন গুম গুম করছিল। আমরা দুঃখিত যে আমাদের শ্রোতাদেরকে এই ফিলিংসটা এই জঙ্গলে বসে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় বসে আপনারা যদি শুনতে পারতেন তাহলে ফুল ফিলিংসটা হয়তো পেয়ে যেতেন। আমি কনফার্ম আপনারা হয়তো বা হ্যালুসিনেটেড হয়ে নুপুরের শব্দ পেতেন। যাই হোক, কেউ কিন্তু এর মধ্যে হয়তো বা অনেকে নুপুরের শব্দ পেতে শুরু করেছে মেবি, এবং সেটা সত্যি না মিথ্যা আমরা জানি না, আপনি বের করুন। তবে একটা সত্যি ঘটনা একটু বলে দেই, সেটা হচ্ছে এই জায়গাতে আমরা কেন এলাম এতক্ষণ পর সেই প্রশ্নের উত্তর আমি আর রেহান দেব আপনাদেরকে, এবং সেই সঙ্গে যারা আমাদের সামনে বসে আছে যাদের কাছ থেকে শুনলাম। সো মেইন ব্যাপারটা যেটা হচ্ছে, এখানে সমস্যাগুলো শুধুমাত্র জঙ্গলেই না, জঙ্গলে আসার পথে রাস্তা থেকেই সমস্যাগুলো শুরু হয়েছে কারো জন্য। একটু বর্ণনাটা দিয়ে দিন। এই জঙ্গলটা খুব ঘন একটা জঙ্গল, মানে ঘন জঙ্গল বলতে যা বোঝায় এটা সেই জঙ্গল, এবং এখানে অনেক ধরনের পশু পাখি আছে। মানে এটা আগেও বলেছি, এটা অভয়ারণ্য, এখানে কোনো কিছু শিকার করা হয় না, বিভিন্ন ধরনের হিংস্র পশু পাখিও এখানে আছে। এই জন্যই অনেক সাবধানে থাকতে হয়, দিনের বেলাতেও খুব গভীরে যাওয়া যায় না। আর ঠিক এই জঙ্গলটার মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা গেছে, যে রাস্তাতে আপনি অনেক সময় ছোটখাটো গাড়ি চালিয়েও যাওয়া যায়, গাড়ি চলাচল করে, কিন্তু সন্ধ্যার পরে সেটা অনেকটাই কমে যায়। যাদের ব্যক্তিগত গাড়ি থাকে কিংবা অনেক প্রয়োজনে হয়তো খুব অল্প কিছু গাড়ি আসা যাওয়া করে, এবং আমরা যেখানে বসে আছি ঠিক এখান থেকে গাড়ির রাস্তাটা দেখা যাচ্ছে, এবং ওই রাস্তাটাতেই আসলে হচ্ছে মূল ঘটনা। মূল ঘটনায় আসি তাহলে এবার। এই রাস্তাটাতে খুব কম সংখ্যক গাড়ি যাওয়া আসা করে রাতের বেলা, স্পেশালি রাত্রে 8টা-9টার পরে তো একেবারেই কম। মেইন ঘটনা হচ্ছে এখানে গাড়ি দাঁড়ানোর কথা না, কিন্তু অনেক গাড়িকেই এখানে দাঁড়াতে হয়, এবং সেটা বাধ্য হয়ে দাঁড়াতে হয়। হঠাৎ করে আপনি যদি গাড়ি চালাতে থাকেন 80 কিংবা 100 মাইলস পার আওয়ার স্পিডে, আর আপনি যদি দেখেন আপনার ঠিক সামনে কয়েক সেকেন্ডের মধ্যে একজন এসে হঠাৎ দাঁড়িয়ে গেছে কিছুটা আত্মহত্যা করার চেষ্টায়, আপনি কি করবেন? আপনিও থামবেন কিংবা হঠাৎ করেই ব্রেক করবেন। ঠিক এভাবেই বেশ কিছু গাড়ির ড্রাইভার এই সিচুয়েশনটা ফেস করে এখানে ব্রেক করে, এবং তারা যাকে বাঁচাতে চেয়েছিল গাড়িটা ব্রেক করে বের হয়ে তাদেরকে আর খুঁজে পায়নি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটাতে
মানে প্রায় গভীর রাতে আমরা অনেকের কাছে শুনেছি, এবং ইভেন আমরা একজন ড্রাইভারকেও বলেছিলাম আসার জন্য, সে আজকে আমাদের সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু শেষ মোমেন্টে সে অসুস্থ হয়ে যাওয়াতে আর আমাদের সাথে যোগ দিতে পারেনি। সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু আগে থেকে হয়তো জানলে আমরা অন্য বিকল্প কাউকে সামনে আনতে পারতাম। আচ্ছা দোস্ত, এই ড্রাইভারটা যেন কি দেখছিল? এই ড্রাইভারটার একটা ঘটনা হচ্ছে যে উনি একদিন রাতের বেলা কিছু তার সাথে 2-1 প্যাসেঞ্জার ছিল যাদের খুব ইমার্জেন্সি একটা কাজে সে নিয়ে যাচ্ছিল, তাদের খুব জরুরি একটা দরকার ছিল। তো ঠিক এই রাস্তাটা ক্রস করার সময় সে দেখতে পায়, আমরা যে জায়গাটা দেখছি একটা বাঁশ ছাড়ের মতো দেখতে পাচ্ছিস না, ওই যে ফাঁকা দিয়ে যেটা দেখা যাচ্ছে, ওই জায়গাটা দিয়ে যখন সে ক্রস করছিল সে হঠাৎ করে দেখলো কেউ একজন এখান থেকে এখানে রাস্তার এক মাথা থেকে আরেক মাথাতে হেঁটে যাচ্ছে। আচ্ছা, ঠিক মানে হঠাৎ করে সে দেখেছে, তো একটু ভয় পেয়ে সাথে সাথে স্পিড মানে সে ব্রেক করে তারপর সে কিছুক্ষণ তাকায় থাকে, তারপরে দেখা যায় এটা ক্রস করে চলে যায়। কিন্তু মানে সে বুঝতে পারে না একটা মানুষ এত রাতে কিভাবে এখানে আসবে। আচ্ছা, কিন্তু তারপর নেমে যে সে এটা মানে দেখবে ওটার পর্যন্ত ক্ষমতা ছিল না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সে যেটা বলেছিল আমাকে, যে এর একটু পর থেকেই এই জঙ্গলের ভেতর থেকে বিভিন্ন ধরনের মানে বিকট সব আওয়াজ আসতে শুরু করে, যেটা মানুষের আওয়াজের সাথে কোনোভাবেই মেলে না। আসলে কিসের আওয়াজের সাথে মিলে সেটাও আমরা বলতে পারবো না, ওটা পশুর আওয়াজও না, এমনটাই তার কথা ছিল। এই তো ছিল একজন ড্রাইভারের কথা, কিন্তু এই এলাকাবাসী এখানের উপজাতিদের মধ্যে কেউ কেউ কিছুটা হলেও আমাদের ভাষার সাথে মিলিয়ে আমাদেরকে যতটুকু বোঝাতে পেরেছে, এই এলাকাটাকে উপজাতিদের মধ্যে অনেক সময় ধরা হয় এখানে একটা কিছু আছে, যে কারণে তারা কেউ একজন দেখতে পেয়েছে একটা লাশ ঠিক না, কেউ একজন আত্মহত্যা করেছে এবং গাছের সাথে দড়ি দিয়ে ঝুলছে, তার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ঝুলন্ত অবস্থায় সেই লাশটা নাকি ছোটার চেষ্টা করছে, দড়ি ছুটিয়ে ফেলার চেষ্টা করছে, যেভাবে মানে একজন ছটফট করে মৃত্যুর আগে অবস্থায়। এবং কেউ কেউ এখানে দেখেছে বন জঙ্গল, যেই বাঁশঝাড়ের কথা একটু আগে সুমন বলল, সেই বাঁশঝাড়ের ভেতর থেকে 2টো পা বের হয়ে আছে এবং সাদা ফ্যাকাশে পা, দেখলেই বোঝা যায় মৃত মানুষের পা। কিন্তু পরবর্তীতে আগুন সহ বেশ কয়েকজন একসাথে এসেও সেখানে আর কিছু পায়নি বলে তারা এই জায়গাটাতে এখন আর আসে না রাতের বেলা। আর সেই জায়গাতে বুঝতে পারছেন যে আপনি যদি রাতের বেলা চলাফেরা করতে চান কিরকম সাহস নিয়ে চলতে হবে, এবং দিনের বেলাও যদি আপনি একা চলেন একদম বাজি ধরে বলতে পারি যে আপনার একটু হলেও ভয় করবে অবশ্যই। আর এই রাস্তাটা দিয়ে কখনো যদি কেউ কখনো যান, যদি সাইড আইজ অর্থাৎ পাশের চোখ দিয়ে যদি কখনো কোনো ছায়া বা কিছু দেখতে পান, তাহলে ধরে নেবেন আপনি কিছু একটা দেখেছেন। রাইট, তখন আপনি খুব বেশি ইনভেস্টিগেশন করতে যাবেন না, অনেক ঝামেলায় পড়ে যেতে পারেন। যে ঝামেলা আরেকটু হলে আমাদের ডট টিমের ড্রাইভার পড়তে নিয়েছিল। সো রাইট, তো যাই হোক, এই ছিল এখানকার স্পেশালিটি, এবং এটার ঘটনা আমরা যতটুকু জেনেছি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর জন্য। আশা করি এর পরবর্তীতে যারা এখানে আসবেন একটু খোঁজ খবর নেবেন, হয়তোবা আপনারাও পেয়ে যেতে পারেন সেই জায়গাটার সন্ধান। সো আজকের মতো আমরা যেটা বলতে পারি বিদায় বলতে পারি এই জঙ্গলে, কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদেরকে বলা হয়েছিল যে এরপরে আর আপনারা থাইকেন না ওখানে। সো সবকিছুই যেহেতু এতগুলো মানুষ আমাদের সাথে আছে, সবার সেফটির একটা বিষয় রয়েছে। সো শাওন ভাই চলেন আজকের মতো আমরা উঠি, সবাই আমরা একসাথে উঠে যাই। আর কি আর বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ডরের 50তম এপিসোড যেন 50,000 পর্ব পর্যন্ত কোনো এক সময় চলে যায়। ডর মানে ভয়। আপনারা যদি 51তম পর্বের অতিথি হতে চান তাহলে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 প্রিয় শ্রোতা, আপনি যদি ডরের অতিথি হতে চান যোগাযোগ করুন আমাদের সাথে। এই মুহূর্তে আসতে পারেন ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। শেষ হয়ে গেল ডরের 50তম পর্ব। অপেক্ষায় থাকুন আগামী বৃহস্পতিবার রাত 11টা 20 আমি আরজি কিবরিয়া এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডের লুবানের পক্ষ থেকে শুভ রাত্রি।